শুরু করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমেই আমার উদ্ভিদের প্রজনন যেহেতু কথাটা বললাম, তাহলে তোমার জানা লাগবে যে উদ্ভিদের প্রজনন মেইনলি করে কে, প্রজনন অঙ্গটার নাম কি। মানুষের ক্ষেত্রে পড়ছো না শুক্রাশয় ডিম্বাশয়, উদ্ভিদের ক্ষেত্রে জানা দরকার না? তো তুমি প্রথমেই পড়বা কি, প্রধান প্রজনন অঙ্গের নাম। প্রধান, একটু সুন্দর করে লিখে দাও, প্রধান প্রজনন অঙ্গ। প্রধান, তুমি আমার হাতে লিখে ফেলো। আজকে যা লিখবো এগুলো কোনো বইয়ে হুবহু লেখা নাই, আমি তোমাকে গুছিয়ে দিব জিনিসগুলো, ঠিক আছে? তাই জন্য তুমি লিখবা সবকিছু, বই নাই যেহেতু এটার নাম নোট হবে। প্রধান প্রজনন অঙ্গ, দেখবো অনেক কিছু গুছিয়ে আসছে। আমরা যেহেতু তোমাদের একটা সুবিধা কি জানো, আমরা লিখে লিখে পড়াই, এটা একটা খুব ভালো সুবিধা, বুঝছো? অনেকেই বুঝে না, বই দাগানো বই অনেকেই বুঝে না, দাগানো বই পড়ায় শেষ করে দেয় কোনো রকমে। প্রজনন অঙ্গের নাম কি? ফুল। ফুল ইংরেজি আমরা জানি, আমরা অনেকে পছন্দ করি ফুল, ফুল হচ্ছে ফ্লাওয়ার, ঠিক না? আচ্ছা, তো এটা আমাদের জানা লাগবে যে ফুলের স্তবক কয়টা অংশ আছে মেইনলি। স্তবক কয়টা আমরা জানি, স্তবক কয়টা? 4টা। এবং আমরা নগ্নবীজের অধ্যায় পড়ে আসছি, যারা নগ্নবীজের আবৃত্তির কাজটা করছো। নাম্বার 1 কি বলতো? নাম্বার 1 হচ্ছে আমাদের সিরিয়ালে যদি বলি নাম্বার 1 কি আমাদের ফুলের প্রথম স্তকের নাম কি? 9 পড়ছো, এটার নাম হলো বীতি, ঠিক না? বীতি, ইংরেজি কি? কেলিক্স। কেলিক্স। 2 নাম্বারটা কি বলছি বলতো? 2 নাম্বারটা বলছে হচ্ছে আমাদের দলমন্ডল। এই অবশ্যই এগুলো সিরিয়ালে মনে রাখা লাগবে, ঠিক আছে? এই জন্য 1 2 3 দিলাম। ইংরেজি কি? করলা। করলা, এটা 9 পড়ছো, ঠিক না? আমাদের ফুল। আচ্ছা, 3 নাম্বারে কি? 3 নাম্বারে পড়ছো যে পুংস্তবক। লেখো, তোমরা লেখো 3 নাম্বার স্তবক। 4 নাম্বার স্তবকের নাম কি বলতো? স্ত্রী স্তবক, ঠিক না? স্ত্রী স্তবক। তো পুংস্তবক, স্ত্রী স্তবক। তো কথা হচ্ছে যে প্রত্যেকটা অংশের নাম আমরা জানতাম, যে বীতির প্রত্যেকটা অংশের নাম কি? বৃত্তাংশ, যেটা ইংরেজিতে সেপাল, নগ্নবীজ আছে। বীতির প্রত্যেকটা অংশের নাম কি বলতো? সেপাল, এটা আমরা পড়ছি। আর দলমন্ডলের প্রত্যেকটা অংশের নাম কি বলতো? দল বা পাপড়ি, অথবা ইংরেজিতে বলতাম পেটাল, ঠিক না? তাহলে বীতির প্রত্যেকটা অংশের নাম বৃত্তাংশ, যেটা ইংরেজি হলো সেপাল। দলমন্ডলের প্রত্যেকটা অংশের নাম হলো দল বা পাপড়ি, যেটা ইংরেজি হলো পেটাল। আর পুংস্তবকের প্রত্যেকটা অংশের নাম হলো পুং কেশর। পুং কেশর, ঠিক আছে? পুং কেশর বা স্ট্যামেন বলা হয়, তাই না? আর স্ত্রী স্তবকের প্রত্যেকটা অংশের নাম কি বলতো? স্ত্রী স্তবক, স্ত্রী কেশর, ঠিক না? স্ত্রী কেশর বলা হইতো, বা অনেক নামটাম আছে। যাই হোক, আমরা মিলি প্রথমে শুরু করবো, খেলা শুরু হবে কি দিয়া? পুং কেশর দিয়া। তো আমাদের যেহেতু উদ্ভিদ প্রজনন, তুমি একটু শুনে রাখো, তুমি জানো আসলে অলরেডি যে উদ্ভিদের প্রজনন বা বিভিন্ন রকম প্রজনন, 3 রকমের প্রজনন দিয়া দেখে আসো তোমরা, যে যৌন, অযৌন, অঙ্গজ, এরকম দেখে আসো, ঠিক না? ঠিক আছে না? তাহলে হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের 4টা স্তবক আছে, তুমি সিরিয়ালে মনে রাখবা প্রথম স্তবকের নামে। তাহলে তোমার এখান থেকে প্রশ্ন আসে কি জানো? নগ্নবীজ থেকে প্রশ্নটা বলতে আসে যে ভাইয়া সবচেয়ে বাইরের অংশের নাম কি? আমাদের ফুলের সবচেয়ে বাইরের স্তবকের নাম কি? তুমি বলবা যে বীতি। বতে বাইরে, বতে বীতি, এমনি মনে রাখতে পারো, ঠিক আছে না? সবচেয়ে ভিতরের স্তবকের নাম কি? স্ত্রী স্তবক। তাহলে অনেকভাবে প্রশ্ন আসছে যে প্রথম স্তবকের নাম কি, দ্বিতীয় স্তবকের নাম কি, তৃতীয় স্তবকের নাম কি, চতুর্থ স্তবকের নাম কি, এরকম ভাবে 4টা প্রশ্ন আসতে পারে, 4টা টাইপের প্রশ্ন আসতে পারে। অথবা প্রশ্ন আসতে পারে সবচেয়ে বাইরের স্তবকের নাম কি? বীতি। সবচেয়ে ভিতরের স্তবকের নাম কি? বা চতুর্থ স্তবকের নাম কি? স্ত্রী স্তবক। তাহলে আশা করি এই প্রশ্নগুলো নগ্নবীজ থেকে আসতে পারবো, এখান থেকে আসলে করে পারবো। তো আমাদের মেনলি খেলা শুরু হচ্ছে কি নিয়ে? পুং কেশর নিয়ে, ঠিক আছে? পুং কেশর নিয়ে কথাবার্তা শুরু। তো আমাদের যৌন প্রজনন আছে, অযৌন প্রজনন আছে, অঙ্গজ প্রজনন আছে, আর একটা বিশেষ টাইপের প্রজনন আছে, যে প্রজননের মধ্যে ডিম্বাণু নিষেক প্রক্রিয়া ছাড়াই কাজ করতে পারে, বুঝছো? তখন তার আমরা বলবো অপুংজনী বা পার্থিনোজেনেসিস। এটা আমরা সবার শেষের দিকে পড়বো, ঠিক আছে? তো কথা হলো, এই যে বললাম পুংকেশর, এবার একটা পুংকেশর নিয়ে গবেষণা শুরু করি। পুংকেশরটা আসলে, পুংকেশরের দুইটা অংশ আছে। একটা হলো এরকম লম্বা অংশ, এটা বলে পরাগদণ্ড, ঠিক আছে? পরাগদণ্ড, এরপর এর মাথার মধ্যে আছে 4 কোণ একটা জিনিস। এই চিত্র তুমি জীবনে কোনো জায়গায় পাইবা না, ঠিক আছে? এটা আছে আমার নিজের আবিষ্কার করা, মানে সহজ করার জন্য চিত্র, ঠিক আছে? তাহলে দেখো, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হলো তোমার পরাগদণ্ড। একটা দণ্ডের মতো জিনিস না? এটা বলতে পারে কি? পরাগদণ্ড। ইংরেজি কি বলতো? পোলেন টিউব, তো নাকি টিউব নি? ইংরেজি কি পরাগদণ্ডের? ইংরেজি ফিলামেন্ট। পরাগদণ্ড বা পুংদণ্ড বলা হয়, অথবা কি বলা হয়? পুংদণ্ড। ইংরেজি হলো ফিলামেন্ট, ঠিক আছে? আর এই যে খেয়াল করতেছো কিনা, সবার উপরে একটা 4 কোণ অংশ আছে, এটার নাম পরাগধানী। এটার নাম কি? পরাগধানী। ধানী মানে কি? ধানী মানে হচ্ছে ধারণ করে। তো পরাগধানী মানে হচ্ছে যে পরাগ বা পরাগরেণু ধারণ করে। তার মানে এদের মধ্যে আলটিমেটলি পরাগরেণু উৎপন্ন হবে, বুঝতে পারতেছি আমরা, বুঝছো? তাহলে এই হলো পরাগদণ্ড, এই হলো পরাগধানী। 9 পড়ছো এগুলা, ঠিক না? পরাগধানীর অপর নাম কি? পরাগথলিও বলা হয়, অনেক বইয়ে বলা হয় পরাগথলি। মানে থলি না, থলির মতো জায়গা, যেটা ধারণ করে। কি ধারণ করে? পরাগরেণু ধারণ করে, এবং ধানী বলা হয়েছে, বুঝছো? তো পরাগ থলিও বলা হয় অনেক সময়। তো থলিও বলক আছে, এই বলক না কেন, এটার মধ্যে পরাগরেণু থাকে, এটার মেইন কথা, বুঝছো? তাহলে এটার ইংরেজি তোমার জানা লাগবে। এর ইংরেজি হলো তোমার পোলেন স্যাক, এটা জানা লাগবে। পোলেন
স্যাক, স্যাক মানে কি থলি না? অনেকেই জানো। পোলেন স্যাক, স্যাক অর্থ কি? থলি, সবাই জানো। কথা হচ্ছে ভাইয়া এই অংশটার নাম বুঝলাম, এর মাথার অংশটার নাম বুঝলাম, কথা হচ্ছে মাঝখানে যে একটা গোলা দিছেন এটা কি? বলো তো তুমি, মাঝখানে জিনিসটাকে এই দুটো পার্টে কানেক্ট করতেছে কিনা, বা যোজন করতেছে কিনা, বা যুক্ত করতেছে কিনা, এটার নাম হলো যোজনী। নাম কি? যোজনী। এটা আবার কেমিস্ট্রি যোজনী না, ঠিক আছে? লিঙ্কার বলতে পারো এটা, বুঝছো? এটার নাম কি? যোজনী। তো তোমরা যদি জিজ্ঞাসা করলে যোজনী কোথায় পাওয়া যায়, কোন স্তবকে পাওয়া যায়, কোন স্তবকে যোজনী পাওয়া যায়, তুমি বলবা পুং স্তবকে। এরকম সহজ সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এবার আসো, এই যে আমি তোমাকে একটা আঁকলাম, এই যে তোমাকে পরাগধানী আঁকলাম, তো একটা পরাগধানী নিয়ে আরেকটু গবেষণা করি, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ আগাইতেছি, দেখো নিজের মতো করে আগাবো, কোনো বইয়ের মতো না, ঠিক আছে? আচ্ছা, আর উন্নত উদ্ভিদগুলোতে কিন্তু যে আমরা জানি, আমরা শৈবাল চর্যাগতে পড়ছি যে আমাদের অনেক রকমের জনজনন আছে, জনজননের অনেকগুলো টাইপ আছে, জনজননের অনেকগুলো টাইপ। কি কি? যে অ্যানাইসোগ্যামাস, তারপরে হচ্ছে কি অ্যানাইসোগ্যামাস, তারপরে কি কি আছে না, উগ্যামাস। তো মনে রাখবে যে উগ্যামাস, আমি ওখানে পড়াই আসছিলাম, মনে করে দেখো। উগ্যামাস উন্নত, উতে উন্নত, উতে উগ্যামাস, উতে উন্নত, উতে উগ্যামাস। তাহলে উতে কি? উতে হচ্ছে উন্নত, উতে উন্নত, উতে উগ্যামাস। তাহলে মনে রাখবো উন্নত যত উদ্ভিদ আছে তাদের উগ্যামাস টাইপের কি হবে? যৌন প্রজনন হবে। উগ্যামাস কি? এটাও ওখানে পড়াইছিলাম শৈবাল চট্টোপাধ্যায়, যে ভাইয়া আমাদের বড় নিশ্চল বড় ডিম্বাণু এবং সচল সচল ছোট শুক্রাণু। তাহলে শুক্রাণু হলো ছোট কিন্তু সচল, ডিম্বাণু হলো বড় কিন্তু নিশ্চল। এরকম টাইপের দুইটা শুক্রাণু ডিম্বাণু যদি একসাথে হয় তাহলে উগ্যামাস টাইপের মিলন হয়েছে বা নিষেক হয়েছে। তো উগ্যামাস টাইপের নিষেক বা উগ্যামাস টাইপের যৌন প্রজনন কোথায় দেখা যায়? উন্নত উদ্ভিদে। তুমি বলো উন্নত উদ্ভিদ কোনটা? তো দেখো তো, ওই যে আমাদের সিরিয়াল অনুযায়ী খেয়াল করো তো, আমাদের শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা সিরিয়াল অনুযায়ী খেয়াল করো, সবচেয়ে উন্নত কে? আবৃতবীজী উদ্ভিদ না? নগ্নবীজির পরে লেটেস্ট ভার্সন আবৃতবীজী উদ্ভিদ। তাহলে মনে রাখো, আবৃতবীজী উদ্ভিদ যেহেতু উন্নত, এই জন্য এর মধ্যে উগ্যামাস টাইপের কি হবে? উতে উন্নত, উতে উগ্যামাস টাইপের প্রজনন বা নিষেক হবে। এটা মনে রাখো, এটা একটা এমসিকিউ আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটা খেয়াল রাখলাম। তাহলে আমরা পুংকেশন নিয়ে গবেষণা করতেছিলাম, যে দুইটা অংশ আছে, দুইটা অংশের মাঝখানে একটা কানেক্টর আছে বা লিঙ্কার আছে, যে কানেক্ট করে তার নাম যোজনী। এবার আসলে একটা পরাগধানী নিয়ে চিন্তা ভাবনা করি যে এটার ভিতরে কি কি থাকতে পারে, না থাকতে পারে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আসলে এটা একটা পরাগধানী নিয়ে গবেষণা করি এবার। তাহলে একটা পরাগধানী নিয়ে বিস্তারিত গবেষণা করবো এবার। তো একটা পরাগধানী সুন্দর করে যদি আমি আঁকি, তুমি মানে সুন্দর করে না, আসলে এটা আমার নিজের মতো করে আঁকবো আর কি, আমরা পরামর্শ থাকে। তাহলে বলো তো পরাগধানী কয় কোণা বিশিষ্ট? এটা একটা এমসিকিউ হইতে পারে, যে পরাগধানী কয় কোণা বিশিষ্ট বা কয় কোণা বিশিষ্ট। তো বলো তো, এই যে একটা কোণা, এই যে একটা কোণা, একটা চারটা কোণা মোট, দেখো একটা কোণা, একটা কোণা, একটা কোণা, একটা কোণা। তো মনে রাখো, এই কোণাগুলোর ভিতরে, এই কোণাগুলোর ভিতরে বিশেষ কি আছে? স্পেশাল কোষ আছে, বুঝছো? তো আমি বলি, মনে রাখবা যে কোণাগুলোর ভিতরে গেছে বিশেষ কোষ আছে, বিশেষ কোষ একটা কি আছে? বিশেষ কোষ আছে, ঠিক আছে? আমি একটু কোষগুলো একটু আঁকি সুন্দর করে, এবং কোষগুলো নিউক্লিয়াস গুলো অনেক বড়, নিউক্লিয়াস গুলো অনেক বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। তো আমরা বলতে পারি এই যে আমাদের পরাগধানী আছে, পরাগধানী বা পরাগথলি যেটাই বলো না কেন, এটা 4 কোণা বিশিষ্ট নাম্বার ওয়ান তথ্য। আমরা চোখে দেখতেছি, এটা বলতাম না আশা করি, চোখে তো দেখতেছি, আমরা চোখে তো দেখতেছি, এটা মুখ ভুল করার কিছু নাই। এবং এই পরাগধানী গুলোর ভিতরে স্পেশাল কিছু কোষ আছে, এই যে স্পেশাল 4 ধরনের কোষ আঁকলাম আমি, হ্যাঁ, যে কোষগুলো আমাদের নিউক্লিয়াস অনেক বড়। এবং মনে করে দেখো তো, তোমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়াইছিলাম কিন্তু তোমাদেরকে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য মনে আছে কিনা? সেখানে নিউক্লিয়াস কিন্তু বড় ছিল, সাইটোপ্লাজম কিন্তু ঘন ছিল। তো এখানেও সেম ঘটনা, বুঝছো? এই কোষগুলো স্পেশাল কোষ না, স্পেশাল কোষগুলো আমাদের কি হবে? নিউক্লিয়াস গুলো বড় বড় থাকবে। এই 4 কোণার মধ্যে কিন্তু বিশেষ 4টা স্পেশাল কোষ আছে, খেয়াল করছো কিনা? বিশেষ কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস বড় থাকবে, সাইটোপ্লাজম ঘন থাকবে, বুঝছো? ওই ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের মতো এই কোষগুলো কি করে? স্পেশাল কাজ করে। এই কোষগুলোর নাম হলো আর্কিস্পোরিয়াল কোষ। নাম কি? এই কোষগুলো, এই স্পেশাল কোষগুলো, যেগুলো আমাদের ঘন সাইটোপ্লাজম আছে এবং কি আছে? ঘন সাইটোপ্লাজম আছে এবং আমাদের বড় নিউক্লিয়াস আছে। এই কোষগুলোর নাম আর্কিস্পোরিয়াল কোষ। আমি একটু লেখা রাখি, এটার নাম কি? এই স্পেশাল কোষগুলোর নাম একটা নাম লিখলাম, বাকি 4টার নাম একই। নাম কি? আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ। তো কেন এগুলো বিশেষ, কেন স্পেশাল? আমি বলতেছিলাম না ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের সাথে মিলে গেছে। তো মনে করবো এগুলো বিভাজিত হবে, মনে রাখবা এগুলো বিভাজিত হবে। বিভাজিত হয়ে কি করবে? বাইরের দিকে কিছু জিনিস তৈরি করবে, ভিতরের জিনিস কিছু তৈরি করবে। তো কি বললাম? এগুলা বিশেষভাবে বিভাজিত হইয়া বাইরের দিকে কিছু জিনিস তৈরি করবে, ভিতরের দিকে কিছু জিনিস তৈরি করবে। তো আমি যদি একটু এর পরের স্টেপটা আঁকি, বা আমি এখানে যদি এঁকে ফেলি, তুমি এভাবে চিন্তা করবা যে আমাদের এই যে আঁকে কোষগুলা বাইরের দিকে কি তৈরি করবো জানো? বিভিন্ন স্তর তৈরি করবে, এরকম, ঠিক আছে? মনে করবা বাইরের দিকে বা পরের দিকে দেয়াল কোষ তৈরি করবে, দেয়াল কোষ এরকম ভাবে দেয়ালের দিকে কোষ তৈরি করবে, মনে রাখবা, যেগুলো অনেকগুলো স্তর বিশিষ্ট হবে। মনে রাখবা এরকম ভাবে কি তৈরি করবে? বিভিন্ন এই যে স্পেশাল কোষগুলো কি করবে? বিভাজিত হয়ে বাইরের দিকে এরকম দেয়াল উৎপন্ন করবে, দেয়াল, মনে করো এইভাবে দেয়াল উৎপন্ন করবে, ঠিক আছে? মনে রাখো বাইরের দিকে উৎপন্ন করবে বিভিন্ন
দেয়াল উৎপন্ন করবে। খেয়াল করছো মিনিমাম কয়টা দেয়াল দিছি? মিনিমাম 3টা। তাহলে আমি বলবো যে এবং ভিতর দিকে উৎপন্ন করবে জানো? ভিতর দিকে উৎপন্ন করবে হচ্ছে বিভিন্ন জনন কোষ। ঠিক আছে, তাহলে আমরা কি খেয়াল রাখবো বলতো? আমরা খেয়াল রাখবো এটা যে স্পেশাল যে আর্কিওস্পোরিয়াল কোষগুলা, এগুলা বাইরের দিকে তৈরি করবে কিছু কোষ, ভিতর দিকে কিছু কোষ তৈরি করবে, বুঝছো? বাইরের দিকে কিছু কোষ তৈরি করবে, ভিতর দিকে কিছু কোষ তৈরি করবে। তো বাইরের দিকে কোষগুলোর নাম কি? বাইরের দিকে মূলত কি তৈরি করবে? বা পরের দিকে দেয়াল কোষ তৈরি করবে। কি করবা? তাহলে মনে রাখো, তাহলে আমরা বলবো যে আর্কিওস্পোরিয়াল কোষগুলা, হ্যাঁ, বাইরের দিকে কি তৈরি করছে? বাইরের দিকে কিছু জিনিস তৈরি করছে এবং ভিতরের দিকে কিছু তৈরি করবো, ভিতরের দিকে কিছু জিনিস তৈরি করবে। তাহলে বাইরে এবং ভিতরে দুইটা ঘটনা, ঠিক না? তো মনে রাখবো বাইরের দিকে যে দেয়াল কোষ, দেয়াল মানে কি? বাইরের দিকে না, এটা কমন সেন্স। বাইরের দিকে তো দেয়াল তো বাইরের দিকে হবে, ঠিক না? বাইরের দিকে কিছু কি তৈরি করবে? দেয়াল কোষ তৈরি করবে, দেয়াল কোষ, ঠিক আছে? বা পরিধির দিকে বলতে পারি। আর কেন্দ্রের দিকে তৈরি করবে কিছু স্পেশাল, কেন্দ্রের দিকে তৈরি করবে। তাহলে দেখো আমি যদি বলি, আমি যদি এখানে না লিখি, এইভাবে লিখি, দেখো আরো সুন্দর করে লিখি। এই হলো বাইরের দিকে, খেয়াল করো, এই হলো তোমার বাইরের দিকের কোষগুলা, ঠিক আছে? আর ভিতরের দিকে মনে করো যে স্পেশাল কি করবে? একটা স্পেশাল জনন কোষ উৎপন্ন করে, মাতৃ জনন কোষ, ঠিক আছে? তাহলে ভিতরের দিকে, এটা কি? ভিতরের দিকে। তাহলে খেয়াল করো, এইভাবে তোমরা লিখতে পারো। তাহলে খেয়াল করো, আর্কিওস্পোরিয়াল কোষটা বাইরের দিকে দেয়াল কোষ তৈরি করছে এবং ভিতরের দিকে পরাগরেণু মাতৃকোষ তৈরি করছে। কি করবো? যে পরাগ মাতৃকোষ বলতে পারো, পরাগ মাতৃকোষ তৈরি করছে। আমরা জানি জনন মাতৃকোষগুলা 2n হয়, ঠিক না? তাহলে পরাগ মাতৃকোষ কি? 2n। কিন্তু আমাদের হ্যাপ্লয়েড, আমাদের শুক্রাণু ডিম্বাণু বা মূলত যেগুলো আমাদের নিষেধ করে, এগুলো কি হ্যাপ্লয়েড তৈরি না? শুক্রাণু ডিম্বাণু বলো বা যাই বলো না কেন, যেগুলো নিষেধ প্রক্রিয়া ঘটায়, এরা কিন্তু হ্যাপ্লয়েড হয় সবসময়, ঠিক আছে না? তো আমাদের যে পরাগ মাতৃকোষ, যেটা এটা থেকে আমাদের হ্যাপ্লয়েড কোষ বানাইতে হবে। এবার তুমি কমন সেন্স দিয়ে বলো তো, আমি যদি পরাগ মাতৃকোষ থেকে পরাগরেণু উৎপন্ন করতে যাই বা হ্যাপ্লয়েড জিনিস উৎপন্ন করতে যাই, তাহলে বলতে মিউসিস করে তৈরি এই জায়গা। তো মনে রাখো, এই জায়গায় কি উৎপন্ন করে? এই জায়গায় মিউসিস ঘটে। এই জায়গায় কি ঘটে? মিউসিস ঘটে। আমরা জানি একটা মিউসিস ঘটলে কি হয়? একটা মিউসিস ঘটলে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। তাহলে মনে রাখবা, পরাগ মাতৃকোষ থেকে বা পরাগরেণু মাতৃকোষ থেকে কি উৎপন্ন হবে? 4টা আমাদের পরাগ রেণু উৎপন্ন হবে, ঠিক আছে? এবং অবশ্যই এগুলো হ্যাপ্লয়েড হবে, যেহেতু মিউসিস ঘটছে। এটা কমন সেন্স দিয়ে বলা যায়। তো মনে রাখবো 4টা কি উৎপন্ন করে? 4টা পরাগ উৎপন্ন করে। তাহলে পরাগ রেণু উৎপন্ন করে, পরাগ রেণু উৎপন্ন করে। কয়টা বলো তো? n প্লাস n প্লাস n প্লাস n প্লাস 4টা উৎপন্ন করে, ঠিক আছে? 4টা উৎপন্ন করে। তো এইগুলো পরবর্তীতে কাজ করবে, আপাতত পরাগরেণু উৎপন্ন করে রাখা দেই। আচ্ছা, এই যে বললাম ভাই দেয়াল কোষ, হ্যাঁ, এই যে বললাম দেয়াল কোষ, দেয়াল কোষের সবচেয়ে ভিতরের স্তর আছে কিনা একটা বলো তো? সবচেয়ে ভিতরের স্তর আছে কিনা খেয়াল করে দেখো। এই যে দেয়াল কোষের সবচেয়ে ভিতরের স্তর, এই যে সবচেয়ে ভিতরের স্তরটা খেয়াল করো। হ্যাঁ, দেয়াল কোষের সবচেয়ে ভিতরের স্তরটা, আমি যদি ভিতরের স্তরটা দেখাই, এই যে সবচেয়ে ভিতরের স্তরটা, আমরা বলবো দেয়াল কোষের একটা ভিতরের স্তর আছে, এটা স্পেশাল নাম। আমি যদি বলি দেয়াল কোষের একটা ভিতরের স্তর আছে, এটা স্পেশাল নাম আছে। আমি যদি বলি দেয়াল কোষের ভিতরের স্তর, খেয়াল করো, দেয়াল কোষের সবচেয়ে ভিতরের স্তর, সবচেয়ে ভিতরের স্তর, এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্যাপেটাম। আমরা ভিতরে ট্যাপের মতো আটকে রয়েছে, ভিতরে ট্যাপের মতো আটকে রয়েছে, আমরা মনে রাখবো নাম কি? ট্যাপেটাম। আমরা যদি বলি দেয়াল কোষের তো 3 থেকে, তাহলে দেয়াল কোষের মধ্যে কয়টা স্তর আছে বলো? এটা একটা প্রশ্ন আসে। 3 থেকে 5টা আছে স্তর। তাহলে এই জন্য আমি মিনিমাম 3টা করে রাখছি আর কি, নিজের মতো করে। তাহলে বলো দেয়াল কোষের স্তর কয়টা? না, সাউন্ড তো ঠিক আছে, আমার এখানে আশা করতেছি সাউন্ড ঠিক আছে না? তাহলে বলো দেয়াল কোষের স্তর কয়টা? 3 থেকে 5টা। দেয়াল কোষের সবচেয়ে ভিতরের স্তরের নাম কি? ট্যাপেটাম। নাম কি? ট্যাপেটাম। নাম হইলো ট্যাপেটাম। আজকে আরো সাউন্ড ভালো হওয়ার কথা। আমি খেয়াল করছো কিনা, আমি কিন্তু মাইক্রোফোন আর একটু কাছাকাছি লাগাইছি, এখানে মুখের কাছাকাছি লাগাইছি, বুঝছো? কজন আছো ক্লাসে? সাউন্ড ঠিকঠাক আছে না? তাহলে বলো দেয়াল কোষের 3 থেকে 5টা স্তর আছে, এর মধ্যে সবচেয়ে ভিতরের স্তরটা, এটার নাম ট্যাপেটাম। ট্যাপেটামের কাজ কি? কেন ভিতরের স্তর বা এটার স্পেশাল কাজ কি? মনে রাখো, আমি তোমার যদি বলি ভাই এই যে জনন মাতৃকোষ উৎপন্ন হয়েছে, জনন মাতৃকোষটা আছে বা আমাদের পরাগরেণু মাতৃকোষ গুলো আছে, এটা সবচেয়ে কাছের স্তর কোনটা? তুমি বলবা ভাই এখানে 3 থেকে 5টা স্তর আছে, সবচেয়ে কাছের স্তর হলো ভিতরের স্তরটা। তাহলে বলো তো, আমি যদি তোমার জিজ্ঞাসা করি যেহেতু ভিতরের স্তরটা খুব কাছাকাছি আছে, এই পরাগরেণু মাতৃকোষটা পুষ্টি দিব কোনটা? তুমি বলবা ভাই ভিতরের স্তরটাই দিব, কারণ এটা সবচেয়ে কাছাকাছি আছে। এখানে তোমার 3 থেকে 5টা স্তর আছে, তো 3 থেকে 5টা স্তরের মধ্যে সবচেয়ে ভিতরের স্তর কোনটা? সবচেয়ে ভিতরের স্তর কি? এটার নাম ট্যাপেটাম। সবচেয়ে ভিতরের স্তরটা কি? পরাগরেণু মাতৃকোষের সবচেয়ে কাছাকাছি না? তো মনে রাখবো যে সবচেয়ে ভিতরের স্তরটা যেহেতু কাছাকাছি, তো পুষ্টি দেওয়ার দায়িত্ব তার। তাহলে মনে রাখো, আমাদের পরাগরেণু আছে না, পরাগরেণুরে পুষ্টি দেয় কে? পরাগরেণুরে পুষ্টি দেওয়া হচ্ছে ট্যাপেটাম। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তো পরাগরেণুরে পুষ্টি দেয় কে? ট্যাপেটাম, বুঝছো? তো মনে রাখবো পুষ্টি ট্যাপেটাম, কি বলা? পুষ্টি ট দে ট্যাপেটাম, পুষ্টি ট দে ট্যাপেটাম। শেষ, এভাবে বলো পুষ্টি ট দিয়া ট্যাপেটাম। তাহলে দেখো পুরো ঘটনাটা মিলতেছে কিনা? এভাবে তোমার কেউ পড়াবে না, 100% শিওর, ঠিক আছে? এভাবে তো গুছাই কেউ পড়াইতে পারবে না। আমি দেখছি তো অনেক ক্লাস, এই জন্য এক্সপিরিয়েন্সড। তাহলে তুমি এই কথাগুলো খেয়াল রাখবা। আচ্ছা, এই যে বললাম পরাগরেণু, এগুলো কালার কি? কালার কি? এটা একটা প্রশ্ন হইতে পারে, কালার কি? নর্মালি বিভিন্ন কালার হয়ে থাকে, তবে সবচেয়ে কমন কালার হচ্ছে হলুদ কালার, ঠিক আছে?
সবচেয়ে কমন কালার কি? হলুদ। তাহলে এটার বর্ণ কি বলতো? এটার বর্ণ হচ্ছে হলুদ। তো আমরা একটা পর একটা পরাগরেণু নিয়ে বিশ্লেষণ করবো, যে পরাগরেণুর গঠন কিরকম হয় না হয়, ঠিক আছে? একটু পরে ভালো করে পড়বো। তার নাম কি? নর্মালি হলুদ কালার কি হয়? নর্মালি কালার হয়, বর্ণ হয় কি? বর্ণ হয় হলুদ, ঠিক আছে? বর্ণ হয় হলুদ, এটা আমরা পড়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এই যে চারটা পরাগরেণু উৎপন্ন হইলো, এমনও হইতে পারে জন্মের পর পর তারা আলাদা হয়ে গেছে। চারটা উৎপন্ন হয়েছে না, হইতেই পারে তারা আলাদা হয়ে গেছে, আর হইতেই পারে তারা একসাথে রয়ে গেছে, ঠিক আছে? তো এই যে দুইটা ঘটনা হইতে পারে, আমাদের দুইটা সম্ভাবনা রয়েছে, দুইটা সম্ভাবনাতে দুইটা প্রশ্ন আসতে পারে, দুইটা সম্ভাবনা নিয়ে চিন্তা করবো। দেখো আমি কিন্তু একটু সিরিয়াল আগাইতেছি, আমি আবারও রিকেপ করবো, যারা বুঝতেছো না বা পরে আসছো, আবারও প্রথম থেকে রিকেপ করবো পুরো জিনিসটা, খুবই মজা লাগবে দেখবো তোমার কাছে। তো চারটা যে উৎপন্ন হয়েছে, হয় তারা আলাদা আলাদা থাকবো জন্মের পরে, অথবা একসাথে থাকতে পারে। যদি আলাদা আলাদা থাকে তখন তারা বলা হয় পোলেন টেট্রাড। তো পরাগরেণু ইংরেজি কি? পরাগরেণু ইংরেজি কি সবাই জানো? পরাগরেণু, ঠিক আছে? পরাগরেণু ইংরেজি আমি নিজেই ভুলে গেছি। পোলেন নাকি পোলেন বা কিছু একটা হইব, পোলেন দিয়ে কিছু একটা হইব আর কি, প দিয়ে কিছু একটা হইব। পরাগরেণু ইংরেজি আমার মনে নাই, ঠিক আছে? তো কথা হচ্ছে পরাগরেণু কি বলবা? যে পরাগরেণু বর্ণ হয়েছে হলুদ, এই কথা জিজ্ঞাসা করলে বলবা, তুমি বলবা যে ভাই যদি আলাদা আলাদা থাকে, যদি আলাদা আলাদা থাকে তাহলে তুমি বলবা পোলেন টেট্রাড বলা হয়। কি বলা হয়? পোলেন টেট্রাড। কোনো সমস্যা হইতেছে না তো? এই পোলেন গ্রেইন, আচ্ছা সাউন্ড তো কোনো সমস্যা না? নর্মালি আসলে নর্মালি বলা যায়, খেয়াল করো একটা ঘটনাটা খেয়াল করো। এমন হচ্ছে চারটা পরাগরেণু উৎপন্ন হয়েছে, প্রথমে হালকাভাবে লাগানো থাকে, পরে পরিণত বয়সে আলাদা হয়ে যায়। তাহলে এটা আলটিমেট ভবিষ্যৎ কি? আলটিমেট ভবিষ্যৎ হলো চারটা পরাগরেণু আলাদা হয়ে যাবে। কিন্তু কিছু কিছু পদার্থই আছে আলাদা আর হয় না, একসাথে থাকে। তো দুইটা কেস চিন্তা করবো আমরা। একটা হলো যে প্রথমে হালকাভাবে লাগানো থাকে, পরে আলাদা হয়ে যায়। পরে কি হয়ে যায়? আলাদা হয়ে যায়, ঠিক আছে? তাহলে প্রথমে হালকাভাবে লাগানো থাকে, পরে কি আলাদা হয়ে যায়, এটা একটা টাইপ। তো প্রথমে যে সাইডটা একসাথে লাগানো থাকে তাহলে পোলেন টেট্রাড। কি বলে? পোলেন টেট্রাড। টেট্রাড মানে কি বলতো? টেট্রাড মানে চার, ঠিক আছে? আর এটা বাংলাতে বলা হয় পরাগ চতুষ্টয়। চতুষ্টয় মানে চার, ঠিক আছে না? পোলেন টেট্রাড। তুমি বলতো টেট্রাড দশা, ক্রোমোজোমের টেট্রাড দশা কোন সময় দেখা যায় বলতো? কোন সময় থাকে টেট্রাড কথা কিন্তু আরেকটা জায়গায় আছে, কোষ বিভাজন অধ্যায়, মনে করে দেখো এটা কোথায় দেখা যায়, কোন দশা দেখা যায়, তোমার বিস্তারিত বলো। আচ্ছা, তাহলে প্রথমে এমন যদি হয় যে পরাগরেণু গুলা প্রথমে উৎপন্ন হওয়ার সময় হালকাভাবে লাগানো আছে, পরবর্তীতে আলাদা হয়ে গেছে, হ্যাঁ, আলটিমেট কিন্তু আলাদা হয় ভালো। এটা হচ্ছে পোলেন টেট্রাড। তাহলে এমন যদি হয় না আলাদা আর জীবন হয়েছে না, সব সারা জীবন একসাথে লাগিয়ে আছে, সারা জীবন একসাথে লাগিয়ে রয়েছে, এটা বলে পলিনিয়াম। পলিনিয়াম মানে কি? পলি মানে বহু, পলি মানে কি? বহু। তাহলে বহু একসাথে আছে, এটা বলে কি? পলিনিয়াম। তাহলে আমি যদি বলি না কোনো আলাদা 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 হওয়া যাবে না, সবগুলো একসাথেই থাকবে, সবগুলা কি একত্রে থাকবে, মিক্সড বা একত্রে থাকবে, ইউনাইটেড থাকবে বা ইউনাইটেড মানে একসাথে থাকবে, তখন তুমি বলবা যে না এটার নাম হচ্ছে পলিনিয়াম। কি বলবা? পলিনিয়াম। পলি মানে কি? বহু, ঠিক আছে? তাহলে এই যে পরাগরেণু কিভাবে একটা আলাদা থাকবে নাকি একসাথে থাকবে, এটার উপর ভিত্তি করে কি দুইটা কথাবার্তা শিখে ফেললাম, পরাগরেণু বর্ণ শিখে ফেললাম, তারপরে এটা পুষ্টি দিবে কি এটা শিখে ফেললাম, তারপরে সবচেয়ে ভিতরের স্তরের নাম কি শিখে ফেললাম, দেয়াল কোষের কয়টা স্তর এটা পড়ে ফেললাম। পুরো ঘটনা বুঝছো কিনা বলো? তাহলে বলো এই ঘটনাটা বুঝছো কিনা, যে আমাদের আর কি স্পিরাল কোষ কি কি তৈরি করছে এবং কি কি ঘটনা, এই পুরো ব্যাপারটা তুমি বুঝছো কিনা বলো? দেখবা যে তুমি যদি সামনে বই নিয়ে বসো পরবর্তীতে, দেখবা যে খুবই সহজ লাগতেছে, তুমি জিনিসটা সিকুয়েন্সটা ধরতে পারতেছো, বুঝছো? একটু পরে আমরা যে পরাগরেণু উৎপন্ন করাইলাম না, এর একটা পরাগরেণু নিয়ে বিস্তারিত ঘটনা বলবো আমরা। এবং একটা এমসিকিউ দুইটা উদাহরণ দেওয়া আছে, পলিনিয়াম কাদের কাছে দেখা যায়। এটা কিন্তু বিশেষ টাইপ, কিন্তু এটা কিন্তু স্পেশাল ব্যতিক্রম। পলিনিয়াম কার কার দেখা যায়? লেখা আছে অর্কিডাইসিয়া, আর এটা হলো কি নাম, এসলিপাডেয়া কি নাম, বুঝছো? আমি এত কঠিন নাম আমার মুখে দেয় না, আমি সহজ করে প্রথমে ভেবে এই পলিনিয়ামের উদাহরণ প্রথমে ভেবে দেখো। পলিনিয়াম কেউ মনে করো যে একাডেমিক ক্লাস করতে চায়, এমন যদি হয় যে একাডেমিক ক্লাস বুঝে না, সেও আজকে বুঝতে পারবে এরকম লেভেলের, বুঝছো? আমি বিস্তারিতই বলবো, টেনশনের কারণ নাই। পলিনিয়ামের উদাহরণ মনে করবে যে অর্ক। কি বলবা? অর্ক ঘুমায় বা অনেক ঘুমায়। কি বলবা? অর্ক অনেক ঘুমায়। কি বলবা? অর্ক অনেক ঘুমায়। তুমি মনে রাখতে পারো কি নাম দুইটা আর কি হবে, দরকার নাই, আমি তারপরে বলতেছি, ভার্সিটিতে অনেক সময় প্যাচ লাগাই দেয় আর কি। অর্ক দিয়ে মনে রাখবে যে একটা উদাহরণ আছে অর্কিডাসিয়া, খেয়াল করে দাও, অর্কিডাসিয়া। অনেক মানে কি? পলি না? অনেক মানে তো পলি, তো পলি দিয়ে মনে রাখবে যে, অনেক দিয়ে মনে রাখবে যে পলিনিয়ামের উদাহরণ এটা। আর ঘুমাই দিয়ে মানে কি? ঘুমানো মানে স্লিপ না, বলতো? স্লিপ মানে কি? ঘুমানো কিনা? তাহলে দেখো তো পরের যে উদাহরণটা, অর্কিডাসিয়ার পরে যে উদাহরণটা এসলিপেডাসিয়া, একটা উদাহরণ আছে
স্লিপা ডিয়াসিয়া। স্লিপার মধ্যে স্লিপ আছে কথা না, স্লিপ কথাটা আছে না, স্লিপ থেকে মনে রাখবা ঘুমায়, তাহলে অর্ক দিয়ে মনে রাখবা কি অর্কিডাসিয়া এবং হচ্ছে স্লিপ দিয়ে স্লিপা ডিয়াসিয়া। এই দুটো উদাহরণ কিসের? পলিনিয়ামের উদাহরণ, বইয়ের মধ্যে লেখা আছে। আমি তোমার না বলতে পারতাম, বলে দিলাম আর কি, তোমার একটু সহজ করে দিলাম। তাহলে বলো এতটুকু পুরো ঘটনা বুঝছো কিনা? এতটুকু ঘটনা বুঝলে নেক্সট হচ্ছে আমরা চলে যাবো কোথায়, একটা পরাগরেণু কিরকম এটা নিয়ে বিস্তারিত বলবো, ঠিক আছে? এছাড়া একটু বলে দিই, এই যে বললাম যে প্রধান প্রজনন অঙ্গ, এটা বলে বিশেষ ধরনের বিটপ, কি বলা হয়? ফুলটা বলা হয় কি বিটপ। বিটপ আসলে কি? স্পেশাল একটা অংশ, স্পেশাল অংশ, হ্যাঁ, যেখান থেকে মনে করো যে পাতা উৎপন্ন হইতে পারে, বিভিন্ন জিনিস উৎপন্ন হইতে পারে। তো মনে রাখো যে এটা কি এক ধরনের বিশেষ ধরনের বিটপ। তোমার 9 10 পড়ছিল যে ফুল হচ্ছে প্রজননের জন্য, এরকম একটা সংজ্ঞা পড়ছিল ফুলের সংজ্ঞা, মনে করে বাম পাশের পেজে 9 10 পড়ছিল যে ফুল হলো প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ, ঠিক আছে না? প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ। বিটপ ইংরেজি হলো শুট। তো তোমার মনে হতে পারে ভাই ফুল কি শুধুমাত্র বিটপ? না, বিভিন্ন কাণ্ড পাতা এগুলো বিটপ হইতে পারে। তো তোমার এত বিস্তারিত জানার দরকার নাই, তুমি জাস্ট এটাই মনে রাখো উদ্ভিদের প্রধান আমি একটু রিকেপ করি, সামারি করে দেখো। উদ্ভিদের প্রধান অঙ্গের নাম হচ্ছে ফুল। ফুলের 4টা স্তবক আছে, আমি সিরিয়ালে মনে রাখবো। এর মধ্যে একটা স্তবকের নাম পুং স্তবক, যার প্রত্যেকটা অংশের নাম হলো পুংকেশর। পুংকেশরের গঠন দেখতে গেছিলাম, পুংকেশরের গঠন দেখতে গিয়ে দেখলাম যে ঠিক আছে না, হ্যাঁ, দেখলাম যে একটা অংশের নাম পরাগদণ্ড বা পুংদণ্ড, আর একটা মাথার ভিতরে কি আছে পরাগধানী বা পরাগথলি, এবং দুইটা যে কানেক্ট করছে কে দুজনই। একটা পরাগধানী নিয়ে বিশ্লেষণ করা শুরু করলাম, দেখলাম যে বিশেষ ধরনের স্পেশাল কোষ আছে, তার নাম হলো আর্কিস্পিরাল কোষ, যেখানে নিউক্লিয়াস গুলো বড় বড়, সাইটোপ্লাজম গুলো ঘন ঘন, অর্থাৎ ভাজক টিস্যুর মতো। যেহেতু ভাজক টিস্যুর মতো বৈশিষ্ট্য মানে অনেক বিভাজিত হবে, বিভাজিত হয়ে বাইরের দিকে একটা অংশ তৈরি করবে, ভিতরের দিকে একটা জিনিস তৈরি করবে। বাইরের দিকে তৈরি করবে দেয়াল কোষ, যেটা 3 থেকে 5 স্তর বিশিষ্ট, এই জন্য মিনিমাম 3টা স্তর রাখছে এখানে নিজের মতো করে। এবং দেয়াল কোষের সাথে ভিতরের স্তরটার নাম হলো টেপেটাম। টেপেটামের স্পেশাল একটা কাজ হলো পরবর্তীতে তারা ভিতরের দিকে কোষ ভিতরের দিকে একটা কোষ তৈরি করে, তার নাম হলো জনন কোষ। জনন কোষটাকে পুষ্টি দেওয়া, হ্যাঁ, টেপেটাম পুষ্টি। আর এই যে এখান থেকে মেয়োসিস বিভাজনের মাধ্যমে 4টা পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু কালার গুলো নরমালি হলুদ কালার হয়, আর যদি এমন হয় নরমালি তারা হালকাভাবে লাগানো থাকে, পরবর্তীতে আলাদা হয়ে যায়, এটা হলো নরমাল কথা। কিন্তু অনেক সময় হতে পারে যে তারা আলাদা হয় নাই, একসাথে লেগে রয়েছে, তার নাম পলিনিয়াম। আর যদি ওই হালকাভাবে লাগানো থাকে, যেটা পরবর্তীতে আলাদা হয়ে যায়, সেটা হলো পোলেন টেট্রাড। আর পলিনিয়ামের উদাহরণ মনে রাখার বুদ্ধি বলছি এইখানে। তাহলে বলো পুরো ব্যাপারটা বুঝছো কিনা? তাহলে বলো এই পুরো ব্যাপারটা বুঝছো কিনা বলো। বা অনেক যে তার মিক্সড মানে হচ্ছে তারা মিশে থাকে আর কি। এই 4টা পরাগরেণু উৎপন্ন হওয়ার পর তারা মিক্সড থাকে, মিলে থাকে, মানে একত্রে থাকে, অর্থাৎ তারা আলাদা হয় না। আর নরমালি কিন্তু আলাদা হয়ে যায়, এটা হচ্ছে পোলেন টেট্রাড। প্রথমে হালকাভাবে লাগানো থাকে, পরে আলাদা হয়ে যায়, এটা হচ্ছে পোলেন টেট্রাড। আর কিছু কিছু স্পেশাল বিশেষ ব্যতিক্রম আছে যেগুলোর মধ্যে কি হয়, মিক্স থাকে, ইউনিটেড থেকে, আলাদা হয় না আর, বুঝছো? তারা হচ্ছে পলিনিয়াম বলা হয়। পলি মানে বহু, একসাথে আছে, যে এই যে আলাদা আলাদা হচ্ছে না, একসাথে যে আছে, এটা বলতেছে কি পলিনিয়াম, বুঝছো? পরাগরেণুর ইংরেজি কি লিখছি? পরাগরেণুর ফিলামেন্ট। আরে গাদা, এগুলো তো বই আছে তো। আমি জাস্ট তোমার পুরো ব্যাপারটা গুছিয়ে দিলাম, মাথার মতো যদি গেছে যায়। তাহলে তুমি বলো তো কদিন পর রিভিশন দেওয়ার সময় তুমি একটু স্টেপ বাই স্টেপ চিন্তা করতে পারবে না? ভাই এটার পর এটা বলছিল, এটার পর এটা বলছিল, এমনি 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 এমনি। তো বইয়ের দিকে না তাকাইয়া, বইয়ের স্টাইলে না গিয়ে তুমি নিজে নিজে চিন্তা করবা, দেখো সব মুখস্থ হয়ে গেছে। খুবই সিস্টেমেটিক্যালি পড়লাম আমরা, বুঝছো? এটাই আমাদের সাথে অন্যদের ডিফারেন্স, ঠিক আছে? মনে করো তোমার একটা ফ্যান্ট, সে বই থেকে দাগা পড়তেছে, বা বই দাগানো ক্লাস থেকে পড়তেছে, তুমি মনে করো এমনি পড়ছো, টোটালি ডিফারেন্ট হয়ে যাবে, বুঝছো? তোমার তার পড়ার দৃষ্টিভঙ্গি অন্যরকম হবে। তার মুছে ফেলবো কিনা বলো, স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট। এই যে পরাগরেণু উৎপন্ন করলাম, আমি পরাগরেণু নিয়ে গবেষণা করবো এখন। আরে ইংরেজিতে উদাহরণ গাদা, ইংরেজিতে অর্কিডাসিয়া এবং স্লিপাডেয়াসিয়া দুটো উদাহরণ আছে, যেগুলো পলিনিয়ামের উদাহরণ বইয়ের মধ্যে আছে, দেখো। মনে রাখার বুদ্ধি বলছি আর কি আমি। আচ্ছা মুছে ফেললাম। বিধি দলমন্ডল স্তবক নিয়ে বিস্তারিত কিন্তু পড়তে হয় কোথায়? আমাদের নর্মবীজাবৃত্তির অধ্যায়, ঠিক না? ইচ্ছিকোষের 3টা অংশ মনে আছে কিনা? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, মনে আছে? পড়ছিলা যে। আচ্ছা মুছে ফেললাম 1 2 3। আমি বোর্ডে যেভাবে লিখবো, তুমি যদি ঠিক হুবহু সেম টু সেম এভাবেই লিখতে পারো, এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর নোট হবে, টেনশনের কোনো কারণ নাই। আর এই কত সুন্দর গুছিয়ে লাগলাম, মুছে ফেলতে হবে। এবার সেটা পরাগরেণু নিয়ে বিশ্লেষণ করি। কত সুন্দর একটা চিত্র আঁকছিলাম। ঠিক আছে, এবার আসলে পরাগরেণু নিয়ে কথাবার্তা বলি। পরাগরেণু
পরাগরেণু ইংরেজি কি বলছিলা? পোলেন গ্রেইন নাকি? যেটা হোক, তো মনে রাখবা, মনে করো এই হচ্ছে পরাগরেণুর একটা অংশ, ঠিক আছে, এবং এর বাইরে মনে করো আরেকটা অংশ আছে। এটা আমরা একটু সুন্দর করে একটা কিউট বেবি বানাই দিই নাকি? সুন্দর বানাই, যদিও তোমরা সুন্দর করে রাখবা কিউট বেবি। এটা কি বুঝাইলাম? পরাগরেণুর দুইটা স্তর আছে বা দুইটা ত্বক আছে, একটা বাইরের ত্বক, একটা ভিতরের ত্বক, ঠিক আছে? তো মনে রাখো এটা হচ্ছে বাইরের ত্বক, এটা হচ্ছে কি বাইরের ত্বক, ঠিক আছে? আর এটা কি ভিতরের ত্বক, তাই না? এর তো কথা, এটার নাম কি ভিতরের ত্বক। আচ্ছা, তোমরা কথা বুঝতেছো কিনা বলো, না বুঝলে বললো কিন্তু, ঠিক আছে? সেরা ক্লাস হবে আজকে ইনশাল্লাহ, ঠিক আছে? তো একটা হলো বাইরের ত্বক, একটা ভিতরের ত্বক। তো বাইরের ত্বক যেটা, এটা বলে এক্সাইন। কি বলে? এক্সাইন। এক্সিট মানে বাইরে না, এক্সিট মানে যেহেতু বাইরে। এই রাদিয়া চৌধুরী কাছে আসো, রাদিয়া চৌধুরী, এক্সাইন, ঠিক আছে? আর ভিতরের ত্বকটার নাম কি? ভিতরের ত্বকের নাম হলো ইন্টাইন, ঠিক না? ইন্টার মানে তো ভিতরে, ইন্টার মানে কি ভিতরের দিকে না? তাহলে একটা হলো ভিতরের ত্বক, তাহলে একটা ভিতরের ত্বক, এটা হলো কি বাইরের ত্বক, ভিতরের ত্বক। ভিতরের ত্বক ইংরেজি কি বলো তো? ইন্টাইন। খুবই কমন সেন্স। আচ্ছা, ইনটাইম, ঠিক আছে না? তো কথা কি, কথা হলো ভাই, বাইরের ত্বকটা স্পেশাল। কেন স্পেশাল? দেখো তুমি একটা একটা পরাগরেণু একটা ইম্পর্টেন্ট জিনিস না, এটার ভিতরে পরাগরেণু উৎপন্ন হবে, স্পেশাল জিনিস উৎপন্ন হবে। তো তুমি যে এই যে উৎপন্ন করতেছো, এই যে উৎপন্ন করতেছো, স্পেশাল গার্ড দিয়ে রাখতে হবে না? তো বাইরের যে ত্বকটা, এই জন্য এটা শক্ত হয়, পুরু হয়, কিউটিন যুক্ত হয়, বুঝছো? এই জন্য মনে রাখবা যে বাইরের ত্বকটা কি হইতে হয়? বিভিন্ন রকমের কিউটিন যুক্ত হইতে হয়, কিউটিন যুক্ত। কিউটিন আর কাইটিনের মধ্যে তোমরা পার্থক্য জানো? কোনটা কার্বোহাইড্রেট বলতো? কিউটিন যুক্ত হয় বাইরের ত্বকটা, মানে শক্তমুক্ত হয় আর কি। বাইরের ত্বকটা তো প্রোটেক্টিভ লেয়ার না, রক্ষা দিবে না, সংরক্ষণমূলক একটা বাইরের স্তর না, এটা একটু পাওয়ারফুল হইতে হবে অবশ্যই। তো মনে রাখবা কিউটিকল যুক্ত, পুরো একটু মোটা সোটা হবে আর কি, হ্যাঁ, একটু শক্ত রক্ত হইতে হবে, কারণ এটা গার্ড না, বডি গার্ড না, বডি গার্ডের মতো। তো এই যে তিনটা আছে, এই যে তিনটা আছে, এই তিনটা মনে রাখবা যে তিনটা দিয়ে অনেক শক্ত ভাবে আটকানো থাকে। এবং বাইরের ত্বকটা বিভিন্ন রকম জিনিস দিয়া অর্নামেন্টের থেকে, অর্নামেন্ট শব্দ হচ্ছে জুয়েলারি। জুয়েলারি মানে কি? জুয়েলারি মানে কি বলো? জুয়েলারি মানে হচ্ছে আমরা যেটা সাজি, ঠিক না? তো অর্নামেন্ট শব্দের অর্থ কি? জুয়েলারি বা বিভিন্ন সাজগোজ করার জিনিসপাতি, এই তো। তো বাইরের ত্বকটা এইভাবে সাজানো গোছানো থাকে, বিভিন্ন রকম জিনিস দিয়ে আটকানো থাকে, একটা প্রোটেক্টিভ লেয়ার, প্রোটেকশন হিসেবে কাজ করে বাইরের লেয়ারটা। তো বাইরের লেয়ারটা মনে রাখবো যে অর্নামেন্টেড থাকে। কি থাকে? অর্নামেন্টেড। বাংলাতে ভেবে লেখা আছে, বইয়ের মধ্যে বাংলাতে ভেবে লেখা আছে, যদি ইংরেজি শব্দ লেখা আছে অর্নামেন্টেড থাকে, তাহলে যদি বলি কোন স্তরটা অর্নামেন্টেড থাকে, তুমি বলবো যে বাইরের স্তরটা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো এই যে বিভিন্ন, এই যে বললাম অর্নামেন্টেড থাকে, এই যে বললাম অর্নামেন্টেড থাকে বা সাজানো গোছানো থাকে, এর মধ্যে প্রধান জিনিসটার নাম কি এটা জানতে হবে। এই যে বললাম অর্নামেন্টেড থাকে, বাইরের ত্বকটা একটু সাজানো গোছানো থাকে। সাজানো গোছানো থাকলে কথা হচ্ছে ভাই, এই সাজানো গোছানো জিনিসগুলোর মধ্যে প্রধান কোন জিনিসটা থাকে এটা একটা জানা লাগবে আমার। প্রধান রাসায়নিক পদার্থের নাম কি? ঠিক আছে, এর নাম হলো স্পোরোপোলেনিন। নাম কি? স্পোরোপোলেনিন। তাহলে আমরা বলবো যে এই যে অর্নামেন্টেড থাকে, সাজানো থাকে, প্রধানত কি থাকে? প্রধান রাসায়নিক পদার্থের নাম কি? প্রধানত থাকে হচ্ছে স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন, স্পোরোপোলেনিন, ঠিক আছে? তাহলে এই কথাটা খেয়াল রাখবো। যদি প্রশ্ন আসতে পারে অর্নামেন্টেড থাকে কোন স্তর, বলে বাইরের স্তর। আচ্ছা, বুঝলাম বাইরের স্তর অর্নামেন্টেড, সাজানো গোছানো আছে, বুঝলাম। এই সাজানো গোছানো আছে অবশ্যই বিভিন্ন রাসায়নিক পদার্থ সাজানো গোছানো আছে। কথা হচ্ছে ভাই প্রধান রাসায়নিক পদার্থের নাম কি? তুমি মনে রাখবা স্পোরোপোলেনিন, পারতেই হবে। পোলেনিন প্রধান, পোলেনিন প্রধান মনে রাখবা, ঠিক আছে? এমনি বারবার করে খেয়াল রাখবে, এটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা অর্নামেন্টেড কথাটা বুঝে গেলাম। আচ্ছা, এবার মাঝে মাঝে এমন হয়, একটু পর আমি দেখাবো যে এই যে স্তরটা, আচ্ছা আগে ইন্টাইনটা বলে ফেলি, ইন্টাইনটাকে বলে ফেলি। ইন্টাইনটা তুমি সহজ কথা, তুমি বলো তো ভাইয়া বাইরের স্তরটা যদি শক্ত হয়, পুরো হয়, ভিতরের স্তরটা উল্টা কথা না? পাতলা হবে, সেলুলোজ যুক্ত হবে। তো মনে রাখবে যে বাইরের স্তরটা কি হবে? পাতলা হবে, শেষ। পাতলা হবে, সেলুলোজ যুক্ত হবে, এটাই মেন কথা। জাস্ট ওখানে উল্টা কথাটা বলবা আর কি, হ্যাঁ? তো বলার পর তুমি কি করবা? তো জাস্ট তাহলে তুমি সেল এবং সেলুলোজ যুক্ত এবং কি এটা এবং কি সেলুলোজ যুক্ত, ওই যে ইয়ার মতো আর কি। পাতলা হইলে কি হয় মনে আছে নি? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য মনে আছে? ভাজক টিস্যু বলছিলাম যে পাতলা হয়, আচ্ছা এটা পাতলা হয় এবং সেলুলোজ যুক্ত হয়, মনে আছে নি? এটার বৈশিষ্ট্য এখানে যেহেতু পাতলা, মনে রাখবা সেলুলোজ যুক্ত হবে। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য খেয়াল রাখলে চলবো, ঠিক আছে না? তুমি জাস্ট ভিতরের তক থেকে এই কথাটা খেয়াল রাখবা। এখন মজার ব্যাপার হলো ভাই, আমরা না বললেন ভিতরের দিকে পরাগরেণু উৎপন্ন হয়েছে, তো মনে রাখো এই যে এই ভিতরে একটু নাকটা বড় করে যদি আঁকি, এই যে নাক, ঠিক আছে? এবার কি সুন্দর হয়েছে? সুন্দর হয়েছে না? জোকার হয়ে গেছে, জোকার। এই লাল জিনিসটার নাম হলো পরাগরেণু। জিনিসটার নাম কি? পরাগরেণু। এবং পুং গ্যামেটোফাইটের প্রথম কোষের নাম হলো পরাগরেণু, এটা পারতে হবে, ঠিক আছে? পুং গ্যামেটোফাইটের প্রথম কোষের নাম কি? পরাগরেণু।
পুং গ্যামেটোফাইটের প্রথম কোষের নাম কি? পরাগরেণু। এটা লেখা রাখো পাশে দিয়া, বুঝছো? তাহলে এটা পরাগরেণু। তাহলে এটা আলটিমেটলি এটা একটা পুং গ্যামেটোফাইট। এটা আলটিমেটলি যেটা আঁকলাম এর পুরো দেশটা সেটা কি বলে? পুং গ্যামেটোফাইট। পুং গ্যামেটোফাইটের প্রথম কোষের নাম হলো পরাগরেণু। তো পরাগরেণু নিয়ে বিস্তারিত আরেকটু দেখবো এখন। কথা হচ্ছে ভাইয়া এই যে এক্সাইন, এই যে আমি বাইরের দিকে আঁকলাম, এই যে এক্সাইন, এই যে এক্সাইন বাইরের দিকে যেটা আছে এক্সাইন, এক্সাইনের মাঝে মাঝে কিছু জায়গা একটু পাতলা হয়, বুঝছো? এক্সাইনের জায়গাটা কি মাঝে মাঝে পাতলা হয়। তো মনে রাখবে যে এটা মাঝে মাঝে কি হইতে পারে? পাতলা হইতে পারে। পাতলা হইলে একটা ছিদ্র তৈরি করে। চিন্তা করো এই জায়গা যদি অনেক পাতলা হয়, একটা ছিদ্র তৈরি হয়ে যেতে পারে না? এই জায়গায় অনেক পাতলা মনে করে একটা স্তর, একটু ধাক্কা খেলে কি হয়ে যাবো, একটু নাড়াচাড়া পড়লে কি হয়ে যাবো, ছিদ্র তৈরি হয়ে যাবে না? তো নর্মালি কি বলছিলাম যে নর্মালি বাইরের জায়গাটা, বাইরের এক্সাইনটা শক্ত হয়, তারপর হচ্ছে পুরো প্রাচীর বিশিষ্ট হয়, অনেক কিছু হয়, কিন্তু কিছু কিছু জায়গা মাঝে মাঝে পাতলা হয়ে যায়। পাতলা হইলে তো ছিদ্র তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক না? তো মাঝে মাঝে কি হয়, ধরো যাক এমন হয় যে এই জায়গাটা কি হয়ে গেছে, এইটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে এমন হয়ে গেছে। চিন্তা করো যে একটা ছিদ্র তৈরি হয়ে গেছে, কি তৈরি হয়ে গেছে? ছিদ্র তৈরি হয়ে গেছে। ছিদ্র তৈরি হইয়া মনে করো এরকম হয়ে গেছে আর কি। যেমন চিন্তা করো এই ভিতরের স্তর, চিন্তা করো এটা ভিতরের স্তর এবং বাইরের স্তরটা মনে করো ছিদ্র হয়ে গেছে এরকম ভাবে, একটা ছিদ্র তৈরি হয়েছে, মোটামুটি একটা ছিদ্র তৈরি হয়ে গেছে দিকে। এবং বাইরের ভিতরের যে কোষটা, এটা পরবর্তী কি হয়েছে দেখা খেয়াল করো। হ্যাঁ, এই কোষটা বিরোধিত হয়ে দুইটা কোষ তৈরি করছে। কি তৈরি করছে? দুইটা কোষ তৈরি করছে। চিন্তা করো যে এই মনে করো যে এইরকম ভাবে ভিতরের স্তরটা আছে, নিজের মতো চিত্রটাকে আমরা বুঝতে পারলে হইলো, ঠিক আছে? এই দুইটা কোষ সৃষ্টি করছে। একটা হলো ছোট কোষ, ছোট কোষ, এটা হলো ছোট কোষ বা ছোট নিউক্লিয়াস, আর এটা হলো বড় নিউক্লিয়াস। এটা কি? বড় নিউক্লিয়াস। দুইটা নিউক্লিয়াস তৈরি করছে। হ্যাঁ, তাহলে একটা কোষ বিভাজিত হয়ে কি দুইটা কোষ হয়েছে, ঠিক আছে না? হইয়া সামনের দিকে খেয়াল করো তো, তাহলে চিন্তা করো এই যে একটা কোষ, এটার নাম কি? ছোট নিউক্লিয়াস বলতে পারি। এটা কি? এটা তো ছোট, এটা কি? বড়। তো ছোট আর বড়, তো বড়টা যেটা করে একটু পরে গিয়ে নল উৎপন্ন করে। কি উৎপন্ন করে বলতো? একটু পরে গিয়ে এটা নল উৎপন্ন করে, নল, ঠিক আছে? এরকম ভাবে চিন্তা করো যে এটা হচ্ছে এরকম ভাবে আছে, এরকম, ঠিক আছে? এরকম ভাবে নল উৎপন্ন করে, নল। হ্যাঁ, তো বড় নিউক্লিয়াসটা কি করে? নল উৎপন্ন করে। চিন্তা করো তো, নল কি একটা বড় জিনিস না? তাহলে আমি তোমার যদি বলি নালিকা উৎপন্ন করছে বা নল উৎপন্ন করছে যে নিউক্লিয়াস, সেটা কি বড় হইব না ছোট হইতে হইব? যেহেতু নলটা বড়, তার মানে তার যে তৈরি করবো তার নিউক্লিয়াসটা বড় হইতে হইব, ঠিক আছে? মনে রাখবো। তাহলে এখন দুই ধরনের কি উৎপন্ন হয় এখানে, মতো মাইটোটিক বিভাজন করে, মাইটোসিস না মাইটোটিক বলা হয়, ঠিক আছে? তাহলে মনে রাখবো এখানে কি উৎপন্ন? মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুইটা নিউক্লিয়াস তৈরি করে, একটা হলো ছোট একটা বড়। অথচ ভাই কোনটা সামনের দিকে থাকবো, কোনটা পিছনের দিকে থাকবো? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই। এই যে তোমার ছিদ্রটা উৎপন্ন করলে, ছিদ্রটার নাম হলো ছিদ্র, নাম কি? জনন ছিদ্র। কি বলা হয়? জনন ছিদ্র। এই নাম ছিদ্রের নাম আমাকে বলে দিই, জনন ছিদ্র বা রেণু ছিদ্র, রেণু ছিদ্র। অথবা বলা হয় ইংরেজিতে, সুন্দর করে ইংরেজিতে পারতেই হবে, মাস্ট, জার্মপোর বলা হয়। কি বলা হয়? জার্মপোর। পোর মানে কি বলো তো? ছিদ্র না? তোমরা পড়ছো না পরিফেরা? পরিফেরা মানে কি? পোর মানে তো ছিদ্র। পোর শব্দটার অর্থ হচ্ছে ছিদ্র, PORE, পোর শব্দের অর্থ কি? ছিদ্র। তাহলে বলতে পারো না জার্মপোর মানে কি? জনন ছিদ্র, ঠিক আছে না? তাহলে এটা বলে কি? জনন ছিদ্র উৎপন্ন হয়েছে। কিভাবে উৎপন্ন হয়েছে? ওই যে এক্সাইনটা আমাদের পাতলা হয়ে গেছে, পাতলা হয়ে কি উৎপন্ন করছে? আমাদের জনন ছিদ্র উৎপন্ন করছে, ঠিক না? তো জনন ছিদ্র কয়টা? এটা একটা সংখ্যা আছে, নাম হলো 20টা। এটা একটু পড়ে নিবা, ঠিক আছে? বইয়ের মধ্যে আছে। তাহলে মনে রাখো এরকম জনন ছিদ্র কয়টা উৎপন্ন হতে পারে? হাইস্ট মনে করো 20টার মতো উৎপন্ন হতে পারে, ঠিক আছে? এই 20 দিয়ে কিন্তু আরো অনেক সংখ্যা আছে তোমার বইয়ে। যেমন ধরো আমরা পড়ছি আমাদের গর্ভাবস্থায়, মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায় পড়াইছি, গর্ভাবস্থায় আমাদের যে জরায়ুটা, আমাদের বলতে কি নারীদের আর কি, হ্যাঁ নারীদের, পুরুষদের তো সম্ভব না। তো গর্ভাবস্থায় নারীদের জরায়ু 20 গুণ পর্যন্ত বর্ধিত হয়ে যায়, মানে অনেক বড় হয়ে যেতে হয়। বাচ্চা থাকে যে এজন্য বড় হয়ে যেতে হয় জরায়ু। অনেকেই ধারণা করে কি বাচ্চা মনে পেটে থাকে। পেটে না ভাই, পেটে না। পেটে কেমন থাকা সম্ভব নাকি? জরায়ু তো থাকে, এটা আলাদা একটা থলির মতো জায়গা আছে মেয়েদের ক্ষেত্রে, ঠিক না? জরায়ু 20 গুণ পর্যন্ত বর্ধিত হয়। এই একটা সংখ্যা পড়বা, আরো 20 দিয়ে অনেক সংখ্যা আছে বইয়ের মধ্যে। যেমন আরেকটা যদি বলি, আমি তো পড়াই নাই সামান্য নিয়ন্ত্রণ তোমাদেরকে। কান আছে না? কানের মধ্যে দিয়ে যখন একটা শব্দ যায়, শব্দ যাওয়ার সময় যখন মধ্যকর্ণের মধ্যে যখন যায়, মধ্যকর্ণের মধ্যে বিভিন্ন অস্থিমালা আছে কিনা, মিলিয়াস, ইন্টারস্টিপিস, এইগুলোর মধ্যে যাওয়ার সময় শব্দটা 20 গুণ পর্যন্ত বর্ধিত হইতে পারে। বুঝছো? 20 গুণ পর্যন্ত বর্ধিত হইতে পারে, মানে একটু পাওয়ার বেড়ে যেতে পারে, বুঝছো? এটা বলে কি? এটা বইয়ের মধ্যে লেখা আছে। তো 20 দিয়ে অনেক সংখ্যা আছে বইয়ের মধ্যে। দুটো সংখ্যা তোমাকে বলে দিলাম। একটা হলো যে গর্ভাবস্থায় আমাদের জরায়ু 20 গুণ পর্যন্ত বর্ধিত হইতে পারে, নাম্বার 1। আর একটা হলো কানে দিয়ে যখন শব্দ যায়, মধ্যকর্ণের মধ্যে অস্থিমালার মধ্যে দিয়ে প্রভাবিত হওয়ার সময় এটা আর 20 গুণ পর্যন্ত বর্ধিত হইতে পারে। বইয়ের মধ্যে আছে, খুঁজে বাই করবো প্রয়োজনে, ঠিক আছে? আচ্ছা, কি বললাম? জ্বলন ছিদ্র উৎপন্ন হয়েছে। জ্বলন ছিদ্র উৎপন্ন হয়ে লাভ কি? একটু পরে নিউক্লিয়াস গুলো সামনের দিকে চলে আসবে, এই তো টার্গেট আমাদের, ঠিক না? তো কি হয় জিনিসটা, যে ছোটটার নাম কি বলতো? হ্যাঁ, ছোটটার নাম হলো জনন নিউক্লিয়াস, কারণ একটু পরে এটা জনন কাজে লাগবে, জনন নিউক্লিয়াস। আর বড়টার নাম হলো নালিকা নিউক্লিয়াস, কারণ এটা নালিকা তৈরি করবে। তাহলে এখান থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে
ভাই বড় নিউক্লিয়াসটার নাম কি? নারিকেল নিউক্লিয়াস। নল তৈরি করে কোনটা? বড়টা না ছোটটা? তুমি বলবো বড়টা। ঠিক আছে, এই কথাগুলো আমরা খেয়াল রাখবো। এই জনন নিউক্লিয়াসটা একটু পরে যেটা গিয়ে হয়, একটু আমরা একটু যদি শুরু করে মনের মতো আঁকি, বুঝতে পারলে বেশি দিন মনে থাকবো, চিত্র দিকে পারলে বেশি দিন মনে থাকবো। তো মনে রাখো, একটু পরে এই যে বড় নিউক্লিয়াসটা সামনের দিকে চলে যায়, আর ছোট নিউক্লিয়াসটা এর পিছনে পিছনে ঘুরতে থাকে, ছোটটা পিছনে পিছনে ঘুরতে থাকে, বড় ভাই সামনের দিকে আগে যায়, বুঝছো? একটু পরে গিয়ে যেটা হয়, যে আমি যদি আবারও একটু আঁকি, ভাইয়া এডমিশনের ক্লাসে চিত্র এঁকে কে পড়াবে ভাই? আমি মনে পড়াইতেছি মেসে গাদা। ঠিক আছে, তো বড় নিউক্লিয়াসটা সামনের দিকে আগে যাইতেছে, সামনের দিকে আগে যাচ্ছে আগে যাচ্ছে আগে যাচ্ছে, যাকে সামনের দিকে বড় নিউক্লিয়াসটা সামনের দিকে আগে যাচ্ছে, আর ছোট ভাই পিছন দিকে ঘুরতেছে। ছোট ভাই বসে থাকবে না, ছোট ভাই সারা কাছে সামনের দিকে বসে থাকবে না, কি করবে? পিছনে বসে বসে একটা মাইটোসিস করা দিবে। মাইটোসিস করা কি করবে জানো? একটা কোষ ছিল না আগে, এই যে একটা কোষ ছিল না ছোট ভাইয়ের, হয়ে যাবে দুইটা কোষ, বুঝছো? তো মনে রাখবে জনন কোষ থেকে জনন নিউক্লিয়াসটা কি করবে? মাইটোসিসের মাধ্যমে জনন নিউক্লিয়াসটা, বড় ভাই তো সামনের দিকে আসেই, নিউক্লিয়াসটা সামনের দিকে আসেই, নল তৈরি করে সামনের দিকে বড় করতেছে। আর এই ছোট ভাই পিছনের দিকে থাকে কি করতে থাকে? গরম গরম ছোট 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 মরিচের জাল বেশি পড়ছি না আমরা, ছোট মরিচের জাল বেশি, পিছনে বসে রয়েছে ঠিকই, কিন্তু কাহিনী একটা করা লেছে। হ্যাঁ, একটা নিউক্লিয়াস দুইটা নিউক্লিয়াস বানাই দিছে, বুঝছো? মাইটোসিসের মাধ্যমে। তাহলে মাইটোসিসের মাধ্যমে কি হইলো? দুইটা হয়ে গেছে, ঠিক আছে না? দুইটা হয়ে গেছে, দুইটা হয়ে একটু পরে গিয়ে সেটা সে ওই যে কোথায় গিয়ে আপতিত হবে মনে আছে? ওই যে তার সখী, হ্যাঁ, সকিনার কাছে চলে যাবে এখন। সকিনার কাছে গিয়া, সকিনার যে ডিম কি আছে, গর্ভমুণ্ড আছে না? গর্ভমুণ্ড মানে কি মাথা, ওই যে মনে আছে কিনা, গর্ভমুণ্ডের গিয়ে পড়বে। আমরা যদি একটু আঁকি, দেখো এই যে আমাদের মনে করো যে এই হচ্ছে আমাদের সকিনার কি তিনটা অংশ, পরাগরেণু সকিনা আছে না? তো চিন্তা করো, এই হচ্ছে আমাদের গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, এসে গর্ভাশয়। তো এটা গিয়ে কই পড়বে? এটা হচ্ছে আমাদের গর্ভ মুন্ডের মধ্যে গিয়ে পড়বে, এবং এটা এই যে পড়তেছে এটা পরাগায়নের মাধ্যমে পড়বে। এটা কি পরাগায়নের মাধ্যমে শেষ পর্যন্ত গিয়া এখানে গিয়ে পড়বে, বুঝছো? আমরা পরাগায়নের অনেকগুলো টাইপ আছে, বায়ু পরাগী, প্রাণী পরাগী, পানি পরাগী, পতঙ্গ পরাগী, অনেক পরাগীর নাম পড়ছো অনলাইন টেনে পড়ছো কিন্তু অনেকে, ঠিক না? তোমরা বলো তো নগ্নবীজ উদ্ভিদে কি কোন ধরনের পরাগায়ন দেখা যায়? মানে আবৃতবীজ উদ্ভিদে কোন ধরনের পরাগায়ন দেখা যায়? তোমরা এই দুইটা প্রশ্ন আনসার করবা। নগ্নবীজ উদ্ভিদে কোন ধরনের পরাগায়ন দেখা যায়, আবৃতবীজ উদ্ভিদে কোন ধরনের পরাগায়ন দেখা যায়, এটা পারতে হবে তোমাদেরকে, বুঝছো ঘটনাটা? তাহলে এই হলো তোমার পুরো ঘটনা, ঠিক আছে? আশা করি তুমি এই পুরো ঘটনাটা তুমি বুঝতে পারছো, যে বাইরের ত্বকের নাম কি, ভিতরের ত্বকের নাম কি, ছিদ্রটার নাম কি, ছিদ্রটা কয়টা থাকে, 20টা থাকে ছিদ্র, তারপর হচ্ছে এটা কেমনে কি হয়, বলো এতটুকু পুরো ব্যাপার বুঝছো কিনা? এতটুকু কথা তুমি পুরো বুঝছো কিনা বলো? এটা এটা আমি যা যা বলছি এটা নোট করতে তোমার হাইস্ট একটা পেজ লাগবে, একটা পৃষ্ঠা এই পর্যন্ত, পেজ না, মানে এক পাতা না, এক পৃষ্ঠার মধ্যে এতটুকু নোট হয়ে যাওয়ার কথা তোমাদের। এতক্ষণ গবেষণা করে কি করলাম? শেষ পর্যন্ত পরাগরেণু তৈরি করলাম, এবার সকিনা নিয়ে পড়তে হবে। এতক্ষণ করে কি করলাম? পুরুষরা রেডি করলাম, পিঠটা মাইরা কি করলাম? এতক্ষণ ধরে গবেষণা করে তার ওই যে পুঙ্গে মোটা ফাইট থেকে উৎপন্ন করাইলাম কি পরাগরেণু, উৎপন্ন করাই শেষ পর্যন্ত সকিনার কাছে আনলাম, এবার সকিনা নিয়ে গবেষণা করতে হবে, ঠিক আছে? সকিনা চিনতে হবে এবার ভালো করে, ঠিক আছে? তার কাছে নিয়ে আসছি। এরপরে সকিনার বিভিন্ন টাইপ আছে, সকিনার বিভিন্ন টাইপ নিয়ে আমরা পড়বো, আস্তে আস্তে আমরা প্রজনন করাতে করে শেষ পর্যন্ত শেষ করে দিব আর কি, বুঝছো? তো বলো এতটুকু বুঝছো কিনা? কোনো সমস্যা আছে কিনা বলো, তোমাদের কমেন্ট দেখি আমি। এই 2 পেজ বেশি হয়ে গেছে, 1 পেজ হলে চলতো। আরেকবার বলছি, এই নাম কি? আরজিনা ইসলাম। আমি কিন্তু আরেকবার বলছি, তুমি 2বার করে বলে ফেলছো, তুমি 3বার বলতে বললো না, আবার 2বার বলবো, ঠিক আছে? যখন, কারণ আমি লিখি আস্তে আস্তে, পড়াই কিন্তু আস্তে আস্তে, অথবা তোমার বলা যায় কি লিখে লিখে পড়াই। তো তুমি কিন্তু মনোযোগ দিলে কিন্তু স্টেপ বাই স্টেপ সবকিছু বোঝার কথা। আমি তো তোমাকে বই দেখাইতেছি না, তাই না? বই দেখালে একটা ব্যাপার সেপার, যে ভাই কি বললেন বুঝলাম না, বই তো সবই লেখা আছে, স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাই। তুমি রেকর্ডের শুনবো আরেকবার, 3বার বললে বেশি সময় লেগে যাবে। এই সাইড দিলাম। আমি তোমাকে বলতেছি, আমি যেভাবে লিখি হুবহু এইভাবে লেখো, এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর নোট হবে। এর থেকে সুন্দর নোট, গোছানো নোট কেউ বানাতে পারবে না, তুমি টেনশন করার দরকার নাই, ঠিক আছে? এবং এই জিনিসগুলো হুবহু বই নাই, তুমি সাজায় রাখবা, নিজের মতো সাজায় রাখবা। নেক্সট টাইম পড়ার সময় যাতে আইসা তোমার কাছে মজা লাগে জায়গাটা, বুঝছো? এটাই টার্গেট থাকতে হবে। এই ভাইয়া কমেন্ট দেখেন না প্লিজ। খানসানি বলছিলাম তো, এটা আমার সুন্দর হয়েছে, তাই না? সুন্দর হয়েছে না এটা? ওই যে জোকারের মতো হয়ে গেছে, জোকার। হ্যাঁ, 1 পেজের মতো হয়ে যাবে, চালাক তুমি, ঠিক আছে? যারা আগে চ্যাপ্টারটা পড়ো নাই তারাও দেখবে খুব ভালো করে বুঝতেছো, টেনশনের কারণ নাই। আমি তোমাকে বইয়ের সব তথ্য পড়াইতেছি, ঠিক আছে? টেনশনের কারণ নাই, বাদ দেই না, শর্টকাট পড়াইতেছি না তোমাকে। ওকে 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 করে করে আমার স্পেশাল ডাস্টার কোথায়? স্পেশাল ডাস্টার,
হারিয়ে ফেললাম, পাইছি পাইছি পাইছি, মুছে ফেললাম। ওকে, শেষ। স্টেপ বাই স্টেপ আগাবো, দেখবো সহজ হয়ে যাবে আস্তে আস্তে। তুমি জাস্ট মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা করো, দেখো দেখবা যে তোমার কতটুকু যে গুছানো হয়েছে, তুমি নিজে আলহামদুলিল্লাহ বলবো মনে মনে। আমি যখন কোনো টিচারের ক্লাস করতাম, সুন্দর সুন্দর কোন টেকনিক পাইতাম, মনে মনে আলহামদুলিল্লাহ বলতাম, আহা আল্লাহ আমার সুযোগটা পাওয়াই দিছো, মনের মধ্যে খুশি লাগতো, বুঝছো? আহা যাক কত সুন্দর একটা টেকনিক পাইলাম, সুন্দর জিনিস শিখলাম, মনের মধ্যে খুব খুশি লাগতো, বুঝছো? আলহামদুলিল্লাহ বলতাম। ওকে, এবার আসলে সকিনা নিয়ে কাহিনী করি। এই যে আমাদের কথা চলে আসে ডিম্বকের স্টিকেশ্বরের মতো চলে আসে না, স্তবকে চলে আসে না? স্তবকের প্রতিটি অংশের নাম কি? স্তবক, স্তবকের বা স্টিকেশ্বর যদি বলো না কেন, তো তিনটা অংশ আছে এটার মধ্যে, ঠিক না? যে আমাদের গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, আমরা সবাই জানি। এবং গর্ভাশয়ের মধ্যে ডিম্বক থাকে, এটাও জানি, ঠিক না? তো এবার আসো, এবং তো আমরা একটু আগে যেটা পড়ছিলাম, এটা কিন্তু কি জামপোর বা জনন ছিদ্র। এখন একটা শব্দ শুনবো না আমরা, ডিম্বকরন্ড। ডিম্বকরন্ড জননতন্ত্র কিন্তু এক না, আমি ক্লিয়ার করবো, টেনশনের কারণ নাই। আচ্ছা, তো আমাদের এটা আমি সহজ করে আঁকবো আর কি, নিজের মতো করে সহজ করে আঁকি। তুমি দেখো, আমি বইয়ের মতো কোনো আঁকবো না, বইয়ের মতো দেওয়াই আছে, বইয়ের মধ্যে সিটও দেওয়া আছে, আমি বইয়ের মতো আঁকবো না, নিজের মতো করে আঁকবো, ঠিক আছে? তুমি দেখো কেমনি আঁকা যায় বলো তো? এই যে একটা আঁকলাম আর কি, যে মিলাই দাও, শেষ, ঠিক আছে? এটা মিলাই দাও, শেষ। চিন্তা করো যে এই একটা কিছু একটা আছে, হ্যাঁ, এর মধ্যে বিভিন্ন স্তর থাকতে পারে, বিভিন্ন স্তর আছে, থাকুক, হ্যাঁ থাকুক, এর মধ্যে বিভিন্ন কোষ টোষ আছে, থাকুক, সমস্যা নাই। তো আমাদের মেনলি আমরা আলটিমেট জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো, আলটিমেট জিনিসটা নিয়ে। এখানে কিন্তু অনেকগুলো বিভাজন ঘটে, অনেক কিছু ঘটে, আমরা জানি। এখানে কিন্তু অনেকগুলো বিভাজন ঘটে, অনেক কাহিনী ঘটে। আমরা স্ট্রিক হেমাটোফাইটের উৎপত্তি 9-10 একটা টপিক পড়ছিলাম, মনে আছে কিনা? ওই যে স্ট্রিক হেমাটোফাইটের উৎপত্তি, ওখানে লাস্ট পর্যন্ত 7 থেকে 8টা স্টেপ মিলে কি শেষ পর্যন্ত কিন্তু একটা জিনিস আমরা উৎপন্ন হয়, ঠিক না? 9-10 তো সবাই পড়ছো। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে ভাই আমি পড়ি নাই, কি বলে, আমি একাডেমিকে থাকতে আমি ফুল সিলেবাস পড়ি নাই, এটা তো বলতে পারো, কোনো সমস্যা নাই, আমি আগে পড়ি নাই। তুমি স্ট্রিক হেমাটোফাইটের উৎপত্তি, পুং হেমাটোফাইটের উৎপত্তি ফুল নিয়ে কিন্তু 9-10 পড়ছো, এটা তো বলতে পারবা না ভাই 9-10 না পড়ে ইন্টারে চলে আসছি, এটা তো বলতে পারবা না, তাই না? আচ্ছা, তো এটার মধ্যে আমরা অনেকগুলো জিনিস পাই, আমরা জানি। আলটিমেটলি যে জিনিসটা পাই সেটা হলো 3টা কোষ থাকে নিচের দিকে, এরকম ঘোরার দিকে থাকে 3টা কোষ। এটা মূলত বড় একটা চিত্র, আসল চিত্র আমি আঁকতেছি না, ঠিক আছে? 3টা কোষ থাকে এরকম ভাবে। আচ্ছা, আমি এটা বুঝতে পারলাম, আমি তোমার মেন জিনিসটা দেখাই। আসল মেন জিনিসটা কি? এই মনে করো যে এটা কখনোই আসল চিত্র হবে না, আমি আবার বলতেছি, আসল চিত্র কখনোই হবে না, ঠিক আছে? আসল চিত্র ঠিক আসলে আমাদের কোনো লাভও হয় নাই। তোমরা রাখবে যে এখানে একটা কোষ থাকে, লগে 2টা কোষ থাকে, ঠিক আছে? তো খেয়াল করে দেখো তো, মাঝখানে যে কোষটা আছে এটা একটু বড়, এটার মধ্যে নিউক্লিয়াস আছে, হ্যাঁ নিউক্লিয়াস আছে। তো বলতে পারি যে মাঝখানে যে বড় কোষটা এটা আসলে ডিম্বাণু বলা হয়, বুঝছো? আর এর মাঝখানে আরো ঠিক মাঝ বরাবর 2টা কোষ থাকে, এই 2টা একসাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? এই 2টা কোষ, আবার এইদিকে 3টা কোষ থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আলটিমেট আমাদের স্ট্রিক গ্যামেটোফাইটের জিনিসটা আর কি, যেটা উৎপন্ন হয়, ঠিক আছে? তো মনে রাখো এই জিনিসগুলোর কি কি বলে, আমি এটা ব্যাখ্যা করবো, ঠিক আছে? তো দেখো, এই বড় জিনিসটার নাম হলো ডিম্বাণু। এই বড় জিনিসটার নাম কি? আমরা বলবো যে এই বড় জিনিসটার নাম হলো ডিম্বাণু, ঠিক আছে? এটা একটা স্ট্রিক হেমাটোফাইটের আলটিমেট টার্গেট আমরা পড়তেছি, আলটিমেট কি কি আছে না পড়তেছি, ঠিক আছে? এই দুই পাশে 2টা জিনিস আছে না, তার নাম কি? ডিম্বাণুর সহায়তাকারী নাম হলো সহায়ক কোষ বা সহকারী কোষ বলতে পারো। এগুলোর ইংরেজি হিসাব পড়তে হবে। ডিম্বাণুর ইংরেজি কি? এগ, ঠিক আছে? আচ্ছা, সহকারী কোষ, সহকারী কোষের বাংলা হইলো বা ইংরেজি হলো সিনারজিট। সিনারজিটের বইয়ে লেখা আছে সিনারজিট। আর কোন অপর নাম আছে সহকারী কোষের? আর কোন অপর নাম আছে? আল্লাহ জানে কতগুলো অপর নাম আছে, বুঝছো? সাহায্যকারী নিউক্লিয়াস, সাহায্যকারী কোষ, সিনারজিট, সবই পারতে হবে, বুঝছো? তাহলে এটার নাম সবচেয়ে আমরা বলতে পারি যে ডিম্বাণুর মাঝখানে আমাদের ডিম্বক, এটা কিন্তু ডিম্বকের মাঝখানে কি আছে? ডিম্বাণু আছে। আর এর বাইরে যদি কিছু একটা আঁকতাম তার নাম এর বাইরে কিছু একটা আঁকলাম তার নাম হয়ে যেত কি? পুরো ডিম্বাশয় হইতো আর কি। এর বাইরে কি আছে? এরকম ভাবে আছে আর কি, মনে করো, ঠিক আছে? এরকম মনে করো যে আছে, মনে করো যে এরকম আছে, আমি পুরো আসল চিত্রটা রাখলাম না, ঠিক আছে? তাহলে মনে রাখবা কি, এই আমার মনে করো যে এই হচ্ছে আমার গর্ভমুণ্ড, এই হচ্ছে গর্ভদণ্ড। গর্ভদণ্ডের পরে কি আছে? আমাদের মোটামুটি ডিম্বকটা আছে বা গর্ভাশয় পাটটা আছে। গর্ভাশয়ের পাটে আমাদের ডিম্বক আছে, ডিম্বকের মাঝখানে ডিম্বাণু আছে, এবং এখানে 3টা কোষ আছে। 3টা কোষের মধ্যে সবচেয়ে বড় যে এটার নাম হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে? আর পাশাপাশি 2টা আছে, তার নাম সহকারী কোষ বা সাহায্যকারী নিউক্লিয়াস বা হেল্পিং কোষ, যাই বলো না কেন, ইংরেজিটা মনে রাখো সিনার্জি, স দিয়ে আনসার সিনার্জি, ঠিক আছে? তাহলে আমরা এই 3টা কোষের পরিচয় পাইলাম। মাঝখানেরটার নাম কি? মাঝখানেরটার নাম জানি যে মাঝখানে আসলে এগুলো বলে সেকেন্ডারি নিউক্লিয়াস, কি বলে? কারণ চিন্তা করো তো, এখানে একটা এন আর একটা এন, 2টা এন আছে কিনা? তাহলে মনে রাখবো যে এখানে কি হয়, এখানে যে দুইটা কোষ আছে,
একটা কোষ হচ্ছে এন কইরা, একটা কোষ হলো হ্যাপ্লয়েড, তো দুইটা কোষ আছে না মাঝখানে, তো এই জন্য বলবো যে এগুলো বলবো যে সেকেন্ডারি নিউক্লিয়াস বা ডিপ্লয়েড বলবো এটা, ঠিক আছে না? এটার নাম কি? এটার নাম হচ্ছে, এটার নাম বলতে পারো, এটার নাম হচ্ছে আমাদের নাম কি রে? এটার নাম হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস বলতে পারো। সেকেন্ডারি, এটা তোমরা জানো আসলে অনেক কিছু, এই জিনিসগুলো তোমরা জানো 9 10 থেকে জানো। বা গৌণ নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াস বলতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে 2n, এটা কি 2n, আর এটা ডিম্বাণু হচ্ছে n, বাকি সব কিছু n n। আর এটা কি বলতো, ডিম্বাণু যদি এটা বলি এটা বিপরীতে আছে কিনা, প্রতি বা অ্যান্টি, আমরা বলি না অ্যান্টি প্যারালাল, অথবা বলি যে অ্যান্টি পার্টি, মানে অ্যান্টি মানে তো বিপরীত, ঠিক না? তাহলে এইগুলোর বিপরীতে আছে যেগুলোর নাম অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষ, এগুলোর নাম কি? প্রতিপাদক কোষ। তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন আসে, প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোডাল সেল, ইংরেজি কি? অ্যান্টিপোডাল সেল। ইংরেজি এখানে প্রত্যেকটা টার্ম, এই অধ্যায়ের প্রত্যেকটা, এটা একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু, এই অধ্যায়ের প্রত্যেকটা টার্ম ইংরেজি হিসেবে পড়বা, মাস্ট, ফরজ, ঠিক আছে? 3বার বলবো কথাটা, খুবই গুরুত্ব দিয়ে বলতেছি। এই অধ্যায়ের প্রত্যেকটা টার্ম ইংলিশ সহকারে পড়বা, এই অধ্যায়ের প্রত্যেকটা টার্ম ইংলিশ সহকারে পড়বা, এই ইংলিশের প্রত্যেকটি শব্দ ইংলিশটা জানা সহ পড়বা, ভালো করে বললাম, মারা খেয়ে যাবে নাহলে, পড়া সহ মারা খেয়ে, পড়ার পর মারা খেয়ে যেতে পারো, একটু গুরুত্ব দিয়ে পড়বো, ভালো করে বলতেছি, প্রত্যেকটা ইংলিশ সহকারে পড়বা, ঠিক আছে? হাতে অ্যান্টিপোডাল সেল, অ্যান্টিপোডাল সেল। তাহলে আমি যদি বলি ভাই এখানে মোট কয়টা কোষ আছে, তুমি বলবা ভাই 1 2 3 4 মোট, এদিকে 3টা এদিকে 3টা, মোট 6টা, মোট 8টা কোষ আছে, ঠিক আছে? ভাই নিউক্লিয়াস কয়টা আছে? ভাই নিউক্লিয়াস কয়টা আছে? এই প্রশ্ন জিজ্ঞাসা কি বলবা? সরি, একটু কথা বলছি। নিউক্লিয়াস যদি বলে ভাইয়া, সরি কি বলে, নিউক্লিয়াস কয়টা আছে, তুমি বলবা যে ভাই দেখো, তোমার মনে হতে পারে ভাই এখানে হচ্ছে 3টা, এখানে 3টা, মোট 6টা, এখানে 2টা, মোট 8টা নিউক্লিয়াস। না, এখানে যে 2টা নিউক্লিয়াস আছে না, একসাথে হয়ে গেছে, এই দুটো একসাথে হয়ে গেছে, একসাথে তারা বলতেছি সেকেন্ডারি নিউক্লিয়াস। মনে রাখো, মাঝখানে 2টা যে নিউক্লিয়াস আছে, এই দুটো কিন্তু একসাথে হয়ে গেছে, বুঝছো? সরি, মাঝখানে 2টা নিউক্লিয়াস মিলে কি একটা কোষ হয়ে গেছে। নিউক্লিয়াস কিন্তু মোট কয়টা? 8টাই। নিউক্লিয়াস মোট 8টাই, আবার খেয়াল করে দেখো, নিউক্লিয়াস মোট 8টাই, কিন্তু মাঝখানে 2টা নিউক্লিয়াস একসাথে হইয়া একটা হয়ে গেছে, একটা কোষ হয়ে গেছে। তাহলে মনে রাখো, যদি বলে যে নিউক্লিয়াস কয়টা এখানে, তুমি বলবা যে এখানে নিউক্লিয়াস হলো মোট 8টা, কিন্তু কোষ 7টা। কেমনে কোষ 7টা হয়েছে? ওই যে মাঝখানে 2টা নিউক্লিয়াস মিললা মাঝখানে একটা কোষ গঠন করে ফেলছে। আমি কিন্তু একটা বক্স দিছি, খেয়াল করছো কিনা? বক্স দিছি কিন্তু একটা, তাহলে বক্স একটা দিছি মানে কি 2টা মিললে একটা কোষ হয়ে গেছে, এটার নাম হচ্ছে কোষ সংখ্যা কিন্তু একটা কমে গেছে। তো মাঝখানে যে 2টা নিউক্লিয়াস আসছে না, সেকেন্ডারি নিউক্লিয়াস, এই 2টা মিললে একটা কোষ হয়ে গেছে। এজন্য আলটিমেটলি একটা কোষ, একটা 8টা কোষ না হয়ে কটা হবে? 8টা কোষ না হয়ে 7টা কোষ হবে। নিউক্লিয়াস কিন্তু 8টা, আলটিমেটলি নিউক্লিয়াস 8টা, কিন্তু মাঝখানে 2টা নিউক্লিয়াস একসাথে হয়ে কি হয়ে গেছে? একটা কোষ গঠন করে ফেলছে, এজন্য মোট কোষ কিন্তু 7টা। তো তুমি এখানে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে। তোমরা যদি বলে ভাই এখানে এই পুরো ঘটনার মাঝখানে, তোমরা যদি বলে ভাই নিউক্লিয়াস কয়টা, নিউক্লিয়াস কয়টা, তুমি বলবো যে ভাই নিউক্লিয়াস 8টা, এটা ভুল করা যেত না, ঠিক আছে? এটা ভালো করে বলে দিলাম। আর কোষ কয়টা? কোষ হলো 7টা, কোষ 7টা। কথা হচ্ছে ভাই আপনি তো বলে দিলেন, বুঝছি আর না বুঝছি, আমি বুঝছি যে এখানে একটা ভেজাল লাগতে পারে। তুমি এটা বুঝছো কিনা যে 8 আর 7-এর মধ্যে একটা ভেজাল লেগে যেতে পারে, কোনটা 8 কোনটা 7 একটা ভেজাল লেগে যেতে পারে, এটা তো বুঝতেছো? তো তারপরে আমি তো বুঝাই বলছি ঘটনাটা কি, তারপরে তোমার একটা টেকনিক দিই। তুমি বলবো কোষ 7, কি বলবা? এদিকে স্যার, এদিকে সাইডে আইও, সাইডে আইও। তুমি বলবো কোষ 7, কোষ 7, কোষ 7। তুমি কি বলবা? কোষ 7। তুমি কি বলবা? কোষের সদে 7, নিউক্লিয়াস করলে 8টা, শেষ। এত কিছু বুঝি না আমি, কিছু বুঝি না, আমার মাথায় কিছু নাই। আমি বলবো কোষ 7, কোষ হলো 7টা, কোষ সদে 7, নিউক্লিয়াস করে 8টা, শেষ। এত প্যারা নেওয়ার কারণ নেই, এত টেনশনের কারণ নেই, এত চিন্তা ভাবনা করার সময় নেই আমার, ঠিক আছে? টেকনিক বলে দিলাম, শেষ। বুঝ মনে রাখতে পারো, না বুঝ মনে রাখতে পারো, দুইটাই বললাম। আচ্ছা, তাহলে এইটা নিয়ে একটা প্রশ্ন আসে। আর এই যে পুরো ঘটনাটা, এই যে 8টা কোষ আছে, এই ঘটনাটা বলে গর্ভযন্ত্র বলা হয়, ঠিক আছে? এটা কি বলা হয়? আচ্ছা, তাহলে সবগুলার গর্ভযন্ত্র বলা হয় না, এই 3টা আছে না, এই 3টার একসাথে বলা হয় কি? গর্ভযন্ত্র, বুঝছো? এই 3টার একসাথে বলা হয়। তাহলে এই হলো একটা, এই হলো একটা, এই 3টার একসাথে কি বলা হয়? গর্ভযন্ত্র বলা হয়। অনেকগুলো অপর নাম আছে, গর্ভযন্ত্র, হ্যাঁ, গর্ভযন্ত্র, অথবা বলা হয় যে ডিম্বাণুযন্ত্র, ঠিক আছে? এটা কিন্তু সহজ প্রশ্ন, এসব সহজ প্রশ্ন পরীক্ষা আসে, তোমরা ভুল করে দিয়ে আসো। তখন গর্ভযন্ত্র বা ডিম্বাণুযন্ত্র বলা হয়। যন্ত্র মানে কি বলতো? যন্ত্র কথা যেখানে থাকবে সেখানে কি একটা জিনিস দিয়ে কোনো যন্ত্র গঠন হয়? একটা জিনিস দিয়ে কোনো যন্ত্র গঠন হয়? কখনোই না। যন্ত্র কথাটা আসলে মনে হয় অনেকগুলো জিনিস থাকে। তো এখানে এই জিনিসটা বলে একসাথে ডিম্বাণুযন্ত্র বলা হয়, ডিম্বাণুযন্ত্র। ইংরেজি আছে, ইংরেজি পড়তে হবে। এগ অ্যাপারেটাস মনে আছে কিনা? গলগি যন্ত্র ছিল, গলগি যন্ত্র বা গলগি বডি, এটার নাম কি? গলগি অ্যাপারেটাস, মনে আছে নি? অ্যাপারেটাস।
তারপর এটাও তো পড়ছো, যে মনে আছে না তোমাদের যেহেতু শাওন ভাই কান পড়াইছে, কানের মধ্যে লেখা ছিল কিনা যে কি জানে পারস অ্যাপারেটাস, কি জানে ভেস্টিবুলার অ্যাপারেটাস ছিল কিনা, ভেস্টিগাল অর্গান অ্যাপারেটাস একটা শব্দ কিন্তু কানের মধ্যে ছিল, মনে করে দেখো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি কি বুঝলাম? এখানে আটটা নিউক্লিয়াস আছে, 7টা কোষ আছে, কোনটার পরিচয় কি, কি বলে না বলে, এসব বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে ওই যে একটু আগে যে উৎপন্ন করাইছি না নালিকেল নিউক্লিয়াসের আগে দিয়া ছোট ভাই নাম কি পরাগরেণু, মনে আছে নি? ছোট ভাই সালাই এগুলা মাইটোসিসের মাধ্যমে 2টা কোষ উৎপন্ন করছিল। তো একটা কোষ এসে যদি এরকম করে, এই যে ছোট ভাইয়ের কথা মনে করো, একটু আগে ছোট ভাইয়ের কথা মনে করো, একটু আগে ছোট ভাইয়ের কি ছিল বলতো? বলছিলেন না মাইটোসিসের মাধ্যমে 2টা কোষ উৎপন্ন করে। একটা মাইটোসিসের মাধ্যমে ওই যে পিছনে থাকে দেখা ছোট ভাই, ছোট নিউক্লিয়াসটা, হ্যাঁ, জ্বলনটা হেল্প করে। তো মনে রাখো একটা এসে এখানে যুক্ত হয়, পরাগরেণু, পরাগরেণু 1। এই কারেন্ট কি চলে গেছে নাকি ভোল্টেজ কম? সমস্যা বুঝতেছি না। ভোল্টেজ সম্ভবত অনেক কম, কারেন্ট চলে যেতে পারে, কারেন্ট চলে যেতে পারে, ভোল্টেজ হঠাৎ করে কমে গেছে, আমি জানি না কি হবে। এখন যদি ক্লাস বন্ধ হয়ে যায় মনে করবা যে কারেন্ট চলে গেছে, বুঝছো? আচ্ছা, আমি পড়তে থাকি। দেখো, এক নাম্বার ছোট ভাই এসে কি এখানে যুক্ত হয়, আরেকটা ছোট ভাই এসে এখানে যুক্ত হয়, এটার নাম হলো পরাগরেণু 2, পরাগরেণু 2। তো এই যে পরাগরেণু এসে গণন এদিক দিয়ে আসে আর কি, মত এদিক দিয়ে আসে, এটার উপরে ডিম্বক রন্ধ্র, এখানে একটা রন্ধ্র আছে, এটাকে ডিম্বক রন্ধ্র বলা হয়, ইংরেজিতে বলে মাইক্রোপাইল। লাইট গুলা বন্ধ হইতেছে নিতেছে, নিতেছে, বুঝছো? এটা আনিকা তাসনিম নুহা দিয়ে আরেকটা গর্জিয়াস টেকনিক নিয়ে আসলো। এই লাইট গুলা বন্ধ, আমার লাইটটা ভেঙে ইয়ে হইতে পারে, কি বলে, ফাইটে যেতে পারে, এই ভোল্টেজ কমতেছে পারতেছে, আমি জানি না কিন্তু বন্ধ হয়ে গেলে, আমি জানি না, ঠিক আছে। গত ক্লাসে যেটা পড়াইছিলাম এটা আরেকবার রিক্যাপ করে সামনের দিকে আগাবো, ঠিক আছে। তো আমরা পড়তেছিলাম ডিম্বকের মাঝখানে ভ্রূণথলি গঠিত হয়। কি গঠিত হয়? ভ্রূণথলি। এই ভ্রূণথলির গঠন নিয়ে পড়তেছিলাম। তাহলে খেয়াল করো, ভ্রূণথলিতে আমরা কি কি পাইছি? ভ্রূণথলিতে একটা থলি না, থলির মধ্যে কি কি পাইছি দেখো তো। পাইছি মেইনলি 3টা কোষ। 3টা কোষের মধ্যে সবচেয়ে বড় কোষ যেটা, এই বড় কোষটার বলে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, এটার উপরে ডিম্বক রন্ধ্র, ঠিক আছে। এটার উপরে ডিম্বক রন্ধ্র, যে রন্ধ্র পথে আইসা কি হবে আমাদের নিষেকটা ঘটবে। তুমি বই থেকে মেইন চিত্র দেখবা, আমি তোমাকে মেইন চিত্র আঁকাবো না, আমি তোমাকে নিজের মতো করে সহজ করে আইকা তোমাকে একটা দেখাই দিব আর কি, যে কেমনে মনে রাখবা। তুমি মেইন চিত্রটা বই থেকে দেখবা। তো এখান থেকে ছিদ্র আছে, ছিদ্র পথে মোটামুটি পরাগরেণুগুলো আইসা এখানে ডিম্বাণুর সাথে মিলিত হয়। তো এই ছিদ্র পথে বলে ডিম্বক রন্ধ্র, এটা বলে কি ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। এটা কি বলে? ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। হ্যাঁ, তো এটা মনে রাখো, এটার বাংলাটা কি? ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্র পথে কি হয় আমাদের, যে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। ইংরেজি আমি বারবার বলছি, এই চ্যাপ্টারে কিন্তু ইংরেজি পড়তেই হবে, মাইক্রোপাইল, ঠিক আছে। এটা আশা করি ইংরেজি বুঝছো। তো এই ভ্রূণথলির মধ্যে কি কি আছে? প্রতিপাদ্য কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস, বা আরেকটা নাম আছে এটার, মেরু নিউক্লিয়াস বলা হয়। এটাকে কি বলা হয়? মেরু নিউক্লিয়াস, মেরু নিউক্লিয়াস বলা হয়, ঠিক আছে। অনেকগুলো নাম কিন্তু, সেকেন্ডারি নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াস, মেরু নিউক্লিয়াস, ইংরেজি হলো পোলার নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে মাঝখানে দুইটা একসাথে কি বলে? সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এই তিনটার মধ্যে, 3টা কোষের মধ্যে সবচেয়ে বড় কোষটা বলে ডিম্বাণু, বাকি 2টা বলে সহকারী কোষ বা সিনার্জিট, ঠিক আছে না। বাকি যে দুই পাশে 2টা রয়ে গেছে, এটা আর এটা, এই যে এটা আর এটা, এই 2টা বলে সহকারী বা সিনার্জিট, ইংরেজিতে সিনার্জিট আর কি, হ্যাঁ। আর এই সহকারী কোষ আর ডিম্বাণুরে একসাথে বলা হয় গর্ভযন্ত্র বা ডিম্বাণু যন্ত্র। তাহলে আমি যদি বলি গর্ভযন্ত্রের মধ্যে কি কি আছে বা ডিম্বাণু যন্ত্রের মধ্যে কি কি আছে, তুমি কিন্তু ওইগুলা বললে কিন্তু হবে না, প্রতিপাদ্য কোষ, সেকেন্ডারি কোষ কিন্তু বললে হবে না। 4টা অপশন কিন্তু রেডি আছে, খেয়াল করো, 4টা অপশন কিন্তু রেডি আছে, যে সহকারী কোষ, ডিম্বাণু, সেকেন্ডারি নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক কোষ। প্রশ্ন হলো কি গর্ভযন্ত্রের অংশ নয় কোনটি, এভাবে প্রশ্ন আসতে পারে, বা নিচের কোনটি গর্ভযন্ত্রের অংশ, প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো গর্ভযন্ত্রের মধ্যে কি কি আছে? ডিম্বাণু এবং সহকারী কোষ। ডিম্বাণু, এই 3টা কোষের মধ্যে সবচেয়ে বড় কোষটা বলে ডিম্বাণু। অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকে, এই ডিম্বক রন্ধ্রের দিকে সবচেয়ে বড় 3টা কোষ আছে, 3টা কোষের মধ্যে সবচেয়ে বড় কোষটা বলে ডিম্বাণু, বাকি 2টা বলে সহকারী কোষ। তো ডিম্বাণু আর সহকারী কোষগুলো একসাথে বলে কি? গর্ভযন্ত্র। আর এখানে আমরা একটা হিসাব করছিলাম গত ক্লাসে, যে ভাই এখানে নিউক্লিয়াস আছে 8টা, কোষ 7টা। টেকনিকও বলছিলাম যে কোষ 7 এমনি মনে রাখতে বলছিলাম, ঠিক না? তাহলে আর নিউক্লিয়াস কয়টা? 8টা, ঠিক আছে। আর বুঝায় বলছিলাম, যাই হোক, কথা হচ্ছে তাহলে এর বিপরীতে যেগুলো থাকে নাম প্রতিপাদ্য কোষ বা ইংরেজিতে অ্যান্টিপোডাল সেল। আচ্ছা, ঠিক আছে। কথা হচ্ছে ভাইয়া এই থলিটার নাম কি? ভ্রূণথলি বলছেন না আপনি। তাহলে আমি যদি বলি ভ্রূণথলির মধ্যে কি কি আছে? প্রতিপাদ্য কোষ আছে, তাহলে আমি একসাথে বলবো ভেবে দেখো, একসাথে একটা সমীকরণ লিখবো ভেবে দেখো, যে প্রতিপাদ্য কোষ প্লাস সেকেন্ডারি নিউক্লিয়াস, আমি সংক্ষেপে লিখলাম 2 ডিগ্রি নিউক্লিয়াস, প্লাস হচ্ছে আমাদের সেই গর্ভযন্ত্র, প্লাস হচ্ছে কি গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র মানে কি? এখানে 2টা জিনিস চলে আসে না অটোমেটিক, কি কি?
ডিম্বাণু এবং সহকারী কোষ। তাহলে মনে রাখবো এই তিনটা জিনিস একসাথে বলা হয় কি ভ্রূণথলি। তাহলে ভ্রূণথলির অংশ হয় কোনটি এর প্রশ্ন আসতে পারে। যারা বুঝতে পারবে না তারা কিন্তু মারা খেয়ে যাবে, বুঝছো কিন্তু। একটা হলো গর্ভযন্ত্র, একটা হলো ভ্রূণথলি। কাজ লাগবে না। ভ্রূণথলি হচ্ছে পুরো থলিটা, যে থলির মধ্যে প্রতিভূত কোষ আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, আর হচ্ছে গর্ভযন্ত্র আছে। আর গর্ভযন্ত্রের মাঝখানে কি আছে বলতো, দুটো সহকারী কোষ আছে, মাঝখানে ডিম্বাণু আছে। একটু কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার করে রাখবা, যে আসলে কোনটা আমি কি পড়তেছি এটা বুঝতে পারবা, বুঝছো? আসলে তুমি কি পড়তেছো বুঝতে পারবা, তাহলে দেখবা যে মাথায় থাকবে জিনিসটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আগের পড়া ক্লিয়ার। এখন বলতেছিলাম এই যে ডিম্বক্রন্ড আছে, এদিক দিয়ে পরাগরেণু আসবে, এসে একটা নিষেক ঘটাবে। তো আমরা বলছিলাম যে পরাগরেণু দুইটা উৎপন্ন হয়, মনে আছে কিনা? গত ক্লাসে বলছিলাম একটা পরাগরেণু নাম্বার 1, এই যে নাম্বার 1 পরাগরেণু এসে মিলিত হবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, যেটা তুমি বলবা ত্রিমিলন। কি বলবা? ত্রিমিলন। তাহলে খেয়াল করো, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে পরাগরেণু মিললে তুমি কি বলবা? ত্রিমিলন। ত্রিমিলন। কারণ কেন ত্রিমিলন বলছে? কারণ পরাগরেণু কি এন না? পরাগরেণু গুলো কি হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েডের সাথে একটা ডিপ্লয়েডের সাথে মিক্স করছে কিনা বলো? সেকেন্ডারি নিউক্লিয়াস কি ডিপ্লয়েড না? তো ডিপ্লয়েডের সাথে একটা হ্যাপ্লয়েডের মিল করছে কিনা? তাহলে মূলত তিনটা নিউক্লিয়াস একসাথে হয়েছে কিনা বলো তো? ডিপ্লয়েড মানে কি 2n, পরাগরেণু মানে কি হ্যাপ্লয়েড বা n। তো এই n এর সাথে 2n মিলছে, মানে 3n উৎপন্ন হয়েছে কিনা? 3n যে উৎপন্ন হয়েছে এটা বলে ত্রিমিলন হয়েছে। আসলে তিনটা জিনিসের তিনটা নিউক্লিয়াসের মিলন হয়েছে, বা তিনটা n এর মিল হয়েছে, এজন্য ত্রিমিলন বলতে পারো এটা। তাহলে এই ঘটনার নাম কি? ত্রিমিলন। ত্রিমিলনের ফলে কি উৎপন্ন হয়? n + 2n = 3n। তো 3n ওলা কিছু একটা উৎপন্ন হবে। তো মনে রাখো এটা বলে শস্য বা এন্ডোস্পার্ম। তাহলে ত্রিমিলনের ফলে কি উৎপন্ন হয়? শস্য উৎপন্ন হয়, বা ইংরেজিতে বলে কি এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম, ঠিক আছে? তোমার যদি বলি ভাই এন্ডোস্পার্ম বা শস্য, এটা কি কিরকম? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড নাকি অন্য কিছু? তুমি বলবা ভাই ত্রিমিলন যেহেতু হয়েছে, মানে তিনটা নিউক্লিয়াসের মিলন করছে, তার মানে আসলে এখানে n আর 2n মিললে 3n উৎপন্ন করছে, ঠিক আছে? তাহলে শস্য যদি বলি কত? 3n। তবে মনে আছে কিনা তোমাদেরকে পড়াইছিলাম নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্য কিন্তু শস্য তবে এন্ডোস্পার্ম হয় কি হ্যাপ্লয়েড, মনে আছে? তাহলে বলো নগ্নবীজের ক্ষেত্রে কি শস্যটা কিন্তু হ্যাপ্লয়েড, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই একটা কথা। আবার এই যে বলছিলাম না আরেকটা পরাগরেণু আছে, একটা পরাগরেণু এসে এখানে মিলিত হইলো, যে ঘটনার নাম ত্রিমিলন, আর ঘটনার ফলে উৎপন্ন হয়েছে শস্য। আর একটা পরাগরেণু আছে কিনা? দুইটা পরাগরেণু উৎপন্ন হয়েছিল, গত ক্লাস যারা করছো তারা ভালো জানো। তো আর 2 নাম্বার পরাগরেণু যেটা নাম্বার 2, এটা নাম্বার 2 পরাগরেণু যেটা, এটা মিলিত হবে ডিম্বাণুর সাথে আইসা, ঠিক আছে? তখন তুমি উৎপন্ন হবে জাইগোট। কি উৎপন্ন হবে? জাইগোট। ঠিক আছে? জাইগোট কত n বলো তো? পরাগরেণু যদি হ্যাপ্লয়েড হয়, ডিম্বাণু হ্যাপ্লয়েড, তাহলে হ্যাপ্লয়েড মিলে কি 2n না? বা ডিপ্লয়েড না? ডিপ্লয়েড। এবার তুমি চিন্তা করো ভাই, এই যে পরাগরেণু ঘন নিউক্লিয়াসের সাথে মিলতে হইলো, এটা একটা নিষেক। আবার আরেকটা পরাগরেণু, এই 2 নম্বর পরাগরেণু ডিম্বাণুর সাথে মিলতে হয়েছে, এটা একটা নিষেক। গলা দিয়ে কথা আসতেছে না কেন? দুইটা নিষেক হয়েছে কিনা? তাহলে এই দিকে একটা নিষেক, এদিকে একটা নিষেক, দুইটা নিষেক হয়েছে কিনা? এই যে দুইটা নিষেক হয়েছে, এটাকে আমরা বলি দ্বি নিষেক। কি বলি? দ্বি নিষেক। তাহলে খেয়াল করো, এটা বলে কি? দ্বি নিষেক। তাহলে এই দুইটা ঘটনার একসাথে কি বলবা তুমি? এই দুইটা ঘটনার একসাথে বলবা কি? দ্বি নিষেক। কি বলবা? দ্বি নিষেক। বা ইংরেজিতে বলবা কি? ইংরেজিতে বলবা। তাহলে মনে রাখো আবৃতবীজ উদ্ভিদ বা উন্নত উদ্ভিদের ক্ষেত্রে শস্য কিন্তু ট্রিপ্লয়েড বা 3n, কিন্তু নগ্নবীজের ক্ষেত্রে কিন্তু হ্যাপ্লয়েড। বারবার মনে রাখো, নর্মাল ঘটনা কিন্তু এটাই 3n উৎপন্ন হবে, কিন্তু নগ্নবীজের ক্ষেত্রে দ্বি নিষেক হয় না। নর্মালি কি নগ্নবীজের ক্ষেত্রে দ্বি নিষেক হয় না। তো মনে রাখো এটা দ্বি নিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে কি? নিষেক না। আর একটা বাংলা আছে দ্বিগর্ভাধান, এটা একটা নাম বলে কি? দ্বিগর্ভাধান। তো সবগুলো একই কথা, বইয়ের মধ্যে আছে সবগুলো লেখা। এই কথাগুলো আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? খেয়াল রাখবো। তো দ্বি নিষেকের ফলে কি উৎপন্ন হয় যদি বলি? দ্বি নিষেকের ফলে একটা উৎপন্ন হয় শস্য, আর একটা উৎপন্ন হয় জাইগোট, ঠিক আছে না? তো শস্যটা আসলে কি হয় বলতো? তো মনে রাখো নগ্নবীজিতে কি ঘটনা বলছে? নগ্নবীজিতে কি ঘটনা? নর্মালি নগ্নবীজিতে নফর ঘটে না। কি ঘটে না? দ্বি নিষেক ঘটে না, নগ্নবীজিতে এটা ঘটে না। তবে ব্যতিক্রম কি? ইফেড্রা, মনে আছে কিনা? নগ্নবীজ অধ্যায়ে পড়াইছিলাম। ইফেড্রাতে কি ঘটে? ইফেড্রা নগ্নবীজ হওয়া সত্য কি এটার মধ্যে? ইফেড্রা নগ্নবীজ হওয়া সত্য এটার মধ্যে দ্বি নিষেক ঘটে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, বুঝছো? তাহলে নর্মালি আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো দ্বি নিষেক ঘটা, নগ্নবীজিতে ঘটে না। তো এই ব্যতিক্রম হলো আমাদের ইফেড্রার মধ্যে কি ঘটে? দ্বি নিষেক ঘটে। এই যে টিক চিহ্ন দিলাম মানে কি? ঘটে। বুঝতে পারছো কিনা? আমি নুসরাত জাহান ইকরা, আমি প্রথম থেকে বলছি একবার, গত ক্লাসের পড়া সহ প্রথম থেকে একবার বলছি, তুমি প্রথম রেকর্ড শুনে নিবা। তাহলে এই পুরো ব্যাপারটা বুঝছো কিনা? তাহলে যদি বলি ভ্রূণথলির অংশ কয়টা? আমরা পারবো। গর্ভযন্ত্রের মধ্যে অংশ কয়টা আমরা পারবো। আমাদের যদি জিজ্ঞাসা করে দ্বি নিষেক কি,
পারবো। দিন শেখার কনসেপ্ট কি, পারবো। দিন শেখার ফলে কি উৎপন্ন হয়, পারবো। তারপর হচ্ছে বাংলা ইংরেজি সব পারবো। কোষ কয়টা পারবো, নিউক্লিয়াস কয়টা পারবো, সব পারবো। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা পারবো। ঠিক আছে, এছাড়া কিছু টার্ম শিখে রাখো ইংরেজি। এই যে আমরা পড়তেছি, এই পুরা জিনিসটার নাম কিন্তু ডিম্বক। এই পুরা জায়গাটার নাম ডিম্বক। ডিম্বকের মধ্যে বর্ণথলি আছে। ঠিক আছে, ডিম্বকের মধ্যে বর্ণথলি আছে। তো তুমি আরো কিছু কথা শিখে রাখো। দেখো, কিছু ইংরেজি, কিছু বাংলা, কিছু শিখে রাখো। যে ভাই, যদি বলি ডিম্বক কর্তৃক উৎপন্ন, আমরা জানি ডিম্বক বীজে পরিণত হয়, আমরা জানি। যদি বলি ডিম্বক, যে বললেন ডিম্বকটা কর্তৃক উৎপন্ন হয়, ডিম্বক উৎপন্ন হয় অমরা থেকে। আমরা তোমার একটা ফ্লোচার্ট দিয়ে দেখাই জিনিসটা। অমরা নাম কি? অমরা বা প্লাসেন্টা। অমরা বা প্লাসেন্টা। এই প্লাসেন্টা থেকে উৎপন্ন হয় কি? ডিম্বক। কি উৎপন্ন হয়? ডিম্বক। ডিম্বকের ইংরেজি কি দেখে রেখো কিন্তু, ওভিউল বলা হয়, ওভিউল। ঠিক আছে, ডিম্বকটা পরবর্তীতে কি করে, ভিতরে ওই যে জনন মাতৃকোষ গুলো উৎপন্ন করে। কি উৎপন্ন করে? জনন মাতৃকোষ উৎপন্ন করে। তুমি বইয়ের মধ্যে শুরু করে লাগাই রাখবা এই জিনিসটা। ঠিক আছে, জনন মাতৃকোষ উৎপন্ন করে এবং নিজে কি হয়ে যায়, নিজে এসে বীজের রূপান্তরিত হয়ে যায়। বুঝছো? বুঝছো কিনা? ওই যে মনে আছে কিনা, জারক অন্যকে জারিত করেন, নিজে বিজড়িত হয়ে যায়। এরকম ভাবে ডিম্বক জনন মাতৃকোষ তৈরি করে আর নিজে বীজে পরিণত হয়ে যায়। বুঝছো? আর ডিম্বক যদি কর্তৃক উৎপন্ন হয় জিজ্ঞাসা করে, আমরা বলবো অমরা থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, এই কথাটা আমরা খেয়াল রাখবো। ছোট করে একটু বইয়ের পাশে লিখে রাখবো। ঠিক আছে, বইয়ের মধ্যে আছে। বইয়ের 3 থেকে 4 লাইনের কথাই আমি তোমাকে একটা ফ্লোচার্টে দেখাইছি। এটাই বইয়ের 4 লাইনের কথা তোমাকে দেখাইছি সংক্ষেপে। বুঝছো? এছাড়া কিছু কথাবার্তা আছে, ডিম্বক মূল, তারপর ডিম্বক নাভি, ডিম্বক নারী, এইগুলোর ইংরেজি সহ পড়তে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে কয়েকটা ইংলিশ টার্ম আমরা শিখে ফেলি, এই যেগুলো খুবই দরকারি জানা। ঠিক আছে, তো তোমার যদি আমি দেখাই, আমি কোন জায়গায় দেখাবো? আচ্ছা, তোমরা এতটুকু বুঝছো কিনা বলো সবাই? এই কাহিনীগুলো বুঝছো কিনা বলো? এতটুকু তো কত প্রাসিদ্ধ পড়াইছি, জাস্ট একটু আগাইছি আমি। বলো এতটুকু কথা তোমরা বুঝছো কিনা বলো, তাহলে আমি একটু পরে কয়েকটা টার্ম নিয়ে আলোচনা করি। টার্মগুলো বুঝলে একটু পরে তোমার সুবিধা হইব। এখনো আমরা মজার পড়াই এখনো ঢুকি নাই, যা পড়ছি মোটামুটি প্রথম দিকের একটু মানে অগোছালো কথাগুলা এতটুকু বলা। হ্যাঁ, আনিকেতাস নিম্ন আরো আছে, শুধু গর্ভাশয়, ফল, ডিম্বক, বীজ আরো আছে কিন্তু। আর আমরা একটা ছক আছে, ছকটা আমরা পড়বো আজকের ক্লাসে। জনন মাতৃকোষ না ওটা? হ্যাঁ, জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ। এগুলা কিন্তু একাডেমিকের কনসেপ্ট ভাই। তোমাকে আমি যেভাবে দেখাইতেছি, তোমার অন্যরা কি পারবে জানো? তো অন্যরা তার বলবো যে দিন নিষেধ ঘটে, দিন নিষেধের উদাহরণ নগ্নবীজিতে ঘটনা, আমি তুমি শেষ এটুকু করে শেষ করে নেবো, দাগ গুলা দিয়ে চলে যাবো বই থেকে। তোমার আমি পুরো কনসেপ্ট বুঝাইলাম, প্রত্যেকে আইসে, কে আইসে, কেমনে দুইটা, কে সাথে কি হইলো, কি করলে কি হইছে, না করলে কি হইব, পুরো ঘটনা তোমার বুঝাইলাম। বুঝছো? এবার তোমার মাথার মধ্যে পুরো ঘটনাটা ঘুরতেছে যে আচ্ছা, এটার পরে এটা হয়েছে, এটার পরে এটা হয়েছে। ঠিক আছে, আস্তে প্রথমে আমরা পরাগরেণু উৎপন্ন করাইছি। দ্বিতীয় স্টেপে আমরা ডিম্বাণু নিয়ে কথাবার্তা বলতেছি। ডিম্বাণু নিয়ে কথাবার্তা বলে ডিম্বাণুর সাথে কেমনে পরাগরেণুটা এসে কানেক্টেড হয় বুঝলাম, কানেক্টেড হয়ে কি উৎপন্ন করে বুঝলাম। ঠিক আছে না? এবং জাইগোটটা, এই যে জাইগোট বললাম না, এই যে জাইগোট উৎপন্ন করছে, এর থেকে গুরুত্বপূর্ণ তো শিখানো। যদি বলি স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষের নাম কি, তুমি বলবো যে স্ত্রীরেণু। বইয়ের মধ্যে দেওয়া আছে। যদি তোমাকে বলে যে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষের নাম কি, বলবো পরাগরেণু। যদি বলে, এবার তুমি ভুল করবা এই প্রশ্নটা করে, আমি মার্কার করে রাখলাম। তাহলে স্ত্রী গ্যামেটোফাইটের তোমার 3টা প্রথম কোষের নাম জানতে হবে, ভালো করে বুঝছো কিন্তু, ভালো করে বুঝছো। যদি বলে স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষের নাম কি, পারতে হবে। যদি বলে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষের নাম, পারতে হবে। বারবার বলতেছে কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরেকটা প্রশ্ন হইলো, যদি বলে প্রশ্নটা আমি বই থেকে লাইনটা বাই করি করে পাইছি। স্পোরোফাইটের প্রথম কোষের নাম কি? স্পোরোফাইটের প্রথম কোষের নাম কি? এই প্রশ্নটা করলে তোমরা অনেকে ভুল করো। ঠিক আছে, আমি আরো 2-1টা কথা লিখে মার্কার করে রাখলাম। তো এই মাত্র লিখলাম, লেখার পরে মার্কার আবার করে রাখলাম। পাইছি। ঠিক আছে, ও কি বলতেছিলাম দেখো, এই জায়গাটা বলা হয়, একটু ভালো করে খেয়াল করো কি বলতেছি। এই জায়গাটার একটা অপর নাম হলো ও স্পোর। নাম কি? ও স্পোর। খেয়াল করো, ছোট ছোট প্রশ্ন ভুল করো। ও স্পোর। ও স্পোর বলা হয় স্পোরোফাইটের প্রথম কোষ। কি বলা হয়? তুমি এখানে লিখে ফেলবা, স্পোরোফাইটের প্রথম কোষ। স্পোরোফাইট কি তোমার আমি ক্লিয়ার করছি অনেক আগেই। স্পোরোফাইট কিন্তু 2n হয়, 2n থেকে তো 2n উৎপন্ন হবে, ঠিক না? এটা 2n না, স্পোরোফাইটের প্রথম কোষ। তাহলে 3টা কথা খেয়াল করো। স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষের নাম কি? পুং গ্যামেটোফাইটের প্রথম কোষের নাম কি?
স্পোরোফাইটের প্রথম কোষের নাম কি? স্পোরোফাইটের প্রথম কোষের নাম কি? ধরো তোমাকে তুমি মনে রাখলা জাইগোট, জাইগোট মনে রাখলে চলবে না, তোমার অপশন দিয়ে রাখবো স্পোর, বুঝছো? পারতে হবে স্পোরোফাইটের প্রথম কোষের নাম কি। এই সহজ প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে, যে কোনো পরীক্ষা আসে এই সহজ সহজ প্রশ্নগুলো পারতে হবে কিন্তু। 3টা প্রথম কোষের নাম, ঠিক আছে? আচ্ছা, এই যে বান্দা, এই যে গণ নিউক্লিয়াস, এই যে কতগুলো নাম, আল্লাহ আমি মাথা নষ্ট। সেকেন্ডারি নিউক্লিয়াস, গণ নিউক্লিয়াস, মেরু নিউক্লিয়াস, কারণ মেরু থেকে আসে এই জন্য মেরু নিউক্লিয়াস বলে, এরা 2 মেরু থেকে আসে মূলত, বুঝছো? এই মেরু নিউক্লিয়াস বলে। আরেকটা নাম আছে যেটা তোমাদের কাছে লাগে, এফএমসি, এটাতে একটা প্রশ্ন ছিল, বলো তো ভাইয়া এই মেরু থেকে একটা কোষ এখানে আসছে, এই মেরু থেকে এখানে আসছে, এই জন্য মেরু নিউক্লিয়াস বলতেছি। 2টা নিউক্লিয়াস আইসে মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করছে, এটাও বুঝছি। বলতো এগুলো ফিউশন হইলো নাকি ফিশন হইলো? আমরা জানি ছোট ছোট জিনিস মিলে যদি বড় কোনো জিনিস উৎপন্ন করে এটার নাম ফিউশন বলে। তাহলে ওই মেরু থেকে একটা, ওই মেরু থেকে আরেকটা, 2 মেরু থেকে আইসা দুইটা ছোট ছোট জিনিস মিলে একটা বড় জিনিস টুয়েন তৈরি করলো কিনা? তাহলে এটা ফিশন করলো নাকি ফিউশন ঘটলো? ফিশন নাকি ফিউশন? তো আমরা পড়াইছিলাম এই জিনিসটা, এটা বলে ফিউশন, ঠিক না? ফিউজ হয়ে যাওয়া। তাহলে এই নিউক্লিয়াসের আরেকটা অপর নাম হলো ফিউশন নিউক্লিয়াস, নট ফিশন নিউক্লিয়াস। এফএমসিতে প্রশ্ন আসছিল যে এখানে এর নাম কি, অপর নাম কি, বুঝছো? তাহলে এটার আরেকটা নাম কি বলতো? এটার আরেকটা নাম হলো ফিউশন নিউক্লিয়াস। দেখছো কতগুলো নাম? তুমি একসাথে সব লিখে ফেলবা, তুমি কনসেপ্ট সহকারে সব একসাথে লিখে ফেলবা, তাহলে আর একটা ভুল লাগতে পারে না, ঠিক আছে? স্ক্রিনশট নিতে পারো, আমি সময় দিলাম 1 2 3 4 5, মুছে ফেললাম, আর রাখবো না, এটা অনেকক্ষণ রাখছি, মুছে ফেললাম। তোমার এর বাইরে প্রশ্ন করে আটকানো সম্ভব না, তুমি তোমার সর্বোচ্চ প্রিপারেশন নিচ্ছ এখন, তুমি টেনশন করো না। যত রকম প্রশ্ন আসতে পারে, যত ভাবে আসতে পারে, যত কনসেপ্ট দিয়ে প্রশ্ন আসতে পারে, তোমার সব ক্লিয়ার, ঠিক আছে? এবার আসো কয়েকটা টার্ম, যেমন আমাদের বই লেখা আছে এরকম, একটু পরে দেখবে সব করবো, কয়েকটা শেষ, পড়া শেষ হয়ে যাবে ভাই। এগুলো পড়ায় না আলাদা করে কেউ, বুঝছো? সংজ্ঞা থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে। ভাই ডিম্বক নারী, একটা ডিম্বক নাভি, লাগেও না। তো আমরা যদি বলি কিভাবে বলতে পারি সহজে, দেখো ধরো এরকম, ঠিক আছে? মনে করো এরকম একটা অংশ, হ্যাঁ আমি মেন চিত্র আঁকতেছি না। তো একটা হলো ডিম্বক নাভি, একটা হলো ডিম্বক নারী, লাগে ভাইটা। তো ডিম্বক প্রথম আমি কথা বলবো যেটা নিয়ে, ডিম্বক নারী নিয়ে, ডিম্বক নারী। এবং ইংরেজি সহ পড়তে হবে ভাই, ইংরেজি মাথায়ও রাখতে হবে, পড়লে হবে না শুধুমাত্র, অনেকে তো পড়াই না, সে ধরা খেয়ে যাবে। পড়ার পর তোমার তো মনেও রাখা লাগবে, মনে রাখার বুদ্ধি সহ বলবো, টেনশন করো না। তো ডিম্বকের বুটার মতো অংশটা বলে ডিম্বক নাভি, খেয়াল করো, নারী বলে, ঠিক আছে? এটা বলে কি ডিম্বক নাভি। তো চিন্তা করো এই অংশটা বলে কি, এই একটা অংশ তৈরি করলাম, একটা অংশ তৈরি করলাম, তো এই অংশটা বলে ডিম্বক নাভি, ডিম্বক নারী, সরি নারী, রসিকানা দিদিকার ডিম্বক নারী। তাহলে আমি একটু আগে জামালাগুলো বাই করে নিই। এ হলো ডিম্বক নারী, হ্যাঁ। নারী মানে কি মেয়ে না বা ফিমেল না, ফিমেল থেকে মনে রাখবা ফ দিয়া ফিমেল, ফতে মনে রাখবা ফিউনিকুলাস। তাহলে এটা ইংরেজি কি? ইংরেজি হলো ফিউনিকুলাস, ফিউনিকুলাস, বুঝছো? নারী মানে তো ফিমেল, ফিমেল থেকে মনে রাখবা ফিউনিকুলাস হবে, ইংরেজি কি হবে? ফিউনিকুলাস। এটা কিন্তু এভাবে লেখা হয়, এভাবে লেখা হয়, বুঝছো? একটু পরে দেখবে এভাবে লেখা আছে ফিউনিকুলাস। এই জন্য বলতেছিলাম যে এই অধ্যায় ইংরেজি পড়তে হবে মাস্ট, ঠিক আছে? আচ্ছা, তো নারী মানে আসলে কি? নারীর টান বলি না আমরা, একটা নারীর টান আসলে কি? ওই যে তুমি জরায়ুত থাকাকালীন, তুমি যখন মায়ের জরায়ুত থাকাকালীন অমরার সাথে বাচ্চার, অমরার মাধ্যমে বাচ্চা দিয়ে একটা অ্যাম্বিলিক্যাল কর্ড দ্বারা কানেকশন, মনে আছে কিনা? মনে করো তুমি মায়ের কি জরায়ুত আছো, হ্যাঁ, এই মনে করো বাচ্চা, ঠিক আছে? এই মনে করো যে আমাদের অমরার সাথে মায়ের অমরা দিয়া বাচ্চার সাথে একটা নালী দিয়া কি কানেকশন থাকে না? এটা বলে অ্যাম্বিলিক্যাল কর্ড বা নারী, আমরা নারীর টান বলি, ঠিক না? নারীর টান বলি, এটা নারীর টান, বুঝছো? তো এটা বলে কি নারী, এটাই সেই নারী, বুঝছো? এই নারী কি করে বলতো? এই ডিম্বকের সাথে কি করে? ডিম্বকের সাথে অমরার একটা কানেকশন ঘটায়, বুঝছো? তাহলে খেয়াল করো, আমাদের মানুষের ক্ষেত্রে যদি অমরার সাথে বাচ্চার কানেকশনটা বলছি নারী, তাইলে তুমি বলবা ভাই, তুমি এই লিখে রাখো যে আমাদের অমরার সাথে ডিম্বকের একটা কানেকশনটা বলবো কি? এই কানেকশনটার নাম হলো ডিম্বক নারী, বুঝছো? তাহলে প্রশ্ন এখান থেকে কিন্তু সংজ্ঞা দিয়ে প্রশ্ন আসা মতো বলতে যে ভাই এটারে কি বলে, 4টা অপশন দিয়ে দেয়, তখন পোলা মানে কনফিউজ হয়ে যায়, পড়ছি না। এই জন্য ভালো করে পড়বা, যে কোনো প্রশ্নের জন্য প্রস্তুত থাকবা, বুঝছো? সংজ্ঞাগুলো কেউ পড়ে না এবং না বুঝে ফিরে দেখা। তো খেয়াল করো, মানুষের ক্ষেত্রে যেমন মায়ের জরায়ুতে অমরার সাথে বাচ্চার একটা কানেকশনটা বলছি নারী, বা সুন্দর করে বলা অ্যাম্বিলিক্যাল কর্ড, মানব জীবন ধারাবাহিকতা তোমরা পড়াইছিলাম। এরকম ভাবে অমরার সাথে ডিম্বকের যেখানে এই ডিম্বক বা গর্ভাশয়ের যে একটা কানেকশন, এই কানেকশনের নাম হলো ডিম্বক নারী। আর মূলত হ্যাঁ ডিম্বক নারী, ঠিক আছে? তাহলে আশা করি
নারী কোনটা চিনতে পারছো? ঠিক আছে। আচ্ছা, আর আমরা বলছিলাম বাচ্চার আমার নাভি আছে না পেটের মধ্যে, তো বাচ্চার যে অংশটা খেয়াল করো, বাচ্চার যে অংশটা মূলত ডিম্বক নালী দিয়ে কানেক্টেড। এটা বলছিলাম, নাভি বলছিলাম না? আমাদের পেটের মধ্যে নাভি আছে কিনা? আছে। তাহলে মনে রাখো, এটা তুমি চিন্তা করো, মানুষের ক্ষেত্রে এটার নাম চিন্তা করো যে এটা হচ্ছে মানুষটা। মানুষের নাভি কোথায় বলতো? এটা যদি বাচ্চা হইতো, বাচ্চার নাভিটা এই জায়গায়, বাচ্চার নাভি দিয়া মায়ের অমরের সাথে কানেক্টেড। মনে আছে? তুমি মানুষের কথা চিন্তা করো, বাচ্চার নাভি আছে না? মানুষের নাভি যে আছে না, মানুষের কিন্তু বাচ্চা যখন প্রসব হয় প্রথম কিন্তু নাভিটা অনেক লম্বা থাকে, কাটতে ফেলাই দেওয়া হয়, বুঝছো? মানুষের নাভি দিয়া অমরার মায়ের অমরার মধ্যে একটা কানেকশন হয় কি দিয়া? এমবিলিক্যাল কর্ড দ্বারা, বুঝছো? বা হচ্ছে নারী দিয়া, বুঝছো না? তো মানুষের কথা চিন্তা করো, কথা হচ্ছে যে অংশটা দিয়ে সেটা কানেক্টেড হয় মেইনলি, বাচ্চার যে অংশ মায়ের অমরার দিকে কানেক্টেড হওয়ার জন্য যায়, এটার নাম কি বলছিলাম? এটার নাম হচ্ছে নাভি। তো এখানে এটার নাম কি? নাভি। নাম করলো ডিম্বক নাভি। তাহলে আমরা বলি ডিম্বকের, এখানে তুমি ডিম্বকের সাথে চিন্তা করো, মানুষের সাথে অমরা তো আছেই। এটা হচ্ছে মায়ের অমরা চিন্তা করো, এটা মানুষ চিন্তা করো, বাকিটা তুমি অটোমেটিক চিন্তা করতে পারবা। এই পুরো জিনিসটার নাম বলছো ডিম্বক নারী, নারীর টান। আর এই যে বাচ্চার যে অংশ, বাচ্চার যে এই অংশটা মনে করো যে আমার এই যে আমার বাচ্চা, এটা চিন্তা করো বাচ্চারটা, এটা চিন্তা করো ডিম্বকের যে অংশটা মূলত সামনে দিকে অগ্রসর হয়েছে, এটা বলে ডিম্বক নাভি। তো ডিম্বক নাভি আর নারীর মধ্যে ব্যস্ত লাগে না, ডিম্বক নাভি। এই জিনিসটার নাম কি? ডিম্বক নাভি। এবং ইংরেজি হলো হাইলাম। ইংরেজি কি? হাইলাম। পারতে হবে কিন্তু হাইলাম। হাইলাম কিন্তু আরো কয়েকটা জায়গায় আছে, মনে আছে? বৃক্কের মধ্যে হাইলাম আছে না? বৃক্কের হাইলাম দিয়ে কি কি প্রবেশ করে, কি কি বাইরে হয় বলতো? আচ্ছা, তাহলে মনে রাখবো নাভি হাই দিলাম, হ্যাঁ, নাভি দিয়ে হাই দিলাম, নাভি দেখায় হাই দিলাম, নাভি দেখায় কি করলাম? হাই দিলাম। চিন্তা করো, এটার নাম হাইলাম, বুঝছো? আর এই একবারে গোড়ার দিকে অংশটা বলেন, এই গোড়ার দিকে অংশটা বলে ডিম্বক মূল। ঠিক আছে, তাহলে একবারে গোড়ার দিকে অংশটা কি বলে? ডিম্বক মূল বলে। হ্যাঁ, চিন্তা করো যে এখানে ডিম্বক রন্ধ্র আছে কিছু একটা, হ্যাঁ, তো চিন্তা করো এটার নাম ডিম্বক মূল। আমি এক্সাক্ট চিত্র আঁকতেছি না, তো তুমি আমার এই কথা বললে আমার বিপদে ফেলাই দিও না ভাই, আপনি আমার ভুল চিত্র শিখাইতেছেন। না, আমি তোমার জিনিসটা মাথায় ঢোকানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, মেন চিত্র তোমার বইয়ের মধ্যে আছে, তুমি দেখে দেখে বুঝবা। ঠিক আছে, তাই একটা অংশের নাম কি? ডিম্বক মূল। ঠিক আছে, ডিম্বক মূল। তো ডিম্বক মূল ইংরেজি জানতে হবে তোমাকে। ডিম্বক মূল ইংরেজি হইলো কেলাজা, পড়তে হবে। ঠিক আছে, ডিম্বকের গুড়ার অংশ। মূল কি নিচের দিকে না? তো আমি তোমাকে একটা টার্ম বলে দিই, একটা হলো কি, এটা পাল্টাই ফেলি। ডিম্বক মূল ইংরেজি কি? বইয়ের মধ্যে আছে, আমি তোমার একবার তাও লিখে দেখাই দিই আর কি, তুমি না লেখলে চলবে, তুমি এই কনসেপ্টটা লেখা রেখো। এটা তুমি নোট করবা, কিন্তু নোট না করলে চলবে, জাস্ট আমার একটু বলে দিই। দেখো, ইংরেজি হলো কেলাজা, ধরে দিই কেলাজা মানে কি? এভাবে লেখা হয় অনেক সময়, এভাবে লেখা হয় কেলাজা, এভাবে লেখা হয় অনেক সময়, বুঝছো? তাহলে কেলাজা মানে কি? ডিম্বক মূল। হ্যাঁ, ডিম্বকের গুড়ার দিকে অংশ এটা। আরেকটা আছে ইংরেজি শিখতে হবে তোমাকে, এটা হলো যে ডিম্বক রন্ধ্রের ইংরেজি তো বলছি মাইক্রোপ্রাইল। হ্যাঁ, মাইক্রো মানে তো ছোট রন্ধ্র। হ্যাঁ, তাহলে ডিম্বক রন্ধ্রের ইংরেজি হলো মাইক্রোপ্রাইল। নিউসেলাস টিস্যু তো আছে, যেটাতে দাগানি মাঝে নিউসেলাস টিস্যু মানে হচ্ছে মনে রাখবে ত্বকের প্রধান টিস্যু। এখানে দুইটা ত্বক থাকে, বহিত্বক, অন্তত্বক, দুই স্তরের একটা ত্বক থাকে। হ্যাঁ, ত্বকের প্রধান টিস্যুটা বলে কি? ত্বকের প্রধান টিস্যুটা বলে নিউসেলাস। এটা ভালো করে মনে রাখবে, এমসিকিউ তোমাদের আসে। ত্বকের প্রধান টিস্যুর নাম কি? নিউসেলাস। তারপরে তোমার ডিম্বক রন্ধ্রের ইংরেজি হলো মাইক্রোপ্রাইল, এটা শিখবা। তুমি ডিম্বক নাভির ইংরেজি শিখবা যে হাইলাম। আর ডিম্বক নারী হইছে ফিউনিকুলাস, বুঝছো? তাহলে আশা করি এই ইংরেজি টার্মগুলো মনে রাখতে পারবে কিনা বলো? ইংরেজি টার্মগুলো মনে রাখতে পারলে এখন আমরা ডিম্বকের প্রকারভেদ শিখবো। এতটুকু বুঝছো কিনা বলো, তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাই। তাহলে এবার শিখবো এই যে ডিম্বক নিয়ে তখন বলতেছি, ডিম্বকের মধ্যে এই কাহিনী ঘটে। ডিম্বকের প্রকারভেদ শিখবো এবার। ডিম্বকের প্রকারভেদ পড়ার পর এটার ভিতরে যে ভ্রূণথলি গঠিত ছিল, ভ্রূণথলির প্রকারভেদ নিয়ে পড়বো, বুঝছো? ডিম্বকের প্রকারভেদ, কত রকম ডিম্বক হইতে পারে, এটা থেকে এমসিকিউ তে আসে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বুঝছো? ভার্সিটি, মেডিকেল সব জায়গায় আসে। ভাইয়া দিবক মূলের অংশটা একবার দেখান প্লিজ। কোনটা ভাইয়া? মানে ডিম্বক মূলের অংশটা, ডিম্বক মূলের ইংরেজি হইলো কেলাজা, মানে মূলের দিকের অংশ, বুঝছো? ডিম্বক মূলের ইংরেজি হইলো কেলাজা, বুঝছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। জি, মনে আছে ভাই, মনে আছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। ডিম্বক ইংরেজি শিখে রাখবা কেলাজা, ঠিক আছে? আচ্ছা, এটা ছক করো এবার। ঠিক আছে,
তুমি জাস্ট নাম পড়ো এবং উদাহরণ পড়ো, তাহলেই চলবে, বিস্তারিত পড়ার দরকার নাই, ঠিক আছে? আপনি তারপর যদি এক্সট্রা কিছু একটা পড়তে হয় আমি লিখবো এক্সট্রা এক্সট্রা, ঠিক আছে? এগুলো এক্সাম্পল, এগুলো কি এক্সাম্পল। তাহলে ডিম্বকের নাম শিখবো, কত রকম ডিম্বক আছে, ডিম্বকের নাম শিখবো, ডিম্বকের এক্সাম্পল বলবো, এক্সট্রা কোনো কথা থাকলে আমি শিখবো, ঠিক আছে? তো নাম্বার 1 ঊর্ধ্বমুখী ডিম্বক না, তুমি একটু কষ্ট করে ইংরেজিতে দেখে নিবা সাথে সাথে। তোমার এটা একটা দায়িত্ব দিলাম যে এটা এই বাংলা গুলার ইংরেজি একটু দেখে নেওয়া। মাঝে মাঝে রেটিনা পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় কি করে দেয় জানো, ইংরেজি দিয়ে দেয়। আমরা কিন্তু ইংরেজি দিয়ে প্রশ্ন করবো, ঠিক আছে? ইংরেজি গুলো অবশ্যই দেখবা, মেডিকেলও দিয়ে দেয়। ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী তিনটা অংশ পাইলাম আমরা মেনলি, তাহলে খেয়াল করো তো, তিনটা অংশ মেনলি পাইলাম, ডিম্বক মূল, ডিম্বক রন্ধ্র, ডিম্বক নারী, ঠিক আছে? চিন্তা করো, এটা চিন্তা করতে পারো, ডিম্বক মূল চিন্তা করতে পারো কি, এটা ডিম্বক মূল, ঠিক আছে? তাহলে ডিম্বক চিন্তা করো, ডিম্বক মূল, ডিম্বক রন্ধ্র, ডিম্বক নারী, তিনটা জিনিস আছে কিনা সিরিয়ালে? ডিম্বক মূল, ডিম্বক রন্ধ্র, আরেকটা কি ডিম্বক নারী, এবার হচ্ছে ডিম্বক নারী। নারীর গুণার অংশটা বলে ডিম্বক নাভি, বুঝছো না? কনসেপ্ট আমি ক্লিয়ার করছি, সংজ্ঞা দিয়ে প্রশ্ন আসে, একটু ইংরেজি সহ খেয়াল রাখবা। আচ্ছা, ঊর্ধ্বমুখী ডিম্বক, তারপর কি আছে ঊর্ধ্বমুখী, নিম্নমুখী বা অধোমুখী, নিম্নমুখী, মুখটা নিচের দিকে আর কি, তুমি চিত্র দেখো তাহলে বুঝবা। অর্ধমুখী, নিম্নমুখী বলতে কি বুঝাইছে তুমি নিজে বুঝতে পারবা। পার্শ্বমুখী, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলতো, ইম্পর্টেন্ট হলো তোমার উদাহরণ মনে রাখো, উদাহরণের বাইরে কিছুই আসে না। 4 নাম্বার হচ্ছে বক্রমুখী, একটা কি বক্রমুখী, জিনিসটা এরকম খেয়াল করো, এই হলো ঊর্ধ্বমুখী। তো চিন্তা করো, এই হচ্ছে আমার ডিম্বক, এই চিন্তা করো এই হচ্ছে ডিম্বক, ঠিক আছে? এই হলো আমাদের ডিম্বক। তো ডিম্বকের এই হচ্ছে গুড়া, এটা হচ্ছে মূল, এটা হচ্ছে কি মূল, এই হলো মূল, এই হলো ডিম্বক রন্ধ্র, এই হচ্ছে তোমার আমাদের ডিম্বক নারী, ঠিক আছে না? তো ঊর্ধ্বমুখী মানে এরকম, মানে চিন্তা করো ঊর্ধ্বমুখী মানে এরকম, মানে ডিম্বক মূল, এটা হচ্ছে মূলের দিকের অংশ, চিন্তা করো এটা হচ্ছে মূলের দিকের অংশ, প্রথম অংশটা মূল, ডিম্বক রন্ধ্র, এটা হচ্ছে ডিম্বক নারী, পুরোটা কি ডিম্বক নারী। এই যে লম্বা অংশের নাম কি, পুরো হাতটা চিন্তা করো, এই পুরোটা হাত হলো কি ডিম্বক নারী, আর মাঝখানে জয়েন্টটা চিন্তা করো ডিম্বক রন্ধ্র, আর এটা চিন্তা করো যে এটার এই যে গোড়ার অংশ, এটা বলবো কি, এটা হচ্ছে ডিম্বক, এটা কি ডিম্বক, ডিম্বকের গোড়ার অংশটা বলবো কি ডিম্বক মূল। তাহলে দেখো আমরা আঙ্গুলের মাথাগুলো চিন্তা করবা ডিম্বক মূল দিয়া, জয়েন্টটা চিন্তা করবা ডিম্বক রন্ধ্র, এটা চিন্তা করবা ডিম্বক নারী। তাহলে চিন্তা করো এই আমার প্রথমে কি আছে ডিম্বক মূল, এরপরে আছে কি ডিম্বক রন্ধ্র, এরপরে আছে কি আমার হাতটা। তাহলে চিন্তা করো যদি ডিম্বকটা এইভাবে থাকে, অর্থাৎ চিন্তা করো আমাদের ডিম্বক নারী, ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক মূল তিনটাই একই সরল রেখায় আছে, এটা বলে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী এটা বলে কি ঊর্ধ্বমুখী। এবার আমি যদি এরকম করি, একটু ঘুরাই দিই, একটু যদি নিচের দিকে দিয়ে দিই, দেখো ডিম্বকটা যদি নিচের দিকে দিই, ডিম্বকের মুখটা কি দিয়ে দিই, নিচের দিকে দিয়ে দিই, তখন কি হয় বলতো, যে আমাদের নিচে দিয়ে দিলে কি বলতো, এই যে ডিম্বক রন্ধ্রটা, এই যে ডিম্বক রন্ধ্রটা একটু কাছাকাছি চলে আসছে কিনা, একটু কাছাকাছি চলে আসছে না, একটু ঘুরে দেওয়ার কারণে কি হয় ডিম্বক রন্ধ্রটা একটু ডিম্বক নারীর কাছাকাছি চলে আসছে না, তুমি যা চিত্র দেখো তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? একবার নিচের দিকে, তাহলে ঊর্ধ্বমুখী মানে একবার উপরের দিকে, নিম্নমুখী মানে একবার নিচের দিকে, ঠিক আছে? এরপর হচ্ছে পার্শ্বমুখী মানে এই পাশের দিকে এরকম আছে। তাহলে দেখো এই হলো ঊর্ধ্বমুখী, একবার নিচের দিকে দিলে নিম্নমুখী, আর যদি একটু এরকম ভাবে দেই, মানে পাশাপাশি যদি দিই, এটার নাম হবে কি পাশাপাশি দিলে হয়ে যাবে, পাশাপাশি দিলে হয়ে যাবে কি পাশাপাশি দিলে হয়ে যাবে পার্শ্বমুখী। তাহলে খেয়াল করো এই যে ঊর্ধ্বমুখী, যেখানে আমার তিনটে একই সরল রেখা আছে, একবারে নিম্নমুখী মানে একবারে কি মাথার নিচের দিকে চলে গেছে, হ্যাঁ, এবং ডিম্বক রন্ধ্রটা একটু কাছাকাছি চলে আসছে, কাছাকাছি চলে আসছে। পার্শ্বমুখী মানে হচ্ছে একবার উপরেও না নিচেও না, মাঝখানে বরাবর পাশের দিকে দিয়ে রাখলাম, ঠিক আছে? তখন চিন্তা করো তো মাঝখানে 90 ডিগ্রি কোনো পূর্ণ হয়েছে কিনা, সমকোণে রয়েছে কিনা, তো তুমি এই জিনিসগুলো বুঝে পারবা। আর বক্রমুখী মানে হচ্ছে যে তোমার হচ্ছে এই হলো মানে একবারে পার্শ্বমুখীও না একবার নিম্নমুখীও না, এর মাঝখানে। তো চিন্তা করো আমি যদি উপর থেকে নিচে দিতে বলি, দেখা করো ঊর্ধ্বমুখী, পার্শ্বমুখী, বক্রমুখী, নিম্নমুখী, এই সিরিয়ালটা চিন্তা করো, ঠিক আছে? কি হচ্ছে খেয়াল করো, ঊর্ধ্বমুখী, পার্শ্বমুখী, যেটা 90 ঊর্ধ্বমুখীর একটা একই সরল রেখা হয়ে গেল তিনটা জিনিস, ডিম্বক মূল তোমার হচ্ছে ডিম্বক রন্ধ্র, ডিম্বক নারী, তিনটা জিনিস কি সিরিয়াল রয়ে গেল। তাহলে চিন্তা করো কি যে আমাদের এখানে কি হলো ঊর্ধ্বমুখী, পার্শ্বমুখী, বক্রমুখী, একবারে নিম্নমুখী, ঠিক আছে? আমরা চিন্তা করতে পারি পার্শ্বমুখী এবং একবারে নিম্নমুখীর মাঝখানে কি আছে। আচ্ছা, তাহলে আমি যদি চিত্র দিয়ে দেখাই, চিন্তা করো এই হলো ঊর্ধ্বমুখী, এই হলো পার্শ্বমুখী হয়েছে, এই হলো ঊর্ধ্বমুখী, তিনটা পার্টি হলো সরল রেখায় আছে। এরপর মনে করো এরপরে চিন্তা করো পার্শ্বমুখী হয়ে গেছে, এরপর চিন্তা করো যে আমাদের বক্রমুখী একবার নিচে দিয়ে গেছে। তাহলে ঊর্ধ্বমুখী, এই পয়েন্টটা হচ্ছে ঊর্ধ্বমুখী, এই পয়েন্টটা হচ্ছে পার্শ্বমুখী, এই পয়েন্টটাতে তোমার বক্রমুখী, এই পয়েন্টটা হচ্ছে একবার নিম্নমুখী। আমি তোমার কনসেপ্ট সব বুঝাইলাম, না বললেও পারতাম, ঠিক আছে? না বুঝলে সমস্যা নাই, এই পার্টটা আমি আরেকবার বলবো না বুঝলে সমস্যা নেই, এটা একবার মানে একবারই একাডেমিক লেভেলে বলে ফেললাম, ঠিক আছে? যাই হোক শোনো, কনসেপ্ট সব বলে ফেললাম, বাদ দাও।
আমার মেনলি মনে রাখতে হবে এক্সাম্পল, মনে রাখতে হবে কি এক্সাম্পল। ঊর্ধ্বমুখীর এক্সাম্পল কি মনে রাখবা, সকল ঝাঁঝালো জিনিস, ঝাঁঝালো জিনিস কি কি আছে বলতো, বিষ কাটালি, তুমি বই থেকে মিলাও, এক্সাম্পল গুলো বই থেকে মিলাও। আমি ধরো বলি, দেখো সকল ঝাঁঝালো জিনিস, তুমি বলবা এক্সাম্পল গুলো কি, সকল ঝাঁঝালো জিনিস, ঝাঁঝালো ঝাঁঝালো জিনিস, ঝাঁঝালো জিনিস। চিন্তা করো তো, লেখা আছে বিষ কাটালি, বিষ কি একটা ঝাঁঝালো জিনিস না, খালি তো মেরে দেবে গা। তুমি চিন্তা করো বিষ খাই আমি আল্লাহর কাছে চলে গেছি, উপরে চলে গেছি, আসমানে চলে গেছি, বুঝছো? তাহলে উপরের দিকে যাওয়া মানে কি ঊর্ধ্বমুখী, এমনি মনে রাখতে পারো। পানি মরিচ এটা ঝাঁঝালো জিনিস না, গুল মরিচ ঝাঁঝালো জিনিস। এছাড়া তুমি কিন্তু পান 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 কিন্তু একবারে যে নিশ্চয় যেরকম না, পান খালে কিন্তু মুখের মধ্যে ঝাঁঝালো জিনিস। যারা জীবনে পান খাইছো তারা জানো পানের মধ্যে ঝাঁঝালো একটা ভাবসাব আছে, বুঝছো? চুন খাইতে হয়, চুন পান এগুলা, এগুলো ঝাঁঝালো জিনিস না, মানে সকল ঝাঁঝালো জিনিস হলো ঊর্ধ্বমুখী। সকল ঝাঁঝালো জিনিস কি ঊর্ধ্বমুখী। শেষ। নিম্নমুখীর উদাহরণ কি, দেখো শিম রে ছোলা, তুমি মনে রাখবা নিশিরে ছো, বলবা নিশিরে ছো, নিশি একটা মেয়ের নাম মনে করো, নিশিরে ছো। নি দিয়ে মনে রাখবা কি নিম্নমুখী, শি দিয়ে মনে রাখবা শিম, শি দিয়ে শিম, রে দিয়েছে রেরি, ছো দিয়েছে ছোলা, ঠিক আছে ছোলা। এছাড়া তুমি এমনি মনে রাখতে পারো, ভাই দেখো তো এই যে ছোলা আমরা খাই না রমজানের সময়, ছোলা বুট খাই না, ছোলা বুট কি তুমি এমনি খাও নাকি নিচের দিক দিয়ে খাও, নিচের দিক দিয়ে খাও না, এমনি মুখে দিয়ে খাও না, এমনি নিম্নমুখী, এটা উদাহরণ হইব। ঠিক আছে। শিম, আমরা শিম খাই কি, আমরা অনেক সময় বাতার সাথে শিম খাই না, সিম খাই না, যদিও আমি সিম খাই না, কিন্তু অনেকে আমরা কিন্তু সিম খাই। সিম খাওয়ার সময় বাতার সাথে কি তুমি এমনি খাও না, এমনি খাও মানে নিচের দিক থেকে খাও, নিম্নমুখী, এটা বলে রাখতে পারো। আর একটা মনে করে রেডি, একটা মনে করে রেডি। অথবা তুমি এমনি মনে রাখতে পারো নিশিরে ছো, নি দিয়া নিম্নমুখী, শি দিয়া শিম, রে দিয়া রেডি, ছু দিয়ে ছোলা। ঠিক আছে। আচ্ছা, এবার আসো পার্শ্বমুখীর উদাহরণ কি, তুমি এভাবে পড়বা যে পপির পক্ষে একটা কথা বলবা, কি বলবা, পার্শ্ববর্তী মানে পাশে থাকা, মানে কি পাশে থাকা। তুমি বলবা যে পপির পক্ষে, কি বলবা, পপির পক্ষে, পপির পক্ষে আছে, পপির কি আছে, পক্ষে আছে। তাহলে পপির পক্ষে দিয়ে বলবা যে প দিয়া উদাহরণ হলো পপি, পপি, হ্যাঁ, পক্ষে দিয়ে মনে রাখবা যে পক্ষে, পক্ষ দিয়ে মানে পক্ষ, প দিয়ে মানে পার্শ্বমুখী, খ দিয়া খুদে পানা। তাহলে খেয়াল করে দেখো, খ দিয়া কি খুদি পানা, পপি মানে যে পপি, পপির একটা ব্যাকেটে লেখা আছে আফিম, এটা পড়ে দিবা, হ্যাঁ। আরেকটা হলো যে প দিয়ে পার্শ্বমুখী, তাহলে প দিয়ে পার্শ্বমুখী, প দিয়ে পপির পক্ষে, এমনি মনে রাখবা। তো আরেকটা না পড়লেও চলে, তারপর তুমি পড়ে রাখতে পারো। তুমি একটা কথা বলবো, দেখো ভাইয়া বক্রমুখী না, তুমি বলবা যে বক্র সকাল, কি বলবা, সকালটা অনেক বক্র হয়েছে, সকালটা অনেক বক্র, বক্র সকাল, কি বলতে পারবা, বক্র সকাল। তাহলে সকাল দিয়ে মনে রাখবা স দিয়ে সরিষা, স দিয়ে বলবা কি সরিষা, কাল দিয়েছে কালকা সন্ধ্যা নেই, কালকা সন্ধ্যা। ঠিক আছে। তুমি করবা বক্র সকাল, বের করো বক্র সকাল, বক্র সকাল। তাহলে বক্র মানে বক্রমুখী, সকাল দিয়েছে, স দিয়ে সরিষা, কাল দিয়ে কাল। তুমি এটা ইংরেজিটা পাশাপাশি দেখে নিবা, বারবার বলতেছি। যদি বলে ভাই এখানে তো অনেকগুলাই আছে, আপনি অনেকগুলাই বললেন, অনেকগুলোর মাঝখানে কোনটা আদর্শ ডিম্বক, মানে কোনটা সবচেয়ে বেশি দেখা যায়, তোমার আনসার হলো যে নিম্নমুখীরা সবচেয়ে বেশি দেখা যায়, 75% বা 80% ক্ষেত্রে এটা দেখা যায়, বুঝছো? এবং এটা বলে কি আদর্শ, এটা বলে কি 75% অথবা 80% ক্ষেত্রে এটা দেখা যায়। এটা অন্য বই তথ্য, যেমন হাসান স্যারের বইয়ে নাই। এটা বলে আদর্শ ডিম্বক, এটা বলে কি আদর্শ ডিম্বক। ঠিক আছে। তাহলে এই কথাটা বুঝছো কিনা বলো, 4টা টাইপের কনসেপ্ট এবং 4টা টাইপের উদাহরণ তুমি মনে রাখতে পারবে কিনা বলো। ঠিক আছে। মুছে ফেলবো কিনা বলো, মুছে ফেলি, আমি কনসেপ্ট বুঝাইছি, মুছে ফেলি এবার। তাহলে আমরা এই পার্টটা আশা করি বুঝছো, এই পার্টটা মুছে ফেললাম। স্ক্রিনশট নিতে পারো, 1 2 3। এবার পড়তে হবে ভ্রূণথলির প্রকারভেদ। কি পড়তে হবে, ভ্রূণথলির প্রকারভেদ, ভ্রূণথলির প্রকারভেদ। যে ভ্রূণথলির মাঝখানে, সরি যে ডিম্বকের মাঝখানে ভ্রূণথলি ছিল, ঠিক না, ভ্রূণথলির প্রকারভেদ। ভ্রূণথলিটা একটা স্টেরেনো দিয়ে গঠিত হতে পারে, একাধিক স্টেরেনো দিয়ে গঠিত হতে পারে। এর ভিতরে অনেকগুলো নাম আছে, নামগুলো হলো মনোস্পরিক, বাইস্পরিক, অনেকগুলো নাম আছে। 70 থেকে 80% রাবেয়া খাতুন। তাহলে ভ্রূণথলির গঠনের প্রকারভেদ কি, মনোস্পরিক। তুমি এখানে ছক বানাইতে পারো, ছকটি বানায় বইয়ের মতো লাগাই দিবা, বুঝছো? তো নাম কি কি দেখো, 3 রকমের আছে নাম। নামের পরে তুমি বলবা যে কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট দেখা যায়। ঠিক আছে। এখন তুমি বলবা যে ভাইয়া এটা কি টাইপের, এটা কি টাইপের, হ্যাঁ, টাইপটা লিখবা এখানে। টাইপ লেখার পরে লিখবা যে ভাই এক্সাম্পল কি, নাম কি, এক্সাম্পল কি। ঠিক আছে। তো এই পার্টটা আশা করি বুঝছো, আমি মুছে ফেললাম, প্রয়োজনে তুমি আরেকবার শুনবা। আরেকটা পার্ট বলবো যে স্পেশাল পয়েন্ট, আবার বলো কি স্পেশাল পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, এবার আসো। তো নাম্বার 1 ভ্রূণথলির টাইপের নাম হলো মনোস্পরিক, মনোস্পরিক। একটা নাম কি মনোস্পরিক, মনে রাখবা। মনোস্পরিক পা সবচেয়ে বেশি দেখা যায়, 75% দেখা যায় কোনটা, মনোস্পরিক। এটা কি টাইপের,
তো বা নিউক্লিয়াস কয়টা, এটা প্রশ্ন আসে, নিউক্লিয়াস কয়টা, সরি তুমি বলবো যে একটু আরেকটা পয়েন্ট বাড়াইতে হবে, নিউক্লিয়াস কয়টা এখানে। তো মনোস্পরি আমি যা এতক্ষণ যে ব্রোনথলি দেখাইছি যে 7টা কোষ থেকে 8টা নিউক্লিয়াস থাকে, এটাই মনোস্পরি, বুঝছো? তাহলে মনে রাখবা যে এটা হচ্ছে কি টাইপের, বা কয়টা নিউক্লিয়াস, 8টা নিউক্লিয়াস। নিউক্লিয়াস কয়টা আমি সংক্ষেপে লিখলাম, নিউক্লিয়াস কয়টা, এন দিয়ে কি নিউক্লিয়াস বলেলাম, নিউক্লিয়াস কয়টা 8টা, ঠিক আছে। কি টাইপ, এটা কি টাইপ করতে হবে, কি টাইপের, ঠিক আছে। তো লেখা আছে যে মনোস্পরিকটা তুমি সাজায় নাও, সাজায় নিলে অর্ধেকের বেশি পড়া সহজ হয়ে যাবে। পলিগোনিয়াম টাইপের, এটা কি পলিগোনিয়াম টাইপের, লেখা রাখো পলিগোনিয়াম। এটা কি টাইপের, পলিগোনিয়াম টাইপের, এটা 80% দেখা যায়, বুঝছো? তো পলিগোনিয়াম টাইপের ক্ষেত্রে কি এটা 80% দেখা যায়। বইয়ের মধ্যে তুমি মিলাই পড়ো পরবর্তীতে, আমার প্রশ্ন জিজ্ঞাসা করো না, বইয়ের মধ্যে মিলাই দেখো যে পুরো বেজাল্লা জায়গাটা গুছানো হয়ে গেছে, বুঝছো? তাহলে এই ব্রোনথলি টাইপটার নাম কি মনোস্পরিক, কত পার্সেন্ট, 75% দেখা যায়। এটা সবচেয়ে বেশি কমন। এখন নিউক্লিয়াস কয়টা, 8টা পড়ছিলাম না একটু আগে, নিউক্লিয়াস 8টা, কোষ 7টা, এটাই সবচেয়ে কমন টাইপ, ঠিক আছে। উদাহরণ কি, উদাহরণ হচ্ছে পানি মরিচ। অন্য বইয়ে উদাহরণ মানে তোমার নতুন বইয়ে নাই, অন্য বইতে লিখে দিতেছে পানি মরিচ, লিখে নেওয়া জাস্ট, এটা আমি টেকনিক বলবো না, লিখানো জাস্ট অন্য বইয়ের উদাহরণ দেওয়া আছে। স্পেশাল পয়েন্ট হলো যে এখানে লেখার দরকার নাই কোনো কথাবার্তা, কোনো এক্সট্রা কথা থাকলে এখানে লিখবা, ঠিক আছে, বাদ দিলাম। তাহলে একটা টাইপ বুঝাইলাম। দেখো 2 নাম্বার টাইপটা হলো তোমার বাইস্পোরিক। 2 নাম্বার টাইপটা কি বাইস্পোরিক। এটা হলো মনোস্পোরিক। মনো মানে কি এক, মানে এখানে স্টিরেনম থাকবো কয়টা, একটা। স্টিরেনম থাকবো কয়টা, একটা। বাইস্পোরিক মানে 2, মানে এখানে স্পোর বা স্টিরেনম থাকবো কয়টা, 2টা। আরেকটা হচ্ছে টেট্রাস্পোরিক, একটা আছে কি টেট্রাস্পোরিক। টেট্রা মানে কি 4টা না, তাহলে এখানে ভ্রূণথলি গঠনে কয়টা স্টিরেনম কাজ করবো, 4টা। তবে একটা জিনিস খেয়াল করছো, ট্রাইস্পোরিক নামে কিছু নাই, প্রশ্ন আসবে নিচের কোনটি ভ্রূণথলি গঠনের প্রকারভেদ নয়, তখন কিন্তু ট্রাইস্পোরিক আনসার হবে না। তাহলে কি আছে, মনো আছে, ডাই আছে, ট্রাই নাই, টেট্রা আছে, ভালো করে খেয়াল করো, ঠিক আছে। তাহলে মনো আছে, মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক, নট ট্রাইস্পোরিক, ঠিক আছে। 3 রকমের আছে, এটা একটা প্রশ্ন হইতে পারে। এরপরে যদি বলে বাইস্পোরিক কত পার্সেন্ট, এগুলো নিয়ে কোনো পার্সেন্টেজ ভিত্তিক কোনো কথাবার্তা বইয়ের মধ্যে লেখা নাই। নিউক্লিয়াস কয়টা, এখানে নিউক্লিয়াস সম্পর্কে কথা নাই, তবে টেট্রাস্পোরিক বলছে যে 16টা নিউক্লিয়াস থাকে, কয়টা থাকে, 16টা নিউক্লিয়াস থাকে, বুঝছো? টেট্রা মানে 4 না, 4 16 মনে রাখো, ঠিক আছে। আচ্ছা, এটা কি টাইপ, এটা কি টাইপ বলছে যে এটা হচ্ছে এলিয়াম টাইপ। এলিয়াম মানে কি বলতো, পেঁয়াজ আছে না, পেঁয়াজের টাইপ, বুঝছো? আর এখানে বলছে যে টেট্রাস্পোরিক হচ্ছে পেপারোমিয়া টাইপ, তোমার সাজাই দিয়ে দেখো, এই কোনো জায়গায় সাজানো নাই, পেপারোমিয়া টাইপ। যদি বলে উদাহরণ কি, উদাহরণগুলো তোমার বইয়ে লেখা নাই, এটা লেখানো। এটা হচ্ছে পেঁয়াজের উদাহরণ, এটা পেঁয়াজ। এলিয়াম সেপা মানে কি পেঁয়াজ না, তো পেঁয়াজ হলো কি বাইস্পোরিক, ঠিক আছে। পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা 16টা, লেখা রাখতে পারো, মনে আছে কিনা তোমাদের। আর এটা হচ্ছে পেপারোমিয়া টাইপ। এটা কি পেপারোমিয়া টাইপ তো লেখছি, ঠিক না। উদাহরণ কি, পেপারোমিয়া, উদাহরণ হচ্ছে পেপারোমিয়া নামে একটা উদ্ভিদ আছে, এটা হচ্ছে উদাহরণ, ঠিক আছে। এই কথাটা মনে রাখবা। আচ্ছা, এরপরে আছে স্পেশাল পয়েন্ট কি, এটা আবার 7 প্রকার দেখা যায়। টেট্রাস্পোরিক যেটা বা পেপারোমিয়া টাইপ যেটা 7 প্রকার দেখা যায়, বইয়ের মধ্যে লেখা আছে, দেখো 7 প্রকার দেখা যায়, 7 প্রকার দেখা যায়। এই 7 প্রকারের মধ্যে যে ফ্রাইটিলারিয়া, এটা 8টা নিউক্লিয়াস আছে। তো আরেকটা কথা মনে লেখা আছে, তুমি লিখে দিবা, ঠিক আছে। তাহলে আমি পুরো ব্যাপার বলি, মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক। এখন তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনটা সবচেয়ে বেশি দেখা যায়, 75% কোনটা দেখা যায় হচ্ছে মনোস্পোরিকটা। হ্যাঁ, এটা হচ্ছে পলিগোনিয়াম টাইপ, উদাহরণ হলো পানি মরিচ। আর কোন টাইপ মনে রাখবা, বা 3টা জিনিসের নাম খেয়াল রাখবা, তাহলেই হয়ে যাবে, এতে বিস্তারিত পড়ার দরকার নেই। তাহলে দেখো সবগুলো কথা তুমি গুছায় চলে আসছে, ঠিক আছে। আর কয়টা স্ট্রিজেন গঠন, এখানে কয়টা স্ট্রিজেন থাকবে, এটা তো কমন সেন্স। মনো মানে একটা থাকবে, বাই মানে 2টা, টেট্রা মানে 4টা, বইয়ের মধ্যে লেখা আছে, দেখো। তুমি জাস্ট লেখা নাও, তাহলে দেখবা যে সবচেয়ে বেশি গুছানো হয়ে গেছে। আর পলিগোনিয়াম টাইপটা আবিষ্কার করছে হচ্ছে স্ট্রাসবার্গার, বইয়ের মধ্যে লেখা আছে, একবার দেখবা, ঠিক আছে। তাহলে দেখো কি লিখলাম, 75% নিউক্লিয়াস পলিগোনিয়াম ধরন স্ট্রাসবার্গার আবিষ্কার করছে। এলিয়াম টাইপ বলছি 7 প্রকার, টেট্রাস্পোরিক 7 প্রকার বলছি। 7 প্রকারের মধ্যে আবার 2টা টাইপ আছে, লেখা আছে বইয়ের মধ্যে, কিছু করার নাই। টেট্রাস্পোরিক কয় প্রকার, 7 প্রকার। তো এটার একটা ব্যতিক্রম আছে আসলে, বুঝছো, স্পেশাল পয়েন্ট একটা ব্যতিক্রম আছে, রেখে দেবা। ব্যতিক্রমটা হলো যে ভাইয়া ওয়াইনেপটোরাতে 4টা নিউক্লিয়াস হয়। নরমালি কি এখানে কি 8টা নিউক্লিয়াস হওয়ার কথা না, তো লেখা আছে ওয়াইনেপটোরা। আমি জানি এইটা একটু বেজার লাগতেছে এই পড়াটা, ঠিক আছে। ওয়াইনেপটোরা কয় বিশিষ্ট হয়, 4 নিউক্লিয়াস বিশিষ্ট হয়, 4 নিউক্লিয়াস বিশিষ্ট নিউক্লিয়াস হয়, বুঝছো। তুমি জাস্ট লেখলে দেখবে তো অর্ধেকের পড়া তুমি গুছানো হয়ে গেছে, তুমি বই রিডিং দিয়ে পরে, ঠিক আছে। তো নরমালি 8 নিউক্লিয়াস বিশিষ্ট হওয়ার কথা, কিন্তু ব্যতিক্রম হলো ওয়াইনেপটোরা, যেটার মধ্যে কি 4টা নিউক্লিয়াস বিশিষ্ট হয়। এটা একটু কথা লিখে রাখবা। তারপর আরেকটু কথা আছে মনে বইয়ের মধ্যে, আমি অ্যাড করে দিই। টেট্রাস্পোরিক কয় প্রকার, 7 প্রকার মনে রাখো। এর মধ্যে 2টা টাইপ আছে, একটা হলো পেপারোমিয়া টাইপ,
এটা পেপেরোমিয়ার টাইপ, যেটা 16 নিউক্লিয়াস বিশিষ্ট, আর এটা হচ্ছে ফাইটিলারিয়া টাইপ, এটা 8 নিউক্লিয়াস বিশিষ্ট। ঠিক আছে, বই থেকে মিলাও লেখো তুমি। পিডিএফ পেপেরোমিয়ার টাইপ হলো 16 নিউক্লিয়াস বিশিষ্ট, যেটা নর্মাল মিলে আর নর্মালি হিসাব। আর ফাইটিলারিয়া এটা হবে কি 8 নিউক্লিয়াস বিশিষ্ট। তুমি সবগুলো কথা তুমি লিখে ফেলো, তাহলে দেখবে যে পড়া 60-70% গোছানো হয়ে গেছে, তুমি প্রত্যেকটা জিনিস বুঝবা। ঠিক আছে, তাহলে এতটুকু বুঝছো কিনা বলো? এই যেটা যে লেখছি এটা বুঝছো কিনা, তাহলেই হবে। বুঝছো কিনা দেখো, সবাই জানো এতটুকু বুঝছো কিনা, আমি মুছে ফেলবো। বিশেষ করো ভাই, তুমি যদি ছকটা লেখো, তোমার 60% পরে এখানে গোছানো হয়ে যাবে। আর তুমি বই রিডিং গিয়া দেখবে এই জায়গাটা কত বেদাল লাগে। বিশেষ করে এই জায়গাটা প্রচুর বেদাল লাগে, মানে এক লাইনের পর আরেক লাইনের পর লাইন। তোমার এই জিনিস তোমার শখ করে কেউ পড়াবে না, সবচেয়ে ভালো টিচার যে পড়াবে না, বুঝছো? অনেক ভালো ভালো টিচার, সেলিব্রিটি টিচার ভালো না, সেলিব্রিটি টিচার গুলো পড়ায় না, ওই জায়গায় দিয়ে চলে যায়, পরে ভোগে হয়েছে বলা হয়নি। মুছে ফেললাম। যারা বই পড়া আছে তারা জানো যে এটা আসলে কতটা গুছানো হয়েছে। এরপরে কয়েকটা পড়া পড়তে হবে। এই দুইটা ছক করছি। 3 নম্বর ছক হলো এই যে আমরা বললাম ভাই, পরাগরেণু আইসা ডিম্বক রন্ধ্রপথে ডিম্বাণুর সাথে মিলতে হয়, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলতে হয়। এটা কি বলে? এটা হচ্ছে, তুমি একটা পয়েন্ট একটা লেখা রেখো, আমি যে একটু লেখছি এর আগে। এই যে আমার একটা পরাগরেণু আইসা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলতে হয়, একটা ঘটনা, এটা একটা নিষেক। আবার আরেকটা নিষেক কেমনে ঘটে? আরেকটা পরাগরেণু আইসা ডিম্বাণুর সাথে মিলতে হয়, এটার নাম কি? আরেকটা নিষেক, দ্বিনিষেক বলছিলাম আমরা। এই দ্বিনিষেক একই সাথে যে দুইটা জায়গার সাথে মিলিত হইতেছে, এটা বলে সিনগেমি। তুমি ওই যে একটু আগে যে লেখছি না দ্বিনিষেক, এটার পাশে একটা টান দিয়ে লিখে দিও, এটা বলে সিনগেমি। কি বলা হয়? সিনগেমি বলা হয়। এটা একটু দ্বিনিষেকের পাশে দিয়ে লেখা রাখো। একটু আগে লিখছিলাম না এদিকে দ্বিনিষেকের পাশে লেখা রাখো কি সিনগেমি বলা হয়। তো একই সাথে যে দুই জায়গায় মিলিত হইতেছে, এটা বলে সিনগেমি। আচ্ছা যাই হোক, এই যে পরাগরেণু আইসা ডিম্বকের কোন দিক দিয়ে প্রবেশ করে, এটার ভিত্তিতে অনেকগুলা কথাবার্তা বলা হয়েছে। ঠিক আছে, পিডিএফ পেপেরোমিয়া টাইপ আর পি একটার বলছিলাম বই থেকে মিলানোর জন্য। একটা স্পোরিকে 7 প্রকার। 7 প্রকারের মধ্যে পেপেরোমিয়া টাইপ হচ্ছে 8 প্রকার, 16টা নিউক্লিয়াস বিশিষ্ট। আর ফাইটিলারিয়া টাইপ হলো 8 নিউক্লিয়াস বিশিষ্ট, বইয়ের মধ্যে দেখতে বলছিলাম। আচ্ছা, পদ্ধতি এবার আমরা ছক করবো। দেখো আরেকটা ছক করি, নাম হলো পদ্ধতি। নাম কি? পদ্ধতির নাম হলো পোরোগেমি। একটা হলো কি পোরোগেমি। তুমি দেখবে এখন তোমার অনেক কিছু বুঝতেছো। এরপর হচ্ছে ক্যালাজোগেমি। ঠিক আছে, আর একটা টাইপের নাম হলো যে মেসোগেমি। এটার নাম কি? মেসোগেমি। 3 রকমের পদ্ধতি আছে। এটা কি পদ্ধতি পড়তেছি ভাই? ওই যে পরাগরেণুটা আইসা ডিম্বকের কোন দিক দিয়ে প্রবেশ করবে? ডিম্বক রন্ধ্র দিয়া, ডিম্বকের ত্বক দিয়া, নাকি ডিম্বকের মূল দিয়া? কোন দিক দিয়ে প্রবেশ করবে? প্রবেশ করে নিষেকটা ঘটাবে কোন দিক দিয়ে? এর ভিত্তিতে অনেকগুলো নাম আছে আর কি। হ্যাঁ, তো এটার নাম দেবো প্রবেশ স্থল। এর নাম কি? প্রবেশ স্থল। কোন দিক দিয়ে প্রবেশ করবে? ঠিক আছে, আচ্ছা। আর এর এক্সাম্পল কি? এটার ক্ষেত্রে এক্সাম্পল কি এটা বললে শেষ কিন্তু। ঠিক আছে, তো পোর মানে কি? ছিদ্র না বলতো? পরিফেরা। পোর কথার অর্থ হচ্ছে ছিদ্র, আমরা অনেকবার পড়ছি। পোর শব্দের অর্থ কি? ছিদ্র। তাহলে বলতো ডিম্বক রন্ধ্র বা ডিম্বক যদি প্রবেশ স্থলটা পরাগরেণু যদি আইসা ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, তখন তার নাম হয়ে যাবে পোরোগেমি। যদি ক্যালাজো মানে কি মনে আছে কিনা? ডিম্বক মূল। তাহলে ডিম্বক মূল দিয়ে যদি প্রবেশ করে, তাহলে বলবো কি? তাহলে বলবো যে ক্যালাজোগেমি। মনে আছে কিনা? ডিম্বক মূল ইংরেজি ক্যালাজা। তো ক্যালাজা দিয়ে যদি কোনো গেমি হয়, মিলন হয়, নিষেক হয়, তার নাম ক্যালাজোগেমি। ক্যালাজা শব্দটা তো কি? ডিম্বক মূল। ডিম্বক মূল দিয়ে যদি প্রবেশ করে তার নাম কি? ক্যালাজোগেমি। মেসোগেমি মানে হচ্ছে ডিম্বক রন্ধ্র দিয়েও না, ডিম্বক মূল দিয়েও না, মাঝখানে কোনো একটা জায়গা, ডিম্বক ত্বক দিয়া। তাহলে আমরা যদি বলি একটা ডিম্বক, এটা হচ্ছে ডিম্বক মূল, এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, আর মাঝখান দিয়ে যদি প্রবেশ করে তার নাম ডিম্বক ত্বক। বুঝছো? তাহলে ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে তার নাম হবে কি? মেসোগেমি। বুঝছো? ডিম্বক ত্বক। তো 3টা জায়গা দিয়ে আমরা প্রবেশ করতে পারি পরাগরেণু আইসা। বুঝছো? পরাগরেণু আইসা 3টা জায়গা দিয়ে প্রবেশ করতে পারি, ডিম্বক রন্ধ্র দিয়া, ডিম্বক মূল দিয়া, ডিম্বক ত্বক দিয়া। তোমার এমনিও প্রশ্ন আছে, ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করলে তার কি বলে? এরকম ভাবে প্রশ্ন আসে। মূল দিয়ে প্রবেশ করলে তার কি বলে? এটাও আসে। এই জন্য ভালো করে বুঝে পারবা। রন্ধ্র মানে তো পোর মানে ছিদ্র না, পরিফেরা বলছিলাম না, পরিফেরা মানে কি? ছিদ্রের পানি। তো পোর মানে ছিদ্র, তাহলে ডিম্বক রন্ধ্র মানে তো ছিদ্রই। ডিম্বক মূল ইংরেজি হলে ক্যালাজো দিয়ে প্রবেশ করলে ক্যালাজোগেমি। আর মেসোগেমি হচ্ছে ত্বক দিয়া। ঠিক আছে, এক্সাম্পল কি? তুমি বলবে যে ভাই পর মানে কি বলতো? তোমরা যদি বলে ভাই পড়তে বলছি, কোন দিন পড়তে বলছি? তুমি বলবে আজকেই পড়তে বলছি, আজকেই পড়তে হবে। তুমি বলবে কি? আজ পড়ো। তুমি কি বলবা? আজ পড়ো। কালকে পড়া যাবে না, আজই পড়ো। ঠিক আছে, তো পড়ো দিয়ে মনে রাখতে পারো যে পোরোগেমি। আর আজ দিয়ে মনে রাখবা আম আর জাম।
আজ দিয়ে কি আম জাম, ঠিক আছে না? আম জাম হলে পুরোগামী, এবং সবচেয়ে কমন টাইপ কিন্তু এটাই সবচেয়ে কমন টাইপ, বুঝছো? পুরোগামীটা সবচেয়ে কমন টাইপ, সবচেয়ে কমন টাইপ কোনটা? পুরোগামী। আর আদর্শ ডিম্বক কোনটা? আদর্শ ডিম্বক হলো অধোগামী, নট ঊর্ধ্বগামীটা। অধোগামী বা নিম্নগামীটা হলো কি? অধোগামী বা নিম্নগামী হচ্ছে আদর্শ ডিম্বক। আর সবচেয়ে কমন টাইপ কোনটা? পুরোগামী। ডিম্বক মূলের উদাহরণ কি? কেলাজো যাও, এমনি বলবা কি? কেলাজো যাও, কি বলবা? কেলাজো, এই দেখো কেলাজো যাও দিয়া যাও, কেলাজোর উদাহরণ কি? যাও। আর বাকি যেটা আছে এটা হবে মেসোগামী, এটা না পড়লেও তুমি পারবা, তারপরেও লেখা দিই আমরা। এটা হলো যে তোমার কি লেখা আছে মেসোগামীর উদাহরণ? মেসোগামীর উদাহরণ হলো লাউ কোমরা, হ্যাঁ, কুলা, কি বলবা? কুলা। মেসোগামীর উদাহরণ কি? তাহলে কুমড়া লাউ, ঠিক আছে? তাহলে এই দুইটা ভালো করে ফেললে তো তুমি এটা অপশন দিয়ে আনসার করতে পারবে, এটা নিয়ে সমস্যা নাই, ঠিক আছে? তাহলে এটা আশা করি পারবা, ঠিক আছে? গেল। তাহলে আমরা তিনটা ছক আশা করি লেখাইতে পারছি, হ্যাঁ। এরপরে কি আছে আমাদের দেখো, এরপর আসে, আচ্ছা আরেকটা কথা তুমি পড়ে নিও, ক্যালসিয়াম আয়নের কথা পড়ে নিও, ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে? এই যে পরাগরেণু যখন আসে, পরাগরেণুটা যখন পরাগনালিকা বা ডিম্বকের যে রাস্তাটা দিয়ে যদি আসার সময় ক্যালসিয়াম ক্ষরণ করে, এই ক্যালসিয়াম আয়নের কথা খেয়াল রাখো, একটা অপশন দিতে পারে। ক্যালসিয়াম আয়ন ক্ষরণ করে, ক্যালসিয়াম আয়ন, ভালো করে মনে রাখো, ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে? মনে আছে ক্যালসিয়াম আয়ন যে রক্ত সঞ্চালনে হেল্প করে, মনে আছে? একসাথে পড়ে নিও, আচ্ছা। এরপরে আসো, এই কথাগুলো যদি পড়ে থাকো তাহলে তোমার আরো কয়েকটা পড়া লাগবে, অনেক পড়া আসলে। আমার হাতে একটু সময় কম, একটু বাইরে যেতে হবে আমাকে। আচ্ছা, একটা ছক দেওয়া আছে দেখো, গর্ভাশয় ফলে রূপান্তরিত হয়, ডিম্বক বীজে রূপান্তরিত হয়, গর্ভাশয় প্রাচীর ফল থেকে রূপান্তরিত হয়। এটা নিয়ে আমরা ছোট একটা ভিডিও দিব, ঠিক আছে? ছকটা নিয়ে একটা ছোট ভিডিও দিব আজকেই, খুবই সহজ ছকটা, মনে রাখা। আমি এটা আলাদা করে বলতেছি না, আমি সরাসরি স্ক্রিনে নিয়ে ছকটা থেকে সরাসরি মুখস্থ করে দিব, ঠিক আছে? আমি ভিডিও করে এই ভিডিওর সাথে এডিট করে একসাথে ইউটিউবে আপলোড দিয়ে দিব। ছক আছে একটা, দেখো রূপান্তর, এই রূপান্তরটা খুবই ইম্পর্টেন্ট, পারতে হয়, ঠিক আছে? তাহলে এই পেজের মধ্যে আরেকটা কথা আছে যে এরিল উদাহরণ, জাইফলের এরিল উদাহরণ গুলো পড়তে হয় আমাদেরকে, ঠিক আছে? এটাও আমি তোমাকে এক্সট্রা দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে দিব। আচ্ছা, এবার আসো, চলে যায় মেইনলি ওজন ও স্পোরে। ওজন জননের ক্ষেত্রে মেইনলি পড়তে হয় বিভিন্ন রকমের উদাহরণ, যে মূল দ্বারা জনন করে কারা, কাণ্ড দ্বারা ধারণ করে কারা, তারপর পাতা দ্বারা ধারণ করে কারা, অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা ধারণ করে, এটা আমরা একটু পড়তে চাই, ঠিক আছে? এই পাঠটা মুছে ফেললাম। সবচেয়ে কমন কোনটা মনে রাখবা? ক্যালসিয়াম আয়ন ক্ষরণ করে, এটা মনে রাখবা। উদাহরণগুলো খেয়াল রাখবা, কি দিয়ে প্রবেশ করলে তার নাম কিটা খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো মূল দ্বারা কারা ধারণ করে। মূল দ্বারা আমরা ওজন উৎপাদন ঢুকে দিতেছি, ওজন উৎপাদন মূল দ্বারা পালন করা। তুমি একটা কথা খেয়াল রাখবা, মনে রাখার বুদ্ধিটা বলে দিই। তুমি বলবে যে ভাইয়া শত মিষ্টি ডালিয়াকে মেয়ে না, বলবা শত মিষ্টি, মেয়েরা তো মিষ্টি হয়, ঠিক না? অনেক সময় বলে না তোমাকে দেখতে মিষ্টি লাগতেছে, তাহলে শত মিষ্টি ডালিয়াকে পটাতে কাকের মূলত ভূমিকা আছে। শত ডালিয়াকে, তোমার কাছে যদি ভিন্ন কোনো টেকনিক থাকে তুমি ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। আমি এটা যেমন থাকতো, মূলত কাকের পটাতে মূলত কার ভূমিকা আছে? কাকের ভূমিকা আছে, ঠিক আছে? এটা দিয়ে কি বুঝাইলাম দেখো, তুমি বই থেকে মিলাও, আমি দুইবার বলবো, বই থেকে মিলাও। শত দিয়ে পড়বো শতমূলি, হ্যাঁ। মিষ্টি দিয়ে পড়বো মিষ্টি আলু, ডালিয়া দিয়ে পড়বা বইয়ের মধ্যে ডালিয়া লেখা আছে, ঠিক আছে? পটাতে দিয়ে পড়বা কি? পটল, ঠিক আছে? মূলত, হ্যাঁ, মূলত দিয়ে কিছু পড়ার দরকার নাই। কাকের ভূমিকা আছে, কাকের মানে হচ্ছে কাকরোল, কাকের ভূমিকা মানে কি? কাকরোল, ঠিক আছে? এটা তুমি পড়বা, বুঝছো? তাহলে আরেকবার বলি দেখো, শতমূলি, মিষ্টি আলু, ডালিয়া, পটল, কাকরোল, ঠিক আছে? মানে একটা মেয়ে মনে করা আছে, মেয়েরা কি ইমপ্রেস করার জন্য কাক পর্যন্ত পাগল হয়ে গেছে, বুঝছো? এত সুন্দর মিষ্টি মেয়ে, কাকের ভূমিকা আছে, বুঝছো? এটা পড়লা। কাণ্ড দ্বারা আমরা পড়বো না, কারণ এটা আমরা একটা বাকি সব পড়ে ফেললে কাণ্ড দ্বারা আমরা এমনি পারবো, ঠিক আছে? তো আমরা জানি যে গোল আলো কি? গোল আলো হচ্ছে কাণ্ড, আর মিষ্টি আলো কি? মূল। এটা পড়ছি না আমরা? এটা পড়ছি। শুনো, পাতার মাধ্যমে, পাতা হচ্ছে পাথরকুচি, প ফর পাতা, প ফর পাথরকুচি, বইতে মিলাও। পা ফর পাতা, পা দিয়ে পাথরকুচি, এটা পরীক্ষা আলাদা করে আসে। আচ্ছা, বুলবিল বা পক্ষমুকুল, হ্যাঁ। তো তুমি এভাবে বলবা যে ভাইয়া বুলবিলের উদাহরণটা কি? বুলবিল তুমি যদি মনে করো একটা কোনো জায়গায় ভুলভাল কথা বলো, বুলবিল থেকে মনে রাখবা ভুলভাল। তো ভুলভাল কথা বলার থেকে চুপ থাকাই ভালো। তুমি কি করবা? ভুলভাল কথা থেকে কি? চুপ থাকাই ভালো। ভুলভাল কথাবার্তা না বললে কি? চুপচাপ থাকাই ভালো। চুপচাপ থেকে মনে রাখবে কি? চুপড়ি আলু। তাহলে বুলবিলের উদাহরণ কি? চুপড়ি আলু, এমনি মনে রাখবা, ঠিক আছে? অর্ধবায়বীয় কাণ্ড। তো অ ফর অর্ধবায়ব, অ এর পর আ দিয়ে মনে আমরুল। তাহলে অর্ধবায়ব লিখতে কি? অ লাগে, অ এর পর আ দিয়ে মনে আমরুল, ঠিক আছে? আচ্ছা, মুকুল উদ্গম, কি বলবা? মুকুল উদ্গম। এরপর একটা উদাহরণ কি? মুকুল উদ্গম।
মুকুলোদ্গম, ঠিক আছে। মুকুলোদ্গমের উদাহরণ কি? মুকুলোদ্গম থেকে মানে গম থেকে মারবা গমন, কি মানে রাখবা? গম থেকে মানে গমন। গমন মানে কি? যাওয়া না, যাত্রা করা। কোন দিকে যাত্রা করা? তুমি বলবা যে ভাই পূর্ব দিকে যাত্রা করলাম। কি করলাম? পূর্ব দিকে যাত্রা করলাম। পূর্ব দিক মানে কি বলতো? পূর্ব দিকে গমন করলাম, পূর্ব দিকে গেলাম বা গমন করলাম, ঠিক আছে। পূর্ব মানে কি? ইস্ট না? পূর্ব মানে কি? ইস্ট। ইস্ট থেকে তুমি মনে রাখবা যে ওই যে ইস্টের উদাহরণ, ইস্টের ক্ষেত্রে মুকুলোদ্গম দেখা যায়। তুমি তো আগেও পড়ছো এটা। ইস্টের মুকুলোদ্গমের ইংরেজি হলো বার্ডিং, ঠিক না? তুমি সচ্চাক অধ্যায়ে পড়ছো যে ইস্টে কি দেখা যায়? মুকুলোদ্গম দেখা যায়, এটা পড়ছো, ঠিক না? তো পূর্ব দিকে গমন, পূর্ব মানে তো ইস্ট, ইস্ট থেকে মনে হবে পূর্ব দিকে গমন। কি বলবো? মুকুলোদ্গম, গম থেকে মনে হবে গমন। কোন দিকে গমন? পূর্ব দিকে গমন। পূর্ব মানে তো ইস্ট, ইস্টের উদাহরণ হবে এটা, ঠিক আছে। আর পর্ণকাণ্ডের উদাহরণ হলো ফণিমনসা। তুমি বলবা প ফ, প এর ফর তো ফ, তো প ফর পর্ণকাণ্ড, ফ ফর ফণিমনসা। তাহলে পারবা কিনা বলো? তুমি আমার একটু সময় কম, তুমি আরেকবার শুনে নিবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসলে উদ্ভিদের বিভিন্ন কৃত্রিম প্রজনন, ঠিক আছে। দাবা কলম আছে, জোর কলম আছে, হ্যাঁ অনেকগুলো কলম আছে, গুটি কলম আছে, অনেকগুলো কলমের নাম লেখা আছে। হ্যাঁ, তাহলে আশা করি যেটুকু বুঝছো, আমি মুছে ফেললাম এই জিনিসটা, আরেকবার শুনে নিবা। তাহলে দেখো, আমি এবার বিভিন্ন কলমগুলোর নাম বলি, দেখো। তো কাটিং বা স্লিপ আমরা পড়বো না, বাকি সবগুলো একসাথে করে ফেলবো। তাহলে একটাই বাকি থাকবে কাটিং বা স্লিপ। ইংরেজি সহ পড়বা। দাবা কলম, প্রথম কি? দাবা কলম, দাবা কলম। দাবা কলম উদাহরণ হলো, তুমি চিন্তা করবা যে দাবা খেললে অনেক কি হয়। হ্যাঁ, দাবা খেলে কি হইলো? দাবা খেলে লাভ হইলো, ঠিক আছে। দাবা খেলে কি হইলো? লাভ হইলো। তো মনে করো তুমি দাবা খেলতে গেছো, দাবা খেলে জয় করছো, ঠিক আছে। কি করবা? তুমি জয় লাভ করছো, জয় লাভ করছো, জন্য তোমার লাভ হইলো না? তুমি একটা ঘটনা মনে রাখবে, জয় লাভ, দাবা খেলতে গিয়ে জয় লাভ করছো, জয় লাভ করে কি তোমার লাভ হয়েছে? জয় দিয়ে মনে রাখবে জুই, ঠিক আছে। জুই এবং লাভ দিয়ে মনে রাখবে লেবু, মনে রাখবা কি? লেবু। তাহলে দাবা কলমের উদাহরণ কি? জুই এবং লেবু, ঠিক আছে। জুই এবং লেবু, কথা বুঝতেছো কিনা সবাই? যাও একটা উদ্ভিদের নাম, নুসরত জাহান। যাও দেখো নাই, দিব না, শুনো নাই? আচ্ছা, দাবা কলমের পরে আছে তোমার হচ্ছে জোর কলম। নাম কি? জোর কলম। জোর কলম মানে বলতো এখানে কি হবে? জোড়া লাগাবে, একটা সাথে একটা জিনিস জোড়া লাগাবে। মনে রাখো, একটা বিচ্ছিন্ন অংশ নিয়ে আমরা একটা জায়গাতে নিয়ে আরেকটা জায়গায় লাগাই দিই। তাহলে একটা অংশ বিচ্ছিন্ন করলাম, আর একটা যার সাথে লাগাবো, যার সাথে লাগাবো। তাহলে চিন্তা করো যে এই জিনিসটার সাথে লাগাবো, আমরা কানেক্ট করবো, বুঝছো? তাহলে চিন্তা করো যে এই বিচ্ছিন্ন অংশ নিয়ে, তাহলে একটা অংশ বিচ্ছিন্ন করলাম, একটা অংশ বিচ্ছিন্ন করে নিয়ে আরেকটা জায়গায় নিয়ে লাগাবো, জোড়া লাগাই দিব। এটা বলে কি? এটা বলে জোর কলম। বিচ্ছিন্ন অংশের নাম হলো, বিচ্ছিন্ন অংশের নাম বলে সায়ন। কি বলে? তুমি মনে সেপারেট করছো না, এটা বিচ্ছিন্ন মানে কি? সেপারেট না? সেপারেট তোমার সায়ন। তাহলে বিচ্ছিন্ন অংশের নাম কি? সায়ন। যার সাথে লাগাইবা তার নাম কি? তার নাম হলো স্টক। তার নাম কি? স্টক। তাহলে একটা হলো সায়ন, একটা হলো স্টক, পেস লাগাইও না। সায়ন মানে সেপারেট, যেটা সেপারেট অংশের নাম কি? সায়ন। এবং তুমি মনে রাখবা, সায়নটা হয় নিম্ন, হ্যাঁ সায়নটা হয়তো উচ্চ মানের, এটা হয় কি? উচ্চ মানের, এটা হয় কি? উচ্চ মানের। আর যেটা স্টক, যার সাথে লাগাবো তাই হয় নিম্ন মানের, তাই কি? নিম্ন মানের, বুঝছো? এই জোর কলমের একটা ইংরেজি আছে, পড়তে হবে, নাম হলো গ্রাফটিং। এইভাবে লেখা আছে বইয়ের মধ্যে, গ্রাফটিং। গ্রাফটিং মানে জোর কলম। তো ভালো করে মনে রাখবা যে গ্রাফটিং বা জোর কলমে বিচ্ছিন্ন অংশ আছে, বিচ্ছিন্ন অংশের নাম হলো সায়ন, আর যার সাথে লাগাবো তার নাম হলো স্টক। এই দুটো একসাথে লাগানো ক্ষেত্রে উন্নত মানের কোনটা? তুমি মনে রাখবা যে উন্নত মানের হচ্ছে এটা। এই জন্য যদি বলি যে আলটিমেট, এই দুটা একসাথে লাগানোর পর যে একটা স্পেশাল যে জিনিস আসবে, দুটা বিচ্ছিন্ন জিনিস একসাথে লাগানোর পর যে একটা নতুন উদ্ভিদ উৎপন্ন হবে, নতুন উদ্ভিদটার বৈশিষ্ট্য কার উপর ডিপেন্ড করবে? মনে রাখবো যে সায়নের উপর ডিপেন্ড করবে, বুঝছো? কারণ সায়নটা কি উচ্চ মানের নাকি নিম্ন মানের, এটার উপর ডিপেন্ড করে কি হবে? ডিপেন্ড করবে এটার উপরে, ডিপেন্ড করবে কার উপরে? এটার উপরে। যে ভাইয়া আমাদের আলটিমেটলি যে নতুন একটা উদ্ভিদ আসবে, এটা কি কার উপর ডিপেন্ড করে? স্টকের উপরে না সায়নের উপরে? তুমি ভালো করে মনে রাখবা, নতুন উদ্ভিদের এই দুটা মিলে নতুন উদ্ভিদ যেটা আসবে তার বৈশিষ্ট্য নির্ভর করবে কার উপরে? জোর কলম দিতেছো না নতুন উদ্ভিদ করার জন্য, তো নতুন উদ্ভিদ যেটা আসবে তার বৈশিষ্ট্য নির্ভর করবে হচ্ছে আমার সায়নের উপরে। সায়নটা উচ্চ মানের নিম্ন মানের, এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে? তাহলে আশা করি গ্রাফটিং ব্যাপারটা বুঝবা। গুটি কলম, এরপরে মনে রাখবা যে গুটি কলমের উদাহরণ, গুটি কলম। এরপর কি আছে? গুটি কলম। ওই ব্যাপারটা আমি মুছে ফেললাম, ওই ব্যাপারটা। এরপর তো গুটি কলম, নাম কি? গুটি কলম। তো গুটি কলমের একটা মনে রাখবা, গ ফর গুটি কলম, গ ফর গোলাপ। গ ফর কি? গোলাপ। গ ফর গুটি কলম, গ ফর গোলাপ। এবং গ ফর তুমি মনে রাখবে যে গন্ধরাজ। গ ফর কি? গন্ধরাজ। গ ফর গোলাপ, গ ফর গন্ধরাজ। এবং গুটি গুটি দিকে মনে রাখবে, লেবুর গুটি আছে না, আমের গুটি আছে, লেবুর গুটি আছে। তুমি একসাথে করতে পারো যে বিভিন্ন গুটি আছে, গুটিগুলা কি কি? আমের বিভিন্ন গুটি আছে, ঠিক না? বা আমের কি আছে? তুমি একসাথে করতে পারো যে আম আছে, আমের বিভিন্ন গুটি আছে, লেবুর বিভিন্ন গুটি আছে, ঠিক না?
গুটি গুটি বিভিন্ন দানা আছে না, তার মনে রাখবে যে আম আর লেবু। এছাড়া তুমি মনে করতে পারো যে আমল, কি বলতে পারো আমল, আম দিয়ে আম দিয়ে আম, ল দিয়ে লেবু, মনে রাখতে পারো। ঠিক আছে, তো গুটির গ দিয়ে মনে রাখবে গোলাপ গন্ধরাজ, সাথে একটা আমল আছে, আমল। হ্যাঁ, গুটি গুটি আমল, গুটি গুটি আমল এমনি পড়বা। গ দিয়ে পড়বা যে গোলাপ, গ দিয়ে গন্ধরাজ, আমল দিয়ে পড়বা কি আম এবং লেবু। ঠিক আছে, শেষ। তাহলে আশা করি গুটি কলমের উদাহরণ পারবা। এরপর আছে যে চোখ কলম। এরপরে কি? চোখ কলম। চোখ কলম, চোখ কলমের উদাহরণ কি কি বলতো? আমরা একটা কথা বলি না, তুমি বলবে যে গোকল, চোখ দিয়ে কি দেখলাম? গোকল দেখলাম, মানে গরুর কোল দেখলাম, অনেকগুলো গরুর একসাথে দেখলাম, নাম কি? গোকল। তুমি বলবে যে চোখ দিয়ে কি দেখলাম? গোকুল দেখলাম। চোখ কলমের ইংরেজি কি বলতো? বার্ডিং। কিন্তু এটাও কিন্তু বার্ডিং, বুঝছো? মুখর উদ্গমের ইংরেজিও বার্ডিং, এটার ইংরেজিও কিন্তু বার্ডিং। তাহলে চোখ কলমের চোখ দিয়ে কি গোকুল দেখলাম, গো দিয়ে মনে রাখবে যে গোলাপ, কুল দিয়ে মনে রাখবে যে কুল বা বরই, কুল বা বরই বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে চোখ দিয়ে গোকুল দেখলাম, গো দিয়ে মনে রাখবে যে গোলাপ, কুল দিয়ে হচ্ছে কুল। তাহলে চোখ কলমের উদাহরণ কি? কুল এবং বরই, এটা পারতে হবে। ঠিক আছে, একটা স্পেশাল হরমোনের নাম আছে, নাম হলো অক্সিন। অক্সিন মূল তৈরি করে, ঢাকায় নিয়ে বই থেকে। অক্সিন কি করে? মূল তৈরি করে। হ্যাঁ, এটা লিখে নিও। আচ্ছা, এরপর চলে আসো শেষের টপিক, অপুংজনি। অপুংজনি বা পার্থেনোজেনেসিস। টপিকের নাম কি? পার্থেনোজেনেসিস। মানে নর্মালি শুক্রাণু ডিম্বাণুর সাথে হইয়া কি উৎপন্ন করে? জনন কার্য সম্পন্ন করে। কিন্তু এমন হয় যে আমাদের ডিম্বাণু নিষেক ছাড়াই কি করে? নিষেক প্রক্রিয়া ছাড়াই কি করতে পারে? আমাকে নিষেক প্রক্রিয়া ছাড়াই আমার জনন ঘটাতে পারে। তার নাম হচ্ছে অপুংজনি, বুঝছো? মানে কি করে? পুরুষের লাগে না, পুরুষ লাগে না, ডিম্বাণু নিজে নিজে নিষেক ছাড়া কি করতে পারে? আমার জনন কার্য করাতে পারে। এটা বলে অপুংজনি। তো অ মানে নাই, পুং মানে পুং নাই, পুং ছাড়াই জনি ঘটাবো বা জনন ঘটাবো, এটা বলে কি? অপুংজনি। তাহলে এটা আমরা বলতে পারি ডিম্বাণু নিষেক প্রক্রিয়া ছাড়া, অর্থাৎ পুরুষের সাথে মিলিত হওয়া ছাড়াই কি নিষেক প্রক্রিয়া ঘটায়, আমরা অপুংজনি বা ইংরেজি হলো পার্থেনোজেনেসিস। দুই রকমের পার্থেনোজেনেসিস আছে, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। ঠিক আছে, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। তো হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের মাঝখানে হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের উদাহরণ মনে রাখা লাগে। হ্যাঁ, হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের উদাহরণ মনে রাখা লাগে। তুমি এমনি পারবা, তুমি একটা সাইড করে ফেলবা যে ভাই যে হ্যাপ্লয়েডের এইচ নিলাম, হস পড়তে পারো, হস মানে কি? এস দিয়ে হ্যাপ্লয়েড, ও দিয়ে হচ্ছে উদাহরণ লেখা আছে দেখো ওর মধ্যে, অর্কিস মেকুলারটা, এস দিয়ে সোলানাম নিগ্রাম। তুমি হস, তুমি করবা হস হস হস, বলবা হস। তাহলে এইচ দিয়ে হচ্ছে হ্যাপ্লয়েড, ও দিয়ে একটা উদাহরণ, এস দিয়ে একটা উদাহরণ, শেষ। বাকি যা সব কি ডিপ্লয়েড। ঠিক আছে, গেল। বুঝছো? এরপর তোমার মাঝখানে একটা জিনিস পড়ে নিও, নাম হলো পার্থেনোকার্পি। হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপন্ন করে, তার নাম কি? পার্থেনোকার্পি। পার্থেনোকার্পির ক্ষেত্রে উদাহরণ হলো লেবু এবং কমলা লেবু। দুটো লেবু, জাস্ট লেবু মনে রাখবা। পার্থেনোকার্পি মানে কি? লেবু হবে, শেষ। তো পার্থেনোকার্পি ক দিয়ে মানে কমলা লেবু, একসাথে মিলে হবে কমলা লেবু, মানে লেবুর উদাহরণ আছে এখানে। একটা কি যে পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি মানে কি? একটা টপিক লেখা আছে পার্থেনোকার্পি, কার্পি ক দিয়ে একবার কমলা লেবু, আর লেবু, লেবু কমলা লেবু, শেষ। ঠিক আছে, তাহলে পার্থেনোকার্পির ক্ষেত্রে উদাহরণ কি? লেবু কমলা লেবু। এবং এটা সংজ্ঞাটা পড়বা, হরমোন প্রয়োগে বীজহীন ফল, মানে কিছু কিছু ফলে কতে মানে বা ক্যান্সেল, মানে বীজ নাই, কি ক্যান্সেল? বীজ দিয়ে ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, এবং তুমি মনে রাখবা বীজহীন ফল পাশাপাশি লেবু কমলা লেবু। ঠিক আছে, এরপর তিনটা টপিকের নাম লেখা আছে, এপোস্পোরি। এপোস্পোরি বলে দিই একটু, আমার একটু হাতে সময় কম। হ্যাঁ, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি আর এপোগেমি। তো এপোস্পোরি একটা উদাহরণ মনে রাখবা, তুমি এপোস্পোরি বলবা যে আপু ইজ পরি, কি বলবা? আপু ইজ পরি। তা যদি আপু যদি পরি হয়, তাহলে আমরা হাই দিব না, তাকে হাই দিব। হ্যাঁ, তাহলে মনে রাখবা এটা উদাহরণ হলো হায়ার সিএম। ঠিক আছে, এবং এপোস্পোরি একটা লাইন দাগায় রাখো, এখানে সবগুলা নিষেক ছাড়া হয়, সবগুলা নিষেক ছাড়া, তবে এটা হচ্ছে দেহকোষ থেকে, ডিম্বকের দেহকোষ থেকে উৎপন্ন হয় এবং দেহকোষ ডিপ্লয়েড হয়। তাহলে দুইটা কথা দাগায় রাখবা, এখানে সব ডিপ্লয়েডের ঘটনা, ডিপ্লয়েড থেকে আসে এবং উদাহরণ বাকি। ঠিক আছে, তাহলে অ্যাপোস্পিরি বলে ফেললাম। অ্যাপোস্পিরির উদাহরণ হলো হায়ারসিয়াম, এবং হচ্ছে এখানে সব ডিম্বকের দেহকোষ থেকে আসে এবং দেহকোষ তো ডিপ্লয়েডই হয়, আমরা পারবো। আচ্ছা, এরপর আসছে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, তো এমব্রায়োনি তুমি বলবো ভ্রূণথলি গঠন হয়নি, বা এমব্রায়ো মানে কি? ভ্রূণথলি না? তো এমব্রায়ো নিতে পারবা যে ভ্রূণথলি গঠিত হয় নাই। তাহলে ভ্রূণথলি গঠন ছাড়াই, ভ্রূণথলি গঠন ছাড়াই যদি কোনো একটা গঠন কাহিনী ঘটে, তার নাম হচ্ছে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। ঠিক আছে, এপোগেমি। এপোগেমিতে মনে রাখবা যে এখানে ডিম্বাণু ছাড়া কি হয়? ডিম্বাণু ছাড়া কিছু একটা হয়ে যায়। তুমি মনে রাখবে আপু ছাড়া। হ্যাঁ, এপোগেমিতে মনে রাখবে আপু নাই, আপু নাই, কি নাই? আপু নাই। তাই মনে রাখবে আপু মানে তো ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু কারো তুমি আপু বলবা, ডিম্বাণু বলবা। তোমার ডিম্বাণু ছাড়া যদি ভ্রূণথলির অন্য কোষ থেকে যদি কোনো কি উৎপন্ন হয়, জনন কাজ সম্পন্ন হয়, তার নাম হলো অ্যাপোগেমি। তাহলে অ্যাপোস্পোরিতে কি হয়? ডিম্বকের দেহকোষ থেকে। তারপর তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এমব্রায়োনিতে স্পেশাল কথার নাম কি? ভ্রূণথলি গঠিত হয় না। আর অ্যাপোগেমিতে স্পেশাল কথার নাম কি? ডিম্বাণু ছাড়া ভ্রূণথলি কোনো কোষ থেকে, বুঝছো? এই কথাগুলো পড়বা। বাকি দুটো সংজ্ঞা লেখা আছে। এই যে তিনটা প্রক্রিয়া বললাম, অ্যাপোগেমি, অ্যাপোস্পোরি, এই তিনটার একসাথে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ এমব্রায়োনি, তিনটার একসাথে বলা হয় অ্যাগামোস্পার্মি। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এই কথাগুলো পড়ে নিও। হ্যাঁ, আমি ভিডিওর মধ্যে এই জিনিসটা এইগুলো নিয়ে আর একটু বিস্তারিত বলবো না, ঠিক আছে? ওই যে একটা ছক বাকি আছে না, ছকটা সহকারে ভিডিওতে একটু বিস্তারিত বলবো। তাহলে আজকের ক্লাসে এতটুকুই থাক। হ্যাঁ, আমি উদাহরণ যা সবকিছু বলছি। আর যেই অল্প অল্প দুই একটা লাইন বাকি রয়েছে এটার প্রয়োজন আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিব 5 মিনিটের একটা ভিডিওতে, ঠিক আছে? আজকে দুটো ক্লাস থাক, আমি একটু কাজ আছে, আমি চলে যাই। ঠিক আছে, আজকে এতটুকুই থাক ক্লাস। আল্লাহ হাফেজ। তোমরা একটু আবার শুনে নিও, একটু স্পিডে কথা বলছি শেষের দিকে।